আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমি একা না, আমাদের সাথে আমাদের টপ রেটেড ফ্রিল্যান্সার শফিউল কাজী ভাই আছেন। তো আমি গত ২০২৩ সালের ১ম দিক থেকেই আ আমাদের যারা ভাই বোনেরা আছেন, যারা সাকসেস হচ্ছেন, কাজ করতেছেন মার্কেটে, তো তাদের কথা শুনতে চাচ্ছিলাম। আমি নিজে আপনাদেরকে শোনাতে চাচ্ছিলাম। বাট সময় সুযোগের অভাবে এই মুহূর্তে রেকর্ড করছি। তো এটা একটা প্লেলিস্ট আকারে আসবে। আ সাকসেস স্টোরি বা এই টাইপের ফ্রিল্যান্স সাকসেস স্টোরি এই টাইপের একটা প্লেলিস্ট হবে। তো আমরা হচ্ছে শফিউল ভাইকে আজকে ভাইয়ের সাথে আমি এর আগেও ৩-৪ বার বসা হইছে সর্বমোট। তো ভাইয়ের সাথে আমি যেবার বসছিলাম, কাজে বসছিলাম তো আমি সম্পূর্ণভাবে ভাইকে চিনিও না, এত ভালো করে জানিও না। আমরা আপনাদের সাথে ভাইকে জানবো, চিনবো এবং ভাইয়ের সাথে কথা বলবো। উনার ফ্রিল্যান্স জার্নিটা মূলত শেয়ার করা। এটা একদমই রিয়াল কথাবার্তা হবে এখানে। সো আশা করি আপনারা পুরো পর্ব ভালো করে দেখবেন এবং যারা নতুনরা আছেন আমরা আমাদের অজানা অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবো আশা করি। যেমন আমরা কিভাবে শুরু করতে পারি, আ নতুনদের জার্নিটা কেমন হওয়া উচিত? আমাদের অনেক প্রশ্ন থাকে। আমরা প্রায় ৩০-৪০ টা প্রশ্ন তৈরি করেছি। যেগুলো আ যদি আমরা এই ভাইকে জিজ্ঞেস করি, ভাই কিভাবে মূলত উনার ফ্রিল্যান্স জার্নিটা আ সাজিয়েছেন এবং এই মুহূর্তে কাজ করে যাচ্ছেন, এই বিষয়গুলো উনি শেয়ার করবেন। তো আমি অনেক কিছু জানবো আপনাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ। তো শফিউল কাজী ভাই আপনি কেমন আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। ভাইয়া কোথায় থেকে বলছেন? ভাইয়া আমি মূলত সাভারে থাকি, ঢাকার সাভারে। আমি সাভার থেকেই বলছিলাম। আচ্ছা। তো মূলত আমরা ১ম এই সাজিয়েছি আমাদের যারা টপ রেটেড ভাইরা আছেন তাদেরকে নিয়ে। তো আমরা এইভাবে লেভেল 2 তে যারা আছেন Fiverr এ এবং Upwork এও যারা টপ রেটেড প্লাস আছেন এদেরকে নিয়েও আসবো। সো এটা হয়তোবা সপ্তাহে এরকম হইতে পারে যে একটা ভিডিও আসতে পারে অথবা মাসে একটা ভিডিও আসতে পারে। যখন যাকে পাই যেভাবে পাই সবার সময় সুযোগ আ আ মতো করেই আমরা হচ্ছে এই পর্বগুলো সাজাবো ইনশাআল্লাহ। তো আমাদের সবার কাছেই প্রশ্নগুলো থাকবে যারা নতুনরা শুরু করতে চাচ্ছেন অথবা যারা এই মুহূর্তে কাজ করছেন। আ বর্তমানে ২০২৪ সালে আমাদের এই ফ্রিল্যান্স জার্নিটা কেমনভাবে সাজানো উচিত? তো আমি মূলত নিজে অ্যা আমি যদি এই সেশনগুলোতে বসি নিজেও অনেক কিছু জানবো। কারণ প্রতিনিয়ত শিখছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো করে শিখার তৌফিক দান করুক এবং আমি এই যে নিয়ে বসলাম এটা যাতে কোনোভাবেই একটা কথাও যাতে আপনার ফেলনা না হয় এবং আমাদের প্রত্যেকের উপকারে আসে এই কামনা করে আমরা এই পর্বটি শুরু করছি। তো ভাইয়া ১ম এই আপনার কাছে জানতে চাইবো যে আপনার ফ্রিল্যান্স জার্নিটা কবে থেকে শুরু হইলো? এবং আপনি যে ফ্রিল্যান্স জার্নিটা শুরু করেছেন এটা কেন ফ্রিল্যান্সিং আ আপনি চুজ করেছেন? আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমি মূলত ফ্রিল্যান্সিং জার্নিটা শুরু হয় বলতে আ যখন কোভিড এর সময়কাল তার আগে। যেটা কোভিড সময়টা শুরু হয়েছিল ২০ এর ১৯ এর বা ২০ এর ওই সময় কিন্তু। ২০ এর তখন থেকে মার্চে। আসলে দেখা গেল আ তখন জব করা হতো। তখন বাসায় মূলত একটা সময় হিউজ একটা সময় থাকতো। তখনই মূলত একটু চিন্তা ভাবনা যে বাসায় যেহেতু কম্পিউটার আছে তখন আমি একটু দেখা গেল বিভিন্ন বিষয়ে খোঁজ নিতাম, YouTube এ দেখতাম, একটু রিসার্চ করতাম যে আসলে কি করা যাইতে পারে এই সময়টায়। তখন মূলত আমি একটু চিন্তা করলাম যে ফ্রিল্যান্সিং বিষয়ে দেখি অনেকেই ভিডিও দিচ্ছে বা অনেকেই কাজ পাচ্ছে, অনেকের আগ্রহ আছে। তখন থেকেই মূলত একটা আগ্রহ কাজ করে যে না, যদি ঘরে বসে আমি একটা বাড়তি ইনকাম করা যায়, আ একটু জব আছে সেই সাথে যদি সময়ও আছে বাসায়। সেই ক্ষেত্রে আমি মূলত একটু ফ্রিল্যান্সিং এ আসা। এখন এই তো ২০২০ থেকেই বলতে পারেন। আচ্ছা। তো আমারও মূলত YouTube এ ভিডিও দেওয়া ২০২০ সাল থেকে। তো আ ভাই মনে হয় ১ম থেকেই আমাদেরকে দেখছেন বা এরকম হইতে পারে। তো যারা আমাকে জি, চিনেন না আমি RSTech এ ভিডিও-টিডিও বানাই। আমি এই মুহূর্তে একটা এজেন্সি রান করার চেষ্টা করছি। কারণ সফলতার চূড়া আসলে ফ্রিল্যান্সিং জগতে নাই বললেই চলে। তো আমি চেষ্টা করছি ডেভওয়িনস নামে একটা কোম্পানি বিল্ড আপ করার। যেখানে আমরা লিড জেনারেশন সার্ভিস, ইমেইল মার্কেটিং, ইমেইল টেমপ্লেট ডিজাইন, আ ওয়েব ডিজাইন, Facebook অ্যাডস, Google অ্যাডস এই টাইপের আরকি ডিজিটাল মার্কেটিং এর সামান্য পোরশনে হচ্ছে আমরা কাজ করার চেষ্টা করছি। আর পাশাপাশি আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি। আ তো আ ইনশাআল্লাহ আমাকে আপনারা পাবেন আপনাদের পাশে এবং আশা করি আমাকে আপনাদের পাশে রাখবেন। তো
আমাদের কথাগুলো যেন আল্লাহ তাআলা কবুল করেন। তো এটা কামনা করে অবশ্যই। ভাইয়া, সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে আপনি এই মুহূর্তে কি পড়াশোনা করছেন? আপনি কিসে পড়াশোনা করছেন? আচ্ছা ভাইয়া, আমার মূলত পড়াশোনা শেষ। এখন অনার্স মাস্টার্স আমি মূলত ঢাকা কলেজ থেকে বিবিএ এবং এমবিএ শেষ করছি। এখন আপাতত পড়াশোনার কোনো চাপ নাই। পড়াশোনা আপাতত নাই। এই মুহূর্তে ফ্রিল্যান্সিং এ একদম প্রফেশনাল ভাবে আছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, বর্তমানে একটা টপিক যদি আমরা একটু চিন্তা করি তাহলে চলতেছে এরকম যে পড়াশোনাটা কি ওভাররেটেড? ওভাররেটেড কিনা? যেমন এরকম যে ধরেন আমরা পড়াশোনা করতেছি, এটা কোনো কাজে লাগতেছে না। এটা মানে আমরা কি ওভাররেটেড করে ফেলতেছি কিনা? এই যে আমরা বিবিএ, এমবিএ, কম্পিউটার সায়েন্স পড়তেছি যে বিষয়গুলা। এটা আপনার কাছে কি মনে হয়? ওকে ভাই, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। অ্যাকচুয়ালি এটা নিয়ে কিন্তু তুমুল আলোচনা হচ্ছে। অনেকেই পড়াশোনা করে সাকসেস হচ্ছে, আবার পড়াশোনা না করেও সাকসেস হচ্ছে। আসলে একটু আমি সময় নিয়ে কথাটা বলবো। এটা আমার ব্যক্তিগত মতামত। এটা অনেকে অনেকভাবে বলতে পারেন। এখন দেখেন, পড়াশোনার যদি আমি যতদূর আমার মনে করি, পড়াশোনার উদ্দেশ্য হচ্ছে নিজেকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলা। কিন্তু আমরা বেসিক্যালি পড়াশোনাটাকে দেখা গেল সাফল্য, চাকরি, টাকা ইনকাম করার একটা পথ হিসেবে অনেক সময় বেছে নিই বা অন্য কিছু করে। যাই হোক, এখন দেখেন, আপনি যদি পড়াশোনা করলে আপনি কি শিখছেন? পড়াশোনার মাধ্যমে আপনি কিন্তু নিজেও কিন্তু দক্ষ হচ্ছেন কিন্তু। পড়াশোনার মাধ্যমে আপনি জানতেছেন কোনটা ভালো, কোনটা মন্দ। পড়াশোনা না করলে কিন্তু আপনি জানছেন না যে আপনাকে কোন বিষয় শিখতে হবে। আপনি যেমন বিভিন্ন বিষয় শিখতেছেন, যেমন বাংলা পড়লে বাংলা জানতেছেন, ইংলিশ জানতেছেন, গ্রামার জানতেছেন। এই পড়াশোনাগুলো কেন হচ্ছে? এগুলো কিন্তু আপনি ১০ বছর ১৫ বছর পড়ার পর কিন্তু এই পড়াশোনা কিন্তু দেখা গেল যে আপনার কর্মক্ষেত্রে খুবই কাজে লাগবে। কারণ আপনি যেমন যদি আমি আপনি যে আপনি যে ফ্রিল্যান্সিং করতেছেন, এটাতে কাজে লাগতেছে না? 100% লাগতেছে, 100% লাগতেছে। দেখেন, আমি পড়াশোনা করে আমার শিক্ষকরা আমাকে শিখিয়েছে যে কিভাবে আরেকজনের সাথে আমার ম্যানারটা শিখেছে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, কিভাবে অন্যকে সম্মান দিতে হবে। একজন যদি স্কুলে না যায়, একজন যদি স্কুলে এই শিক্ষাটা না পায়, এটা ফ্যামিলি থেকেও পায়, ঠিক আছে, বাট শিক্ষকরা যে শিক্ষাটা দেয় সেটা কিন্তু কখনো সে জানবে না। সো যদি কেউ বলে যে পড়াশোনা না করে সাকসেস হয়, হ্যাঁ সাকসেস হইতে পারে, অস্বাভাবিক কিছু না। কিন্তু একজন মানুষকে যে ভালো মানুষ হওয়ার জন্য যেটা দরকার, আমি মনে করি পড়াশোনাটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে বলি কি, আমার পড়াশোনা কাজে লাগছে কিনা? 100% লাগতেছে। দেখেন, আমি পড়াশোনা করছি, বিভিন্ন বিষয় শিখেছি। অনেক বিষয় দেখা গেল আমি অনেক ক্লায়েন্টের সাথে কাজ করার সময় আমার পড়াশোনার অনেক টপিক কিন্তু চলেও আসতেছে অনেক সময়। আমার বিবিএ তে যখন আমি পড়াশোনা করছি, তাদের দেখা গেল একজন বলছে, "তুমি আমার ভার্চুয়াল একটা অ্যাসিস্ট্যান্ট হিসেবে অ্যাকাউন্টিং এ আমার অ্যাকাউন্টসটা দেখো।" তখন কিন্তু আমার মূলত অ্যাকাউন্টস হিসেবে কাজ করতেছি তার সাথে আমি। কি করতেছি? পার ডে আমি ৩ ঘন্টা ৪ ঘন্টা কাজ করতেছি। তার ছোট একটা কোম্পানি আছে। ১০ জন বা ৫ জন এমপ্লয়ি। তখন আমার অ্যাকাউন্টস টা কাজে লাগতেছে। আমি যদি পড়াশোনা না করতাম তাহলে কি আমি হিসাবটা এগুলো কি জানতাম? কখনোই জানতাম না। তারপর হচ্ছে যে আমি পড়াশোনা করছি, আমি ইংলিশটা ভালো জানি দেখে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস এ কাজ করছি বা বাইরের দেশের সাথে কথা বলতেছি। এইটাও কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ। আবার মনে করেন পড়াশোনা করে আমার অনেক কিছু জানার ছিল যে কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে বা একটা অনেক কিছু জানার আছে যেগুলা পড়াশোনা থেকে, মানে আমার এমন না যে মুখস্থটাই কাজে লাগছে, কিন্তু একটু করে কিন্তু আমার ব্যক্তি জীবনে কাজে লাগতেছে। সো কেউ যদি বলে যে পড়াশোনা না করে আমি সাকসেস হবো, এটা টোটালি রং ধারণা আমি মনে করি। আপনার পড়াশোনা আগে জানতে হবে, তারপর আপনার কর্মক্ষেত্রে আপনাকে প্রবেশ করতে হবে। এবং প্রবেশ করলে ওই পড়াশোনাটাই আপনাকে কিন্তু আস্তে আগায় নিয়ে যাবে। দেখেন, হয়তোবা এক্সেপশন ২ ১ জন থাকে যে পড়াশোনা না করে সাকসেস হয়েছে। এটা অনেক সময় গড গিফটেড থাকে, অনেক সময় কিন্তু পরিশ্রমের ফসল থাকে। কিন্তু দিন শেষে কিন্তু আপনি যখন মনে করেন আপনি পড়াশোনা করেন না বা আমি পড়াশোনা না করে একটা কোম্পানি দাঁড় করাইছি অনেক কষ্ট করে। কিন্তু আমি কি আমার কোম্পানিতে কখনো কি মানে পড়াশোনা ছাড়া যে আছে তাকে কি কখনো এমপ্লয়ি হিসেবে নিবো? কখনোই। তখন কিন্তু হুম। আমি রিয়ালাইজ করব যে না, আমার প্রতিষ্ঠানকে সঠিকভাবে পরিচালনা করার জন্য একজন এডুকেটেড এমপ্লয়ি দরকার আমার। না, আমি ঠিক আছে। মনে করি। সো তো 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 পড়াশোনা মনে করেন, খুব আচ্ছা, সবার আগে পড়াশোনা, তারপর কর্মক্ষেত্র। জি ভাই। তো মনে করেন যারা আমাদেরকে নক দেয় যে 6 এ 7 এ পড়তেছে, 8, 9, 10 ধরেন এসএসসি পাস করছে, তারা ফ্রিল্যান্সিং শুরু করতে চায়। তো তারা কি শুরু করতে পারবে বা তাদের কি শুরু করা উচিত পড়াশোনার পাশাপাশি? আচ্ছা, যদি সে পড়াশোনা রানিং আছে, আমি মনে করি 6, 7, 8 এ পড়ে আমার মনে হয় না ফ্রিল্যান্সিং সেক্টরে আসার প্রয়োজন আছে। আগে পড়াশোনার দিকে খুব ফোকাস দেওয়া উচিত। অন্ততপক্ষে আ এসএসসি, এইচএসসি টা শেষ। আবার জি। এটাও তো হইতে পারে যে না, ধরেন আমরা নীল নাফিজের কথা চিন্তা করি, হ্যাঁ? ধরেন সে একটা ছোট বয়সে একটা এজেন্সি দাঁড় করায় ফেলছে। এখন ভিডিও এডিটিং এর সার্ভিস দিচ্ছে।
এটা এক্সেপশনাল জিনিস, সবাই তো আর এরকম হইতে পারে না, তাই না? অনেক সময় রাইট, দেখা রাইট, যায় যে রাইট। যে ফ্রিল্যান্সিং এ আসার পরে এমন ভাবে হয়েছে যে পড়াশোনাও নাই, ফ্রিল্যান্সিংও নাই, এটাও তো হইতে পারে। সেই কারণে হ্যাঁ, হ্যাঁ, আমি রাইট। যাদেরকে বলবো যে অনেকের বাবা মাও চিন্তা করে যে না, ছেলে ছোট থেকেও আর্নিং করা শুরু করুক, তো তাদেরকে বলবো যে যে আসলে ইয়ে করা দরকার, পড়াশোনা করা দরকার। পড়াশোনার পাশাপাশি যদি এটা করতে পারে, শিখতে পারে, আগে তো শিখতে হবে। ইনকামের চিন্তাটা রাইট। প্রথমে না ঢুকায়া প্রথমে যদি চিন্তা করে যে না আগে শিখুক, ভালো কিছু শিখুক, আহ এটা করলে মনে হয়, আমার কাছে মনে হয় ভালো হবে। তো এই আর কি। আপনি তো একদম, একদম রাইট কথা বলছেন ভাইয়া। আমি মনে করি যেমন যে যদি সে দেখ জি ভাইয়া বলুন। যেমন আমি আর আপনি কথা বলতেছি, আমরা কিন্তু কেউ মানে অনার্স মাস্টার্স পাস করা না এরকম না কিন্তু, ঠিক আছে? এবং এই রাইট। আমাদের যে আমরা যে পড়াশোনাগুলো করেছি এগুলা কিন্তু এই মুহূর্তে কাজে লাগতেছে। কারণ আমি বাংলা মিডিয়াম থেকে যখন ভার্সিটিতে ভর্তি হয়েছি তখন ইংলিশ মিডিয়ামে গেছি। তখন ইংলিশ মিডিয়ামের চাপের পেরায় আমি প্রথম সেমিস্টারে মনে করছি যে আমি মনে হয় সব সাবজেক্টে ফেইলই করব। পরে 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 না, পরে দেখলাম যে না, আসলে পারতেছি। মানুষ পারে না এমন কিছু নাই। সো পড়াশোনার পাশাপাশিও ফ্রিল্যান্সিং করা যাবে। তবে একটাকে বাদ দিয়ে আরেকটা নয়। আমার কাছে মনে হয় আরকি। না, আচ্ছা রাইট, ভাইয়া, রাইট। তাহলে আমরা অবশ্যই আমরা ফ্রিল্যান্স আমরা ফ্রিল্যান্সিং এ আসবো। আমাদের আসলে হাতে সময় একটু কম। যদিও জি, আপনার জি। অনেক ব্যস্ততা, আমারও ব্যস্ততা আছে। তো আমরা সময় দিচ্ছি। জি, তো আমাদের কথা হচ্ছে যে আপনার সাথে যে এই যে আমি বসতেছি, আপনার সাথে শুরুটা কিভাবে, আমরা কবে কথা আপনার সাথে কিন্তু আমার গত ২-৩ বছর ৪ বছর আগে এরকম হইতে পারে যে পরিচয়। কিন্তু নিয়মিত কথা হয় নাই কিন্তু। নিয়মিত কথা হয় নাই। রাইট। তো ভাবলাম যে ভাইয়ের সাথে একটু বসি, কথা বলি। তো কবে থেকে শুরু এবং আপনার শেখাটা কিভাবে শুরু? এটা যদি আমরা একটু জানি। আচ্ছা। আমি মূলত যখন ফ্রিল্যান্সিং শুরু করি, তখন আমি অনেক বিষয় শুধু রিসার্চ করছিলাম যে আমি কোন বিষয় আসলে আমি পারবো। কোন বিষয় আমাকে করা উচিত। আমি আসলে সঠিক ট্র্যাকটা জানতাম না বা সঠিক গাইডলাইনটা সত্যিকার অর্থে আমার ছিল না। যেমন আমি ১ম গ্রাফিক ডিজাইনার হইছি। তারপর হচ্ছে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং হইছি। শিখছি কাজ, হ্যাঁ? তারপর বিভিন্ন বিষয় ক্লিকবেট বিভিন্ন বিষয় আমার শিখতে গেলাম। কিন্তু আমি কোন সঠিক আসলে কোথাও না আমি স্থির থাকতে পারছিলাম না। আমার একটা সঠিক একটা গাইডলাইন দরকার বা সঠিক আমি কোথা থেকে শিখতে পারবো। তখন কিন্তু এখন যেমন এভেইলেবল কোর্স আছে তখন কিন্তু ওইভাবে খুব কম ছিল বা ওইভাবে আমাদেরও কিন্তু ওরকম ছিল না কিন্তু জানা। তখন আমি এরকম রিসার্চ করতে, করতে একদিন একটা তখন কিন্তু কোভিড এর ভিতরে অনেকগুলো লাইভ হয় কিন্তু যেমন বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটররা, ফ্রিল্যান্সাররা কিন্তু লাইভ করে বিভিন্ন সাকসেস স্টোরি নিয়ে। এটা হয়তোবা আপনি দেখে থাকতে পারেন। তখন আমি একদিন একটা লাইভ দেখছিলাম যে ফ্রিল্যান্সার নাসিম ভাই, হ্যাঁ? সে একটা মেয়েকে তার লাইভে আনলো। এনে বলতেছে যে সে হচ্ছে ডাটা এন্ট্রির কাজ করে। ডাটা এন্ট্রির কাজ করে লিড জেনারেশন এর কাজ করে সে মাসে ৩০-৩৫ হাজার টাকা তার নোয়াখালী বিভাগ থেকে ইনকাম করতেছে। ব্যাপারটা আমার খুব হুম, ইন্টারেস্টিং লাগে যে একটা সে যদি নোয়াখালী থেকে বা একটা গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে কাজ করে ডেটা এন্ট্রি লিড জেনারেশন কাজ করে সে যদি মাসে ৩০-৩৫ হাজার টাকা ইনকাম করতে পারে, আমি কেন পারব না? তখন আমি আবার রিসার্চ শুরু করলাম YouTube এ যে ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন কোর্স, ডাটা এন্ট্রি লিড জেনারেশন আমি অনেক কোর্স পাইলাম। তখনই আমার আপনার যে ১ম আপনি তখন কিন্তু কয়েকটা ভিডিও সার্চ দেন YouTube এ। তখন আমি আপনার এটা দেখলাম। তখন আমার মনে হচ্ছে না যেহেতু ভাইয়া আপনার সাথে আমি তো চিনিও না জানিও না কেমন। দেখলাম যে আপনি সিরিজ ভিডিও আকারে ছাড়তেছেন যে আপনি এভাবে কাজ করেন ইনশাআল্লাহ আপনার সফলতা আসবে। তখন আমি আপনার ভিডিও দেখা শুরু করলাম। আমি ওই যে ওই মেয়েটার আচ্ছা, কথা শুনে আমি কিন্তু রিসার্চ করলাম YouTube এ। তখন কিন্তু আপনার YouTube চ্যানেলটা আসলো। হ্যাঁ, আচ্ছা, আরো আচ্ছা। অনেক চ্যানেলের ভিডিও দেখছি বাট হয় কি অনেকে দেখা গেল একটা ভিডিও ভাই বোধহয় থেমে গেছে সম্ভবত। আ ওকে, তো আমরা আ ভাইকে কানেক্ট করতে পারি কিনা একটু দেখি। ওকে, ভাইয়া আবার কানেক্ট হইছে। ওকে। ভাইয়া ইন্টারনেটে একটু মানে প্রবলেম করলো, হ্যাঁ? হ্যাঁ, 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 হ্যাঁ। সমস্যা নাই, সমস্যা নাই। আচ্ছা, বলেন আবার ভাইয়া। শুরু করি। এখন আমি যখন ওই ভিডিওটা দেখার পর যখন রিসার্চ শুরু করলাম, তখন অনেক ভিডিও দেখছি ডেটা এন্ট্রি লিড জেনারেশন, ডেটা এন্ট্রি লিড জেনারেশন। আমি তখন মানে আপনার ভিডিও এমন হইছে যে আমার তো সময় এভেইলেবল সময় আছে। হুম, আপনি হুম। একটা ভিডিও দেওয়ার সাথে, সাথে আমার কিন্তু এটা মোটামুটি ৩-৪ বার দেখা শেষ। প্র্যাকটিসও শেষ। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আপনি অনেক আচ্ছা। সময় কিন্তু একটা জিনিস করতেন যে অনেক সময় ফাইল শেয়ার করতেন যে আপনার প্র্যাকটিস ফাইলটা আমার ইমেইলে দিয়ে দেন। এটা হয়তো আপনার মনে আছে। হুম, 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 হুম। হ্যাঁ, আমি কিন্তু আপনাকে ইমেইল করতাম, আপনি চেক দিয়ে দিতেন। এই তো শুরু আমার কাজ শুরু করা।
ভাইয়ের নেটওয়ার্কে একটু প্রবলেম করতেছে। তো যাই হোক আমরা ভাইয়ের কথা শুনবো। তো আমারও আসলে মনে আছে আমি ২০২০ সালের মার্চে যখন আ কোভিড আসে তখন কাজের পাশাপাশি ভাবলাম যে না একটু ভিডিও দেওয়া শুরু করি। তখন ওইভাবে গুছায়ে কথাও বলতে পারতাম না। তো বিষয়টা হইলো যেভাবে পারতাম আরকি দিয়ে দিতাম আরকি। আমার এখন পুরাতন ভিডিওগুলো দেখলে মনে হয় যে না আরেকটু সুন্দর করার আ মানে দাবি রাখতো আরকি। বাট তখন আল্টিমেটলি করতাম আরকি। তো চাইতাম আরকি যেভাবেই ইচ্ছা দিয়ে দেই আরকি। কারণ আ এখনো ফুরন্ত সময় মানুষ ঘরে বসে চাকরি-বাকরি নাই অনেকের। সো দেখি মানুষকে হেল্প করা যায় কিনা। তো সেই আ আশা নিয়ে হচ্ছে আরএসটেকটা হচ্ছে ক্রিয়েট করা। সো আসলে প্যান্ডেমিকে চায়নাতে যখন কোভিড আ কোভিড কবে ধরা পড়ে? কোভিড-19 এর আপনার সেপ্টেম্বরে বোধহয় আমাদের এখানে এটা বিস্তার লাভ করতে মার্চ পর্যন্ত ২০২০ সালের মার্চ পর্যন্ত লাগে। এই মার্চে যখন আমরা ঘরবন্দি তখন থেকেই মূলত আসলে ভিডিও দেওয়া শুরু আরকি। তো যাই হোক আমরা দেখি শফিউল ভাইকে কানেক্ট করতে পারি কিনা। শফিউল ভাই কি আছে? তো উনার সাথে আমার বললাম না যে ৪-৫ বার কথা হইছে। তো আমি চেষ্টা করতেছিলাম যে যারা আমাদের আমরা অনেক লিস্ট করেছি অনেকগুলো ভাইদেরকে যারা আরএসটেক এর সাথে কোনো না কোনোভাবে রিলেটেড ছিল। আমাদের ভিডিওগুলা দেখতো বা আমাদের সাথে কথা বলেছে, সাপোর্ট নিয়েছে বা আমি সাপোর্ট করার চেষ্টা করেছি। এই সকল ভাইদের একটা তালিকা তৈরি করেছি। তো আপনাদেরকে ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করেন সবার গল্প শোনাবো। আমরা যেরকম এখন শফিউল ভাইয়ের গল্প শুনছি। তো আমরা মূলত জানার চেষ্টা করব শফিউল ভাইয়ের কাছ থেকে উনার ১ম প্রজেক্টটা কেমন ছিল? কত বড় ছিল? কত ডলারের ছিল? উনি কোন, কোন মার্কেট প্লেস এ কাজ করছেন? উনার ইনকাম গুলো কেমন? হ্যাঁ? ইনকাম স্ট্রিমটা কেমন ছিল? এই জিনিসগুলা জানার চেষ্টা করব আরকি শফিউল ভাইয়ের কাছ থেকে। তো ভাইয়ার ইন্টারনেটে ঝামেলা করতেছে। আর অত্যধিক গরম। সিলেটে আলহামদুলিল্লাহ একটু আগে বৃষ্টি হইছে। আপনাদের কি অবস্থা জানি না। তো ইনশাআল্লাহ আ গত গত সপ্তাহে আপনাদের আরএসটিকে ভিডিও পান নাই। এর একটা মাত্র কারণ যে গরমের কারণে আসলে ফ্যান এখনো এই মুহূর্তে ফ্যান অফ আছে। ফ্যানটা বন্ধ করে যে আমি আসলে আ ভিডিও তৈরি করব, ওইরকম সাহস করতে পারতেছিলাম না। আর ২ দিকে ২ টা লাইট জ্বালানো এই ২ টাও প্রবলেম করে। প্রচুর গরম। এই রুমটা গরম হয়ে আছে। সো এই কারণে মূলত আমরা ইয়ে করতে পারি না আরকি। তো আমরা আচ্ছা যাই হোক আমরা হচ্ছে শফিউল ভাইকে আবার কানেক্ট করি। ভাইয়া আপনি ভাইয়া আ একটু সরি ভাই আসলে ওকে। গরমের সময় তো সবকিছু মিলে কোনো একটু কারেন্টও কোন প্রবলেম করছে মেবি। হ্যাঁ, আচ্ছা কোনো সমস্যা নেই। আমরা কথা বলব আপনাদের সাথে। ইনশাআল্লাহ আচ্ছা শফিউল ভাইকে নিয়ে। ওকে। তো ভাইয়া আপনার তাহলে শুরুটা কিভাবে? আমরা ঘন্টা খানেকের ভিতরে শেষ করার চেষ্টা করব আরকি ইনশাআল্লাহ। জি, জি ভাই। ওকে। ভাইয়া তাহলে আমি যখন আপনার সিরিজ ভিডিওটা শুরু করলাম, তখন ওই যে আপনি শুরু করলেন আপনার ভিডিওগুলো দেয়া, তখন থেকে কিন্তু আমি একটা সিরিজ আকারে ভিডিও পাচ্ছি যে শেখার জন্য। যেটা আমার খুব হেল্প হইছে। তাছাড়া যেমন ধরেন Upwork বা Fiverr এই সম্পর্কে তো আমি অন্য জায়গা থেকেও শিখছি। যেমন আরো মেন্টর আছে যারা এই বিষয়ে ভিডিও দিছে। কারণ আপনার ভিডিও দেখার পর আমার কিন্তু মোটামুটি একটা ভালো সময় থাকতো। যে আমার কাজ করার জন্য। এই তো। এভাবে আমার জার্নিটা শুরু। তারপর যখন আপনি বললেন যে হ্যাঁ, আমার কোর্স মোটামুটি এখানে তো আপনার এখন আপনি তো বলে দিছিলেন যে আ Fiverr অ্যাকাউন্ট কখন খুলতে হবে। কারণ আগে আমাকে স্কিল ডেভেলপমেন্ট টা করতে হবে। তারপর হচ্ছে আমার হুম, মার্কেট প্লেস এ অ্যাকাউন্ট খোলা। এই তো। আমার জি, জার্নিটা এইভাবে জি। আস্তে, আস্তে স্টার্ট হলো। আচ্ছা, আচ্ছা। তাহলে আপনি তাহলে কোন কাজ দিয়ে শুরু করছেন আপনার জার্নিটা তাহলে? ফ্রিল্যান্সিং আমি মূলত শুরু করছিলাম লিড জেনারেশন এবং ডেটা এন্ট্রি দিয়ে, হ্যাঁ? তবে আমার আচ্ছা, ফার্স্ট কাজটা লিড জেনারেশন দিয়ে শুরু হয়। আচ্ছা, আচ্ছা। তো বর্তমানে কি এই ধরনের কাজই করছেন আপনি? ভাইয়া বর্তমানে আমার মেইন কাজই হচ্ছে লিড জেনারেশন ডাটা এন্ট্রির কাজ রয়েছে। মানে ভালো কাজ থাকে। সো মেইন কাজ হচ্ছে এটা। সাইডে দেখা হলো আরো নতুন, নতুন স্কিল ডেভেলপমেন্ট করতেছি আমি। যেমন ধরেন হইতে পারে সেটা অ্যাফিলিয়েট মার্কেটিং হইতে পারে, YouTube বা অন্যান্য যে সেক্টর গুলো আছে সেখান থেকে অল্প, অল্প করে আমি যতটুকু সময় পাওয়া যায় ততটুকু যেহেতু কাজও প্রচুর থাকে সেহেতু আচ্ছা যতটুকু সময় পাই নতুন স্কিল ডেভেলপ ফ্রিল্যান্স আ তাহলে মানে এভাবেই করা উচিত যে ফ্রিল্যান্স ক্যারিয়ার যখন একটা জায়গায় যাবে তখন আমাদেরকে মানে সময় থাকতে কারণ সবসময় তো কাজ থাকে না। সবসময় আপনি জি, সমানভাবে কাজ পাবেন না। সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং রাইট। জার্নির পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টটা করতে হবে। যেটা আমিও করি। 100% দেখেন
প্রতিনিয়ত আমি কোর্স কিনি, বিভিন্ন পেইড কোর্স দেখি, বিভিন্ন মানুষের কথা শুনি, YouTube এ শুনি। তো এটা আমাদেরকে করে যেতে হবে। আচ্ছা, তাহলে আমরা যদি আপনার কাছে জানতে চাই যে অ্যা আপনি আসলে আ ভিডিওগুলো কিভাবে দেখতেন, প্র্যাকটিস করতেন? নতুনরা এটা শুধুমাত্র আমাদের কোর্স না। তো যারাই যেই সেক্টরেই আছে ধরেন এটা শুধুমাত্র যে ডেটা এন্ট্রি কাজের জন্য বা এই ধরনের না। ধরেন কেউ একজন যেকোনো একজন মেন্টরের বা যেকোনো একটা চ্যানেলের ভিডিও দেখছে বা যেকোনো জায়গা থেকে শিখছে। তো আপনি কিভাবে প্র্যাকটিস করছেন নতুন অবস্থায়? এই জিনিসটা যদি আমরা জানতে চাই তাহলে নতুনদেরকে কিভাবে বলবেন আসলে প্র্যাকটিস করার জন্য? অবশ্যই। ভাই আমি আমার লাস্ট ৪-৫ বছরের এক্সপেরিয়েন্স থেকে বলব যে, যারা যে মেথড থেকে শিখুক বা যেখান থেকে শিখুক, আপনাকে কাজটা আগে ফোকাস দিতে হবে এবং আপনাকে স্থির হইতে হবে যে আমি এই কাজটা শিখবো এবং ডু অর ডাই আমাকে শিখতেই হবে। তারপর আপনাকে যেটা করতে হবে, আপনি একটা ভিডিও বা একটা রেকর্ডিং ভিডিও বা লাইভ ক্লাস যেটাই দেখেন, ১ম এ আপনার রেকর্ডটা আপনি শেষ করবেন। ১ম একবার দেখা শেষ করবেন। দেখা শেষ হলে আপনি কিন্তু ১০০ বার দেখলে ১ম শেষ হলে আপনি 20% আপনার মাথায় রাখতে পারবেন। আমি মনে করি। তারপর আপনি আরেকবার রিভিশন দিবেন এবং সেই সাথে ওই ক্লাসটা বা ওই কাজটা শিখার ক্ষেত্রে দেখবেন, প্র্যাকটিস করবেন, দেখবেন, প্র্যাকটিস করবেন। তখন আপনারা দেখবেন 20% থেকে 60% এ চলে আসছে। আপনার কিন্তু কাজ মোটামুটি হয়ে তারপর একটা কনফিউশন থাকবে যে আপনার মাথার ব্রেইনে কাজ করতেছে না। তারপর আরেকবার যদি দেখেন দেখবেন যে আপনার টোটালি মোটামুটি কনফিউশন দূর হয়েছে। তাই আমি সবাইকে বলব যারা যেখান থেকেই দেখুক বা ক্লাস করুক বা যাই দেখুক প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবে ততই কিন্তু আচ্ছা, দক্ষ হতে পারবে এবং আমি স্কিলটা আমি গ্রো করতে পারবে। আমি আরেকটা জিনিস এড করতে চাই। ধরেন আপনি আ কোন একটা মেন্টরের ভিডিও দেখছেন। যেই টপিকের উপরে এই মুহূর্তে ভিডিও দেখছেন ধরেন, একটা অনেকগুলো ভিডিওর ভিতরে বা অনেকগুলো ক্লাসের ভিতরে একটা ক্লাস করেছেন। ঠিক সিমিলার টাইপের কনটেন্ট কিন্তু YouTube এও আছে। তো আপনি হয়তোবা যে মেন্টরের কাছে পড়তেছেন বা যেই ভিডিওগুলা দেখছেন, এই ভিডিওর এই পোরশনটা আপনি উনার কাছ থেকে ভালো করে বুঝেন নাই। এরকম হইতেই পারে। ঠিক আছে? সব মেন্টররাই ট্রাই করে বা সবাই ট্রাই করে সর্বোচ্চটা দেওয়া। হয়তোবা স্পেসিফিক কোনো একটা টপিক আপনি বুঝতেছেন না। তখন এই টপিকটা আমার কাছে মনে হয় যারা নতুন আছেন তারা YouTube এ একটু সার্চ করেন। একটু Google এ সার্চ করেন। এনাফ রিসোর্স আছে। ধরেন উনার এই পোরশনটাই শুধুমাত্র উনার কাছ থেকে যেটা না বুঝছেন, এটা অন্যর কাছে আরো সহজভাবে আপনি বুঝতে পারেন। এরকমও আমি আমি আমার আমার ক্ষেত্রে দেখি আমি যখন কোর্স করি, বিভিন্ন জায়গায় ক্লাস করি তখন কোন একটা জিনিস না বুঝলে যেটা করি আরকি যে আ অন্য অ যেকোনো মেন্টরের কোনো একটা Google এ সার্চ করে কোনো একটা ডকুমেন্ট পড়ি বা ডকুমেন্টেশন দেখি অথবা কোনো একটা YouTube এ ভিডিও দেখে ফেলি। তাহলে এটা বিষয়টা ক্লিয়ার হয়। তাই না? সো এইভাবে আশা করি ইয়ে করা উচিত। তো রাইট, হ্যাঁ। আচ্ছা আপনি এই জি, আমি মুহূর্তে একমত 100% একমত আপনার সাথে। ভাইয়া আপনি এই মুহূর্তে কোন মার্কেট প্লেস এ কাজ করতেছেন এবং আপনার ১ম অর্ডারটা কবে পাইছেন? কত ডলারের ছিল? এটা যদি আমরা একটু জানি। আচ্ছা, আচ্ছা, ওকে। আম আমার আমি মূলত কাজ করি মার্কেট প্লেস এ যদি বলেন তাহলে Fiverr এবং Upwork এ কাজ করা হয়। আর ১ম অর্ডার যেটা বললেন আসলে সবচেয়ে আনন্দের সময় ছিল ১ম অর্ডারটা। সেটা ছিল মূলত $20 এ একটা লিড জেনারেশন প্রজেক্ট ছিল। এটা স্মরণীয় হয়ে থাকবে সারা জীবনই। এটা কিন্তু ভাইয়া আমি আপনার ফ্রি স্টুডেন্ট হিসেবে 2nd স্টুডেন্ট ছিলাম যে $20 এ কাজটা পাইছিলাম। আমি আপনাকে অর্ডার পেয়ে কিন্তু হয়তো আপনার কাছে সাপোর্ট নিচ্ছিলাম। ওটা আচ্ছা, মনে আচ্ছা। আছে একটা ভিডিও এখন আপনার YouTube এ আছে যে আপনাকে নিয়ে একটা ভিডিও আছে। আপনাকে নিয়ে অলরেডি একটা ভিডিও আছে। রাইট, মানে রাইট। হয়তোবা আ জি, যে কাজটা এবং আমারও তখন ভাল লাগতো আসলে। পরে আসলে অনেকেই কাজ পাইছে, অনেকেই যেমন এই ভিডিওটা বানানোর আগে ২ জন ভাইকে মার্কেট প্লেস এ সাপোর্ট দিয়ে আসছি। একজন ভাইয়ের আ উনাকে ক্লায়েন্ট কাজ দিয়ে গেছে। আমি একটু WhatsApp টা বের করি। ১ টা মিনিট আমি একটু বলে ফেলি। ধরেন একজন ভাই আমাকে উনার ক্লায়েন্টের অর্ডারের রিকোয়ারমেন্ট টা পাঠাইছে। অ্যা যারা রোমান্টিক উপন্যাস পড়ে তাদের নাম আর আ ইমেইল অ্যাড্রেস লাগবে। ইংরেজি ভাষার মানুষ হইতে হবে। মেয়ে হইতে হবে ৩০ থেকে ৬৫ বছর বয়স। এই আরকি। তো রোমান্টিক উপন্যাস পড়ে এই ধরনের মেয়ে ৩০ থেকে ৬৫ এটা পাওয়া একটু মুশকিল। এদের নাম ইমেইল অ্যাড্রেস পাওয়া একটু মুশকিল। এটা ছিল আরকি। যাক আমি উনাকে বলবো উনাকে বলছি যে, "ভাইয়া আমি আ আমার একটা মিটিং আছে এক ভাইয়ের সাথে। তো আমি হচ্ছে আপনাকে ইয়ে করবো আরকি।" তো হয়তো বলবো যে, "ক্লায়েন্টকে একটু ম্যানেজ করার চেষ্টা করেন। যে ভাই আপনি যে এই জিনিসটা বের করা একটু কঠিন আরকি বা মুশকিল আরকি।" যাই হোক, তাহলে আপনার ১ম কাজটা ছিল $20 তাই না? জি, জি ভাইয়া $20 ছিল। আচ্ছা, আচ্ছা। তো
আহ, ভাইয়া আপনি বলছিলেন যে আপনি ফাইবারে কাজ করতেছেন এবং আপওয়ার্কে কাজ করতেছেন। তো ফাইবারে তো অনেকগুলো লেভেল থাকে, আপনি কোন লেভেলে আছেন এবং আপওয়ার্কে কি অবস্থায় আছেন, বা হ্যাঁ, যদি আমি যদি জানা টপ যায় আর রেটেড কি। ফাইবার টপ, জি জি ভাই। ফাইবার তো মূলত গত 20 সাল থেকে কাজ করতেছি, তো টপ রেটেড নমিনেটেড আছি। আর আপওয়ার্কেও মোটামুটি টপ রেটেড ব্যাচটা এখন পেয়ে যাবো ইনশাল্লাহ, আশা করি। এই তো চলছে। আমি মূলত ফাইবারের সময়টা বেশি দিয়েছি, আপওয়ার্কে বেশি দিন হয় সময় দেইনি। কারণ ফাইবারে একটা হয়েছে কি যে ফাইবারে এত পরিমাণ কাজ ছিল গত 4 বছরে, আমি মনে হয় না হুম। একটা ঈদও ভালো মতো পালন করতে পারছি। এমনও গেছে যে ঈদের দিনও কাজ করা লাগছে, কোনো ছুটি নাই, কোনো সাপ্তাহিক ছুটি পাই নাই। এবং আমার টিম মেম্বারদের একই অবস্থা, আমার মতো করে ফেলছি। মানে অন্য কোথাও মুভ করার কোনো ওয়ে পাইনি, কারণ ফাইবারে এমন ভাবে আমার আচ্ছা একটার পর একটা অর্ডার আচ্ছা অর্ডার ভাইয়া, আমরা কিন্তু আছে। আপনার জন্য একটা প্রশ্ন রাখছি যে আপনি কত টাকা ইনকাম করছেন, এটা কি বলা যাবে? আমরা ভবিষ্যতে প্রশ্ন করতেছি একটু পরে। আহ হ্যাঁ, বলা না যাবে আমরা অবশ্যই, আমরা কিন্তু সেটা মানে একটা আনুমানিক বলা উচিত। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা জানার চেষ্টা করব আপনার কাছ থেকে। তো মনে করেন আপনি এখন যে কাজগুলা করতেছেন, এখন কেমন অর্ডার পাওয়া যাচ্ছে এই মুহূর্তে 2024 সালের এই মে জুন বা জুলাই এই টাইপের মাসগুলোতে কেমন কাজ পাওয়া যাচ্ছে, পাওয়া আচ্ছা যাবে মনে ভাই, আমি করতেছেন? লাস্ট এপ্রিল, হ্যাঁ, হ্যাঁ, এপ্রিল মে মাসের কাজ তো রানিং আছে। এপ্রিল পর্যন্ত যদি আপডেট দেয়, আপনি একজন লিড জেনারেশন যদি এক্সপার্ট হন, আপনি চাইলে মাসে মানে হয়তো আরো অনেকে অনেকে অনেক বেশি ইনকাম করে বা কম ইনকাম করে, এটা বিষয় না, জাস্ট আমি বলছি কম কম বেশি হতে পারে। আনুমানিক 1500-2000 ইউএসডি আনুমানিক ধরতে পারেন, মান্থলি ইনকাম করা সম্ভব। আচ্ছা আচ্ছা, তার এভারেজ মানে এখনো কাজ পাওয়া যাচ্ছে নাকি? কাজ পাওয়া যাচ্ছে, প্রচুর কাজ আছে মার্কেটে। দেখেন, অনেকেই ভয় পায় যে ভাই এআই এসে কাজ করে আসলে কাজ পাওয়া যাবে না। এআই এর জন্য অনেক সমস্যা হবে। দেখেন ভাই, আসলে দেখেন বাইরের যারা আছে, আপনি যে এআই কে কমান্ড করবেন, সেই কমান্ড করার তো সময়টা প্রয়োজন, তাই না? কিভাবে কমান্ড করবেন? এটার জন্য আপনাকে আমার একটা কোর্স করে জানতে হবে যে এআই কে কিভাবে কমান্ড করবেন। এখন একজন ক্লায়েন্ট বাইরে, তার কিন্তু এত সময় নেই যে সে এখন এআই কে কমান্ড করার জন্য আরেকটা কোর্স করবে। ব্যাপারটা হচ্ছে এরকম। আমি এআই এমন না যে এআই কে বললাম যে আমাকে এই লিড দিয়ে দাও। এআই কিন্তু কখনো এরকম হবে না। আপনাকে যেটা করতে হবে যে এআই বিষয়ে আপনাকে কমান্ড করাটা শিখতে হবে। সো এআই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কারণ একটা ক্লায়েন্টের এত সময় নেই যে এআই নিয়ে সে আবার গবেষণা করবে। সো তার দরকার কাজ, রেডি কাজ, সেই কাজ দিয়ে সে তার বিজনেস রান করবে। সো ভয় পাওয়ার কিছু নেই। লিড জেনারেশন প্রচুর কাজ আছে, ডাটা এন্ট্রিরও প্রচুর কাজ আছে। হ্যাঁ, এমন হইতে পারে যে আপনি একটা লিড জেনারেশন একটা বায়ারই আপনার লাইফ চেঞ্জ করে দিবে, এমন হইতে পারে। এবং একটা প্রজেক্টই আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে। সো প্রচুর আচ্ছা, কাজ তো আছে। যারা যারা বর্তমানে লিড জেনারেশনের বা এই ধরনের কাজ শুরু করতে চান, তাদের জন্য আমার আরো কিছু কথাবার্তা আছে, আমরা একটু আগাই সামনের দিকে। তো এই মুহূর্তে লিড জেনারেশনের কাজ শুরু করা যায় কিনা, বা কি আসু বিষয়, বা পাশাপাশি আরো কিছু করা যায় কিনা, এগুলো নিয়ে আমরা কথা বলবো। তো আমার কিছু মতামত আছে, ভাইয়ের কাছ থেকে মতামত নিব। তো আপনারা দেখতে থাকুন। তো আমি কিন্তু প্রায় 2 বছর আমি বাংলা লিংকে জব করেছি। বাংলা লিংকে যেহেতু আমার আহ, আহ, আমি ইলেকট্রিক্যালে পড়াশোনা করেছি, আমার পাওয়ার ছিল। তো বাংলা লিংকের পাওয়ার সেকশনে লোক নিতে ছিল আর কি। জামিল ইনফ্রাস্ট্রাকচার নিউ দিল্লি থেকে একটা কোম্পানি আসছিল। তো ওই কোম্পানির হয়ে আমি মৌলভীবাজার এবং হবিগঞ্জে বাংলা লিংকের প্রজেক্টে কাজ করেছি মূলত। তো বিভিন্ন ভেন্ডর টাইপের আর কি কোম্পানিতে। তো আমার ধরেন বাংলাদেশে প্রাইভেট কোম্পানিতে জব করার সুযোগ হইছে। তো আপনার কি এরকম কোনো চাকরি করার সুযোগ হয়েছিল? আপনি কি মানে চাকরি করছেন বা? হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। খুব একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। দেখেন, আমি কিন্তু আমার স্টুডেন্ট লাইফ থেকে কিন্তু মানে জবের জব করছি। ছোট কাজ থেকে শুরু করছি। যেমন ধরেন ইন্টারমিডিয়েট শেষ করে যখন আমি অনার্স শুরু করি, তখন কিন্তু আমি দেখেন ঢাকা শহরে বা অন্যান্য সিটিতে অনেক সময় ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম আছে প্রচুর। যাদের মাধ্যমে কিন্তু স্টুডেন্টরা পার্ট টাইম দেখা গেল 15 দিন, 20 দিন, 1 মাসের প্রজেক্ট পায়। আমি কিন্তু তখন থেকেই কিন্তু স্টুডেন্ট লাইফের 1ম ইয়ার মানে আমার বিবিএ এর ১ম বছর থেকে আমি কিন্তু ছোট কাজের মাধ্যমে শুরু করছি। পরবর্তীতে গ্রামীণের জব করছি, টেলিনরে জব করছি মানে মাদার কোম্পানিতে। তারপর বাইং হাউসে জব করছি। এরকম অনেক কোম্পানিতে মূলত কাজ করি। বেশিরভাগ কাজ করেছি আমার ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মের সাথে। লাস্টে একটা জব করা হয়েছিল যে একটা গভর্নমেন্ট মন্ত্রণালয় মানে সরকারি মন্ত্রণালয়ে জব করা হয়েছে। সেটাও কিন্তু এই যে কোভিড এর ভিতরে প্লাস ফ্রিল্যান্সিং থাকা অবস্থা, আমি আসলে ওটা আমি প্রিফার করি নাই। আমি ফ্রিল্যান্সিংটাকেই বেছে নিছি। হ্যাঁ, অনেক এক্সপেরিয়েন্স আছে জবের, বাট এখন আমি আসি
ফুল টাইম ফ্রিল্যান্সার হিসেবে আছি। ধরেন আমার অভিজ্ঞতা আছে, আপনার অভিজ্ঞতা আছে। আমি তো আমার বিভিন্ন সময় আমি চাকরিজীবী ভাইদেরকে পরামর্শ দিয়েছি বা তাদের সাথে কথা বলছি। সো আপনার থট প্রসেসটা বা আপনার থটটা একটু জানতে চাই। যারা আসলে চাকরি করে ফ্রিল্যান্সিং এ আসতে চায়, তারা যেভাবে চিন্তা করে বা চাকরি অবস্থায় ফ্রিল্যান্সিং এ আসার সময় কিভাবে চিন্তা করা উচিত যে কোন বিষয়গুলো আসলে অবলম্বন করা উচিত না যে এই জিনিসগুলো আমি কি চাকরি ছাইরা আসবো নাকি চাকরি অবস্থায় আসবো না কেমনে মানে এটা মানে কেমনে চিন্তা করা উচিত? মানে আপনার কাছ থেকে জানতে চাই। আমি তো সবসময় বলি। আচ্ছা, চাকরিজীবী যারা আছে অনেকে আছে যারা ফ্রিল্যান্সিং করতে চায়। দেখা গেল চাকরির পাশাপাশি একটা সময় থাকে। আমি চাকরিজীবী যারা আছে তাদেরকে একটা কথা বলব যে আপনারা যে সময়টুকু থাকে আপনি যদি ডেডিকেটেড হইতে পারেন, আপনার যদি টার্গেট থাকে যে ভালো কিছু করার জন্য আপনি যে সময়টা পাবেন, এই সময়টা বাইরে না দিয়ে আপনি ঘরে বসে স্কিলটা ডেভেলপ করেন। যদি আপনি যখন দেখবেন যে আপনার স্কিল ডেভেলপমেন্ট হয়ে গেছে, তখন আপনি আস্তে, আস্তে করে চাইলে মার্কেট প্লেস বা মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট হান্টিং করেন। যদি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলেন, সেক্ষেত্রে আপনি সময় দেন, অল্প, অল্প করে সময় দেন যে আপনার চাকরির পাশাপাশি। কিন্তু অনেকে চিন্তা করে ভাই আমি চাকরিটা ছেড়ে দিয়ে ফ্রিল্যান্সিং এ চলে আসি। কারণ অনেক এখন কিন্তু থাম্বনেইলে অনেক বড়, বড় নিউজ থাকে যে লাখ, 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 লাখ ডলার ইনকাম করা যায়। আসলে এই ধরনের বিষয়তে কান না দিয়ে আপনি চাকরিটা ছাইড়েন না। যারা চাকরি করতেছেন, চাকরির পাশাপাশি যদি আপনি করতে পারেন, যেমন ধরেন একটা বিষয় মাথায় রাখতে পারেন। আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলি, আমি ফ্রিল্যান্সিং এর মাঝে কিন্তু একটা বাইং হাউসে জব করছি। সেটা কিভাবে আমার বাইং হাউস যে অফিসটা ছিল যেখানে, আমি তার পাশের বিল্ডিং এ কিন্তু আমার বাসা ভাড়াটা নিছি। তাতে কি হয়েছে, আমি অফিসে যেতে আমার 2 মিনিট লাগছে, অফিসে আসা আমার 2 মিনিট লাগছে। আমার কিন্তু হিউজ একটা টাইম সেভ হয়ে গেছে। ওই সময়টা কিন্তু আমি আমার কাজে দিতে পারছি। এটা একটা বিষয় আচ্ছা। থাকে। আমি যদি রাতও জাগছি, দেখা গেল ৬ ঘন্টা আমি ঘুমাইছি। কিন্তু পরিশ্রম করতে হবে আপনাকে। প্রচুর পরিশ্রম করতে হবে। যদি আপনার পরিশ্রমের মন মানসিকতা থাকে, তাহলে আপনি চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে পারবেন। ওকে, ওকে, ওকে। তাহলে বিষয়টা এরকম হইতে পারে যে আপনি যখন বিগিনিং এ শুরু করছেন বা কোনো একটা কাজ শিখছেন বা তখন শুধু কাজ শিখাতেই মনোযোগ দেন। আর যখন কাজ করবেন যেমন ভাইয়া ফ্রিল্যান্সিং অবস্থায় কাজ করছে, কাজ করেছিল কিন্তু এখন এই মুহূর্তে ফুল টাইম সময় দিচ্ছেন। আবার স্কিল ডেভেলপমেন্টও করছেন। তো যারা হচ্ছে কাজ করবেন বা কাজ করার চিন্তাভাবনা করবেন, তাদেরকে এভাবে চিন্তা করতে হবে যে আমি আগে স্কিলটা ডেভেলপ করে ফেলি। একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট যখন আমি শুরু করার পর ইনকাম চলে আসবে বা দেখতেছেন যে না, একটা থাকে না নিজেই তো বোঝা যায় যে না একটা স্টেবল অবস্থায় আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ? টাকা জমায়, জমায় একটা মানে মোটামুটি একটা অবস্থানে আছি। সো তখন আসলে চাকরি ছাড়া উচিত। যখন স্টেবল অবস্থাতে আবার আপনি চাইলে কি করতে পারেন, আ একটা টিম তৈরি করতে পারেন। আপনি চাকরিটা করা অবস্থায় টিম চালাবেন, কাজ নিবেন এরকমও হইতে পারে। তবে এটা অনেক বেশ জটিল কারণ ফ্রিল্যান্সিং এ এরকম না যে এটা মানে অ্যা রেডি করা চা আপনি খাবেন আর গিলবেন এরকম কিছু না। সো আপনাকে যেহেতু আপনি নিজে কাজ করবেন সো একটা টিম চালানোও কিন্তু অনেক বড়সড় ব্যাপার আরকি। এটা নিয়ে আমরা কথা বলব, ভাইকে জিজ্ঞেস করব। ভাই কি একা, একা কাজ করে নাকি টিম নিয়ে কাজ করে একদম শেষের দিকে। সো যারা টিমে কাজ করতে চান বা যারা টিমে কাজ করে মূলত তাদের জন্য কিছু উপদেশ যদি থাকে ভাইয়ের তাহলে আমি তো দেই বাট ভাইয়ের কাছ থেকে জানবো আরকি। তো যারা চাকরিজীবী আছেন তারা অবশ্যই শুরু করার সময় এই জিনিসগুলা একটু মাথায় রাখবেন। তো ভাইয়া এরকম কি হইছে যে আপনি কখনো কাজ পান নাই দীর্ঘ সময় ধরে? যখন পান নাই তখন আসলে কি করছেন? এই জিনিসগুলা যদি আমরা একটু জানতে চাই। এ জি, জি ভাই। এটা খুবই একটা স্বাভাবিক ব্যাপার। কারণ সবসময় কিন্তু আপনার সময় ভালো যাবে না বা কাজ কিন্তু সবসময় থাকবে না। আপনি যদি মার্কেট প্লেস এ কাজ করেন, যারাই কাজ করে তারা কিন্তু জানে যে Fiverr এ যেমন গিগ যদি কখনো ডাউন হয়, এটা সবারই হয়। তখন কিন্তু অনেক সময় কাজ থাকে না। তখন হয়তো ২-১ টা কাজ থাকে পুরানো ক্লায়েন্ট থেকে। আবার অনেক সময় দেখা গেল মার্কেট প্লেস এর বাইরেও যখন আমরা কাজ করি, সবসময় কিন্তু ক্লায়েন্ট যে আমাদের ফেভার এ থাকবে এমন কিন্তু না। যখন আমাদের কাজ থাকে না, তখন আমরা চেষ্টা করি যে নতুন কিছু শেখার জন্য। আমি একটা সেক্টরে আছি, আমি লিড জেনারেশন ডেটা এন্ট্রি আছে। এখন আমি অন্য একটা সেক্টরে স্কিল ডেভেলপমেন্ট করি। দেখা গেল একটা ক্লায়েন্টের অনেক সময় হয় কি যে বিভিন্ন ধরনের সার্ভিস প্রয়োজন হয়। কখন কোনটা কাজে লাগে এটা কিন্তু আসলে বলা যায় না। সেই উদ্দেশ্য করে আমরা আমাদেরকে যতদূর সম্ভব গ্রো করি। আর দেখেন একটা ফ্রিল্যান্সার কিন্তু স্বপ্ন যে সারাজীবন ফ্রিল্যান্সিং করবে এটা শুধু না। তার কিন্তু একটা বড় স্বপ্ন থাকে যে সে একজন এন্টারপ্রেনার হবে। তার একটা বড় কোম্পানি থাকবে। সে ওয়ার্লড ওয়াইড কিন্তু সার্ভ করবে। আমি মনে করি হুম, যেটা। হুম, সেজন্য আগে নিজেকে জানতে হবে ভালোভাবে স্কিল ডেভেলপ করতে হবে। তাহলে সেনা আপনি একটা টিম চালাতে পারবেন বা একটা কোম্পানি লিড করতে পারবেন। যদি আপনি নিজে না জানেন, তাহলে কিন্তু আসলে হুম। আপনার জন্য অনেক টাফ। সো আপনার যদি সুদূর প্রসারী চিন্তাভাবনা থাকে, তাহলে কিন্তু আপনাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। যতটুকু সময় যখনই পাবেন। হয়তো কাজ নাই, এজন্য হতাশ হওয়ার কিছু নাই। বাট আপনি যদি স্কিল ডেভেলপমেন্ট করেন,
তাহলে আপনার কাজের একটা কাজ নেই আরেকটা কাজ থাকবেই আপনার। আপনার কাছ থেকে মূল্যবান তথ্যগুলো পাচ্ছি। সো আমরা যখন যে ভাইদেরকে নিয়ে আসবো তখন ওই ভাইদেরকে ওইভাবেই আমরা প্রশ্ন করার চেষ্টা করব। আসলে নতুনদের কাছে ফ্রিল্যান্সিংটা আ এখনো হয়তোবা ওইভাবেই চিন্তা করেন যে আসলেই আমি আমার জন্য রেডি করা আছে, আমার জন্য ব্যবস্থা করা আছে, আমার হয়ে যাবে এরকম না। সো আমরা চেষ্টা করব এবং আ যখন হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্টরাও যেমন আমার একটা ফ্রেন্ড আছে টপ রেটেড প্লাস আমি উনাকেও আ চেষ্টা করব আমাদের এই পর্বে নিয়ে আসার জন্য। তো দেখা গেছে যে ক্লায়েন্টের কাজের জন্য তার ফিগমা শিখতে হয়। ক্লায়েন্ট কিন্তু তাকে কি করছে? টাকা দিছে যে তোমার ফিগমা শিখার জন্য কত টাকা লাগবে? ক্লায়েন্ট কিন্তু নিজে তার কাজটা করিয়ে নেয়ার জন্য তাকে ফিগমা শিখার জন্য ভর্তি হওয়ার জন্য টাকা দিছে। ঠিক আছে? অনেক সময় আমি এরকমও দেখেছি আমাদের বিভিন্ন ভাইদের সাথে হইছে এরকম যে উনার বিয়ার খবর ক্লায়েন্ট শুনছে। ক্লায়েন্ট কিন্তু বিয়াতে একটা গিফট করছে। এরকমও তো হইতে পারে। আবার এরকম অনেক সময় আছে যে একদম ক্লায়েন্টই নাই। আপনি বসে আছেন। তখন আসলে ভাই বলতেছিল যে স্কিল ডেভেলপমেন্ট করা। এটা শুধুমাত্র কাজ যখন না থাকবে না তখনও মানে আমার কাছে মনে হয় যে যখন কাজ আপনার আছে তখনও একটা সময় বের করা। প্রায় প্রতিদিন বের করা যে হোক না ০.৫ ঘন্টা ১ ঘন্টা কিন্তু স্কিলটা ডেভেলপ করা আরকি। আচ্ছা যাই হোক। তো ভাইয়া হুম। এখন এই যে আমাদের যে সবার প্রশ্নটা যে সেটা হচ্ছে যে আ আপনার সর্বোচ্চ আর্নিং কত হইছে? মানে ১ মাসে যদি চিন্তা করি তাহলে আচ্ছা। কত আর্নিং হইছে? ওকে। ১ এটা মাসে যদি আর্নিং তো ধরেন এমন হয়েছে যে ১ মাসে আমরা মূলত আউটসাইড মার্কেট প্লেস অনেক সময় জানেন যে ফ্যামিলি মেম্বাররাও কিন্তু ফ্রিল্যান্সার থাকে, হ্যাঁ? এখন যদি হুম, এমন ধরা হয় যে ফ্যামিলি মেম্বারে অনেকে দেখা গেল যেমন ধরুন আমি একা ফাইবার এ কাজ করি। আমার ফ্যামিলি মেম্বার সেও কিন্তু আমার থেকে ইন্সপায়ার হয়ে সেও একটা অ্যাকাউন্ট খুলছে। তার অ্যাকাউন্টে কিন্তু তারও একটা অ্যাকাউন্ট আছে। দেখা গেল আমারও তার অ্যাকাউন্টে কিন্তু অনেক সময় সাপোর্ট দেয়া লাগে। যদি আমি নিজের অ্যাকাউন্টে ধরি অনেক সময় আমার সর্বোচ্চ আর্নিং ছিল 40 $৪,০০০ প্লাস ছিল মান্থলি। এটা মাঝে, মাঝে কম বেশি হয়। আর যদি বলেন যে এই পর্যন্ত ফ্রিল্যান্সিং সেক্টরে একটা মার্কেট প্লেস থেকে আনুমানিক কত ইনকাম হয়েছে? এটা ধরতে পারেন 60K ডলার প্লাস এরকম হয়েছে। এক্সাক্ট আমি বলতে চাচ্ছি না আসলে সবারই যদি আ যদি চি এখানে যদি থাকে চিন্তা কম করি বেশি যে থাকে। যদি আপনাকে বলি যে আপনার টোটাল জীবনে এই ফ্রিল্যান্স লাইফে এই ৩-৪ বছরের ক্যারিয়ারে কত টাকা ইনকাম করছেন? মানে একটা আইডিয়া আ আ কত টাকা হইতে পারে? মানে এটা একটু জানতে চাই আরকি। ওকে। যদি আমি এটা যদি এটা সর্বোচ্চ এটা একদম এটা এ সবকিছু এটা মিলে এটা যদি ধরি এটা জিজ্ঞে এটা জিজ্ঞেস করা ঠিক না। তো একটা আইডিয়া করার জন্য আরকি আমরা হয়তোবা যদি ইচ্ছুক থাকেন তাহলে বলতে পারেন আরকি। জি, জি ভাই। এটা আমি লিড জেনারেশন ডাটা এন্ট্রি আমি সবাই জানে যে ডাটা এন্ট্রি লিড জেনারেশন কাজ কাজ করে আমার এই মুহূর্তে লাস্ট কয়েক বছরের ইনকাম যদি বলি সেক্ষেত্রে ৮০,০০০ প্লাস হয়েছে সবকিছু মিলে। আউটসাইড মার্কেট প্লেস উইথ মার্কেট প্লেস সবকিছু মিলে। আউটসাইড মার্কেটপ্লেস, উইথ মার্কেটপ্লেস। আচ্ছা এটা যাই হোক। $৮০,০০০ কিন্তু, হ্যাঁ? তাহলে বুঝতে পারলাম যে ভাইয়া আসলে আল্টিমেটলি একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারছে আলহামদুলিল্লাহ। তো আ আসলে এটার পিছনে এটার পিছনের তো অনেক গল্প আছে। এটা আসলে একটা ভিডিওতে করা সম্ভবই না। রাতের পর রাত, দিনের পর দিন, অনেক ক্লায়েন্টের অনেক রিকোয়ারমেন্ট, অনেক মানুষকে ম্যানেজ করা, অনেকভাবে অনেক কিছু করা। যেটা আসলে আমি হয়তোবা উনার কাছ থেকে শিখে ফেলতেছি। বাট উনার যে আমরা পিছনে যে সেটআপটা দেখতেছি, এই সেটআপের ভিতরে উনি কত রাত পার করেছেন। এটা আসলে আমরা আসলে নিজে না করলে উপলব্ধি করতে পারবো না। সো আ আসলে এই জিনিসগুলো আছে। আমরা আ চেষ্টা করব ভাইকে আরো বিভিন্ন এপিসোডে নিয়ে আসা। আসলে অনেক কিছুই জানার আছে। নতুনদের জন্য আসলে এই জিনিসগুলা জানতে হয় আরকি। আচ্ছা যাই হোক তাহলে আমরা পরের প্রশ্নতে যাই। ধরেন একটা মানে নতুন একজন আ মানুষ যারা ফ্রিল্যান্সিং করতে চায়, তাকে কতটুকু সময় দিতে হবে এবং আপনি আসলে কতটুকু সময় দিয়েছেন নতুন অবস্থায় এবং যখন ফুল গিয়ারে ছিলেন আপনি অনেক কাজ পাইতেছিলেন, তখন আসলে আপনার কত সময় দেয়া লাগছে? এটা কোন সময়টা? বাংলাদেশী টাইমে কোন সময়টা আপনি দিয়েছেন? মানে এই জিনিসটা যদি আমি একটু করতে চাই। ওকে। ম্যাম আমি ১ম থেকে শুরু করি। নতুন অবস্থায় আমি কতটুকু সময় আসলে কাজ শিখা এবং কাজের জন্য দিছি। আমি যদি বলি যে আমার যতটুকু সময় ঘুম দরকার, খাওয়া বা গোসল এই ধরনের যে ওয়াশরুম এতটুকু প্রয়োজন বাদে যতটুকু সময় দেয়া দরকার, আমি বাকিটা সময় কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরে দিয়ে দিছি। আমার কাজের জন্য
কাজ পাওয়ার জন্য, কাজ করার জন্য, নতুন কাজ শেখার জন্য। মানে আমার পুরোটা সময় বলতে পারেন 15 ঘন্টা প্লাস 16 ঘন্টা 18 ঘন্টা। এমনও সময় গেছে যে আমার ক্লায়েন্টের কাজ আছে প্রচুর। আমি ২ দিনও কিন্তু টানা কাজ করতেছি। এমনও সময় গেছে। যে কারণ আমি যদি একটা ক্লায়েন্টকে ভালো সার্ভ করতে পারি, ভালো কাজ দিতে পারি, সে কিন্তু আমাকে বুঝবে। কারণ আপনি নিজেও জানেন ভাইয়া যে এমনও ক্লায়েন্ট আছে যারা আপনার কাজের কষ্ট বুঝে কিন্তু তারা এত পরিমাণ টিপস দেয়, হয়তোবা অনেকে সেলারির চেয়েও বেশি টিপস দেয় কিন্তু। এটা আমি পাইছি কিন্তু। একটু আগে আপনি হুম, বললেন যে গিফট হিসাবে দেয়। আমার যে মোবাইলটা আমি ইউজ করতেছি এটা কিন্তু আমার ক্লায়েন্টই আমাকে দিছে। সেই আমাকে হুম, গিফট হিসাবে তার সাথে প্রায় ২ বছর আমি কাজ করছি। সে খুব ভালো ছিল। সে আমাকে গিফট হিসেবে দিয়েছে। এখন যারা নতুনদের মধ্যে থাকে যে এখন যে কিভাবে কাজ করবে। দেখেন আপনারা সবাই জানে যে আমাদের মূলত ক্লায়েন্ট থাকে মূলত ইউএসএ এবং আ ইউকে তারপর জার্মানি মানে ইউরোপীয় ইউনিয়ন যারা যেসব দেশ রয়েছে এইসব ক্ষেত্রে কিন্তু বেশি ক্লায়েন্ট থাকে এবং ওই দেশে যখন দিন থাকে আমাদের তখন রাত থাকে। সো আমরা একটা টাইম ম্যানেজমেন্ট করতে হয় যেটা আপনি কিন্তু আমাকে একটা খুব সুন্দর একটা কথা বললেন যেটা আমার খুব ইম্পোর্টেন্ট। যেমন ধরুন ক্লায়েন্টরা কিন্তু কাজ দেয় কখন? যখন অফিসে যায় তখন তাদের মিটিং সবকিছু শেষ করে তখন কিন্তু তারা একটা কাজ দেয়। আবার অনেক সময় তাদের লাঞ্চ টাইমে কাজ দেয়। যখন একটু ফ্রি থাকে যে কাজটা এখন আমাদের আসছে এটা দিয়ে দেই। অনেক সময় কাজ অফিস শেষ যাওয়ার সময় দেয়, আরেকটা সময় দেয়। তারা যখন বাসায় চলে যায়, ফ্রেশ হয়ে রিল্যাক্স হয়ে কিন্তু কাজটা দিয়ে দেয়। এই টাইম গুলো আমরা খুব মেইনটেইন করি। তখন কি হয়? আমরা মূলত রাত ৯ঃ০০-১০ঃ০০ থেকে শুরু করে বসি। আমরা চেষ্টা করি যে সকাল পর্যন্ত সকাল ৭ঃ০০ ফজরের নামাজ পড়ে সকাল ৭ঃ০০-৮ঃ০০ পর্যন্ত থাকে। কারণ অনেক সময় অনেক ক্লায়েন্ট রাত পর্যন্ত কাজ করে। তখন কি হয়? যে যারা নতুন তাদের জন্য বলছি। যে অনেক হুম। সময় দেখা যায় যে শেষ সময়ে এসে তারা কাজটা রেডি করে তখন দেয়। অনেক সময় মেসেজ দিয়ে রাখে। তখন বলে আমি একটু সময় দিচ্ছি কাজটা রেডি করে দিচ্ছি। তখন রেডি করে দিতে দেখা হলো তাদের আমাদের সময় সকাল ৭ঃ০০-৮ঃ০০ বেজে যায়। আমরা তো তাদের জন্য ওয়েট করতেই থাকি যে যতক্ষণ না দেখি যে তাদের সময় ১২টা পার না হচ্ছে তাদের ওইখানে লোকেশনে। এমন একটা ব্যাপার হয়ে যায়। এখন নতুনদের জন্য যেটা বলব যে আমরা যারা পুরাতন ফ্রিল্যান্সার আছে তাদের থেকে কিভাবে ১ ঘন্টা বেশি সময় দেয়া যায়, ২ ঘন্টা বেশি সময় দেয়া যায়। যেমন আমরা যখন অনেক সময় হয় কি যে কাজ করতেছি ৩টা ৪টা ৫টা পর্যন্ত আমাদের অনেক কাজ আছে। আমরা কাজ করতে টায়ার্ড ৩টা ৪টা পর্যন্ত আমরা রাত জাগতেছি। তারপর কিন্তু আমরা জাগি না। 70% পুরাতন যারা ফ্রিল্যান্সার আছে তারা কিন্তু রাত ৩টা ৪টার পরে জাগে না অনেক সময়। সেক্ষেত্রে আমি নতুনদের বলব ৩টার পরে সকাল ৮টা ৯টা পর্যন্ত থাকুক। আমি কিন্তু সকাল ৭টা ৮টা পর্যন্ত থাকতাম। কারণ ওই সময় কেউ থাকে না। ওই সময় ফিল্ড পুরা ফাঁকা থাকে। এটা হচ্ছে উপযুক্ত সময়। যেমন ধরেন আপনি Fiverr এ কাজ করেন, আপনার গিগটা আছে ১০ নম্বর পেজে, আপনি যদি সকাল পর্যন্ত থাকেন, আপনার গিগটা ২ নম্বর পেজে চলে আসার সম্ভাবনা আছে। কারণ ওই সময় পুরাতন যাদের গিগ র‍্যাংকে আছে তারা কিন্তু থাকে না। আমি কিন্তু এই সুযোগটা নিছিলাম। আপনি যেটা বলছিলেন আমাকে যে এই সময়টা খুব বেশি যেমন আপনি একটা টাইম বলছিলেন যে আপনারা ২টা পর্যন্ত ঘুমান। আপনি ২টা থেকে সকাল পর্যন্ত থাকেন ফজরের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়েন। আমি কিন্তু ওই রুটিনটাও ফলো করছিলাম। যেটা আমার কাজে লাগছে। এমন হয়েছে যে আমার ১ম অর্ডারটা রাত ২টা না ২:৩০ সময় কিন্তু আসে। মেক্সিমাম অর্ডারই রাত ২টার পরেই আসে। কারণ ওই সময় গিগটা একদম ১ম পেজে চলে আসে। সো নতুনদের জন্য আমার পরামর্শ থাকবে মানে কাজে 100% ডেডিকেশন দেয়া এবং রাতের সময় দেয়া, রাত জাগার অভ্যাসটা রাখতে হবে। দিনে ঘুমাইতে হবে। আমরা যেহেতু রাত জাগি, সো দিনে আমাদের শরীর ঠিক রাখার জন্য পর্যাপ্ত ঘুমাইতে হবে এবং রাতে পর্যাপ্ত জায়গায় থাকতে হবে, অনলাইনে থাকতে হবে। অনলাইনে থাকার পাশাপাশি নতুন স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। আমার কাজ আসতেছে না, কাজ আসছে না তার মানে আমি বসে থাকবো না, হতাশ হব না। আমি যদি কোন কাজ না শিখে বসে থাকি, আমি কিন্তু ডিপ্রেশনে চলে যাবো। সো এটা করা যাবে না। আপনি নতুন একটা স্কিল ডেভেলপমেন্ট করবেন। সবসময় কিন্তু এই কথাটাই আমরা বলতেছি। জি ভাইয়া জি, জি, এটাই জি। ছিল। থ্যাংক ইউ ভাইয়া। আসলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাইলাম। তাহলে ভাইয়ের কাছ থেকে ভাই কিন্তু Upwork এও টপ রেটেড বেজ পাওয়া যাচ্ছে এবং Fiverr এ নমিনেটেড সেলার জি, মানে টপ রেটেড সব রিকোয়ারমেন্ট ফিল আপ হয়তোবা বেস্ট এখনো আসে নাই। কিন্তু ইনশাআল্লাহ চলে আসবে আমরা দোয়া করি। তো ভাইয়ার ইনকাম স্ট্রিমটা তো আপনারা বুঝলেনই যে ৮০,০০০ প্লাস এবং উনি কোন সময়টাতে আসলে নতুন অবস্থায় জেগেছেন, হ্যাঁ? ৯টা থেকে শুরু করে বা সন্ধ্যা থেকে শুরু করে আপনার এই ফজরের পরে ৭টা, ৮টা, ৯টা এ পর্যন্ত ছিলেন। তারপরে এখন আসলে উনি কোন সময়টাতে আছেন, এই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করলাম। আচ্ছা ভাই আপনি একটু বলেন তো যে ভাই স্কিল ডেভেলপমেন্ট আগে না ইনকাম আগে? ভাই আপনি যদি কাজই না জানেন তাহলে আপনি ইনকাম করবেন কিভাবে? আপনি যদি কাজ না হ্যাঁ, জানেন। অ্যাকচুয়ালি দেখেন বাইরের আমরা মূলত বাইরের ক্লায়েন্টের সাথে কাজ করব। তারা কিন্তু কখনো আমাকে চিনবে না। ব্যক্তি আমি কে? বা আমি কোন দেশের? তারা কিন্তু এটা কখনোই চিনবে না। আমি কি মানে কি বিষয় আছে এটা তারা দেখবে আমি কাজটা পারি কিনা। আপনি যদি স্কিল ডেভেলপমেন্ট না থাকে স্কিল তাহলে সে কাজই করতে পারবে না। তাহলে ইনকামের তো চিন্তা আসেই না। সো আপনাকে আগে
শক্তভাবে মেন্টর আন্ডারে থাকুক, যেই হোক, কিন্তু স্কিল ডেভেলপমেন্ট সবার আগে। স্কিল ছাড়া কোনোভাবে মার্কেটপ্লেসের বাইরে ফ্রিল্যান্সিং সেক্টরে টিকে থাকা সম্ভব না। আচ্ছা ভাই, আপনি তো সবাইরে বললেন যে যে ইনকাম এই জিনিসটা বললেন। তো এটার কি মানে মুদ্রার তো এপিঠ ওপিঠ আছে। এটার মানে কোনো ডার্ক সাইড কি আছে? মানে ফ্রিল্যান্সিং যারা করতে চায় বা যারা মানে বর্তমানে যারা করতেছেও, মানে অনেক সময় আছে না যে, না ঠিক আছে আমি এটাতে আছি, কিন্তু এরপরে আমি কি করব? অনেক সময় অনেকের মানে আসলে মাথায় আসে না আরকি। তো যদি মানে ফ্রিল্যান্সিং এর কোনো ডার্ক সাইড যদি থেকে থাকে, তাহলে আসলে চিন্তা করতে অনেক সময় সহজ হয় আরকি। আপনি আপনার মতে মানে আসলে ডার্ক সাইডটা কি হইতে পারে? আচ্ছা, ম্যাম, প্রথমত ফ্রিল্যান্সিং করে অনেকে, আমরা যে দেখি যে অনেক লোভনীয় থাম্বনেল বা বিভিন্ন লোভনীয় বিজ্ঞাপন দেখি, হ্যাঁ? প্রথম হচ্ছে স্ক্যামিং যেটা হয় যে লোভনীয় বিজ্ঞাপন দেখে নিজেকে তুলনা করা যাবে না। আগে তুলনা করতে হবে যে না, আমি আগে কাজ শিখবো, তারপরে আমি আস্তে, আস্তে করে ইনকাম করব। আস্তে, আস্তে, আপনি তো রাতারাতি বড়লোক হওয়া যাবে না। এটা হচ্ছে বড় স্ক্যামিং। এটাই কখনো পা দেয়া যাবে না। রাতারাতি বড়লোক। যদি কেউ এরকম বলে যে আপনি রাতারাতি বড়লোক, 100% প্রতারণা। আমরা বাংলাদেশী হিসাবে আমরা কিন্তু মোটামুটি একটু লোভী আছি। অন্যভাবে না বলি, যে একটু মানে নিজেদের থেকে একটু চাই যে রাতারাতি বড়লোক হওয়ার জন্য। এটা কখনোই করা যাবে না। যারা ফ্রিল্যান্সিং সেক্টরে নতুন আছেন তাদেরকে আমি সাজেস্ট করব কোন স্ক্যামিং এ যাবেন না। যেমন ধরেন অনেকে বলতে পারে যে ভাই, একটা অর্ডার নিয়ে অনেক সময় সমস্যা হয়। অনেক সময় বিদেশি বায়াররা, যেটা ১ম এ যে সমস্যাটা সৃষ্টি হয়, অনেকেই বলে যে তোমাকে আমি $২,০০০ $৫,০০০ অর্ডার দিব। তুমি আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করো। টেলিগ্রামে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। এইটা কখনোই করবেন না। সহজ কাজ দিবে আপনাকে। যে এই সহজ জাস্ট ডাটা এন্ট্রি কাজ করো, $৫,০০০ পাবা। এটা কখনোই ভুলে করবেন না। তার মানে হচ্ছে সে 100% স্ক্যামিং করতেছে। তারপরে যেটা আছে, অনেক সময় যে আমাদের যে আমরা যে কাজ করি কম্পিউটারে, বা আমাদের যে ফাইবার অ্যাকাউন্ট থাকে, আপওয়ার্ক থাকে, তারপর আমাদের পেমেন্ট নেওয়ার জন্য পেওনের অ্যাকাউন্ট থাকে। সেখানে কিন্তু অনেক ধরনের স্ক্যামিং হয়। যেমন ধরুন আপনি বিভিন্ন লিংকে ক্লিক করলেন বা বিভিন্ন সাইটে ক্লিক করলেন। দেখেন আপনার কাজের ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু অনেক ধরনের ওয়েবসাইট, টুলস, এক্সটেনশন অনেক কিছুর সাথে আপনার পরিচিত হতে হয়। সে সবচেয়ে ভালো এমন না। দেখা যায় এটা একটু কেয়ারফুলি কাজ করতে হবে। যে আবার অনেক সময় মার্কেট প্লেসে রিসেন্ট সময় কিছু সমস্যা হচ্ছে যে ফাইবারের নাম করে অনেক স্ক্যামাররা ভেরিফাই করার জন্য অনেকে মেসেজ দিচ্ছে। এটা কিন্তু এইগুলোর বিষয়ে সতর্ক থাকতে হবে। অর্থাৎ আপনি যেটা করবেন, মার্কেট প্লেসে কাজ করলে মার্কেট প্লেসের রুলস গুলো অবশ্যই মেনে চলবেন। যদি মার্কেট প্লেসের বাইরে কাজ করেন, আপনার মেন্টর বা আপনি যেখান থেকে শিখছেন বা ইউটিউব থেকে শিখছেন, সেই রুলস গুলো, যাদের প্রিভিয়াস এক্সপেরিয়েন্স আছে, সেগুলো একটু ভালোভাবে জানবেন। নয় কিন্তু আপনি আগাতে পারবেন না। কারণ ভালো, ভাইয়া যেটা বলল যে ভালো যেমন আছে, খারাপও তেমন আছে। আপনাকে ভালো দিকটা জেনে আগাইতে হবে এবং খারাপ দিকটা বাদ দিয়ে চলতে হবে। কখনোই শর্টকাট চিন্তা ২০০০ করা যাবে না যে রাতারাতি বড়লোক হওয়া। কখ জি, জি। ২০১৯ সালের শেষের দিকে আমার একটা ফ্রেন্ড এখন তার নাম হচ্ছে মিজান। সে লন্ডনে থাকে এখন। তো তার এরকম হইছিল, সে একজন গ্রাফিক ডিজাইনার আরকি। তো আমি দেখছিলাম যে তাকে একজন ব্যক্তি তার ডিজাইনটা নেয়ার জন্য তাকে বলল যে, "তুমি এই লিংকে ক্লিক করো।" হুম? তুমি এই লিংকে ক্লিক করে মানে এই টাইপের ছিল আরকি, যে একটা লিংকে ক্লিক করার জন্য বলল। তারপর দেখা গেছে যে তার কম্পিউটারে যত তার ডিজাইন ছিল, যত ফাইল ছিল, তার ইমেইল অ্যাড্রেস থেকে শুরু করে Facebook এর যত পেজ-টেজ সব হ্যাকড। সো এই কারণে কোনো একটা ক্লায়েন্ট যখন আপনাকে কোনো কিছু শেয়ার করবে, মার্কেট প্লেসের বাইরে বলবে, কোনো একটা লিঙ্ক দিবে, টেলিগ্রামে জয়েন করো, অথবা এরকমও হইতে পারে যে তার নামই তার রাখছে যে ফাইবার টিম। তার ইউজার নেমটা রাখছে এরকম যে টিম রাইট, ফাইবার বা ফাইবার টিম এরকম রাখছে। অনেকে মনে করে যে সে মনে হয় ফাইবারের টিম থেকে আমাকে নক করছে। অথবা সাপোর্ট ফাইবার, ফাইবার রাইট। সাপোর্ট এরকম একটা ইউজার নেম দিছে। তো যেটা হইছে আরকি যে সে হয়তোবা বলতেছে যে, "তুমি এখনই ভেরিফাই করো, একটা লিংকে ক্লিক করো।" হ্যাঁ, ঠিক আছে? অথবা তুমি আমাকে এক কাজ করো, তুমি আমাকে একটা পেমেন্ট করে দাও, তাহলে তোমার অ্যাকাউন্টটা বেঁচে যাবে। এরকমও হইতে পারে। ভেরিফাই এর নাম করে অনেকে রাইট, অনেক কিছু রাইট, করছে। সো এগুলা থেকে আসলে একটু বিরত থাকতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে রাইট। নতুনদের জন্য আমরা ডার্ক সাইডটা ডার্ক না বলতে পারি। আ এটা এরকম বলতে পারি যে আসলে আ ধরেন কোন একজন ব্যক্তি ফ্রিল্যান্সিং এ আসছে, উনার ভাষ্যমতে ২ বছর উনি লেগে থাকছে। উনি হয়তোবা কোথাও কোর্স করছে বা কোথাও শিখছে। ২ বছর ধরে লেগে থাকছে, কিন্তু উনার হয় নাই। এরকম হইতে পারে। তবে খোঁজ নিয়ে দেখা যাবে ওই সকল ব্যক্তি টানা ১ মাসও লেগে থাকে নাই। ফাইবারে যেরকম অনলাইনে থাকতে হয় রাইট। নিয়ম করে। দেখা গেছে যে উনি, ওনাকে যদি জিজ্ঞেস করি যে টানা ১-১.৫ মাসও লেগে থাকতে পারে নাই। সো আমরা যে এই যে ভাই যে ইনকাম করতেছে বা যারা ইনকাম করতেছে,
তাদের যে ডেডিকেশন, তাদেরকে নক করলেই দেখা যায় যে ৫-৭ মিনিটের ভিতরে ২-৩ মিনিটের ভিতরে নকের আনসার পাওয়া যায়। এটা কিভাবে? হয়তোবা উনি কাউকে বসায় রাখছে বা নিজে বসে আছে। এরকমই, তাই না? সো আসলে টেবিলের সাথে সম্পর্ক রাখতে হবে। আসলে কম্পিউটার নিয়ে ওপেন করে বসতে হবে। আপনি এখন মার্কেট প্লেসে কাজ শেখার চেষ্টা করছেন বা কাজ পাওয়ার চেষ্টা করতেছেন। কাজ হইল না কিন্তু আপনি একটা ট্যাবে মার্কেট প্লেস গুলোকে রেখে যাতে আপনি সাথে আনসার করতে পারেন। আমি এরকমও দেখছি অনেক ভাই-বোনদেরকে দেখছি যে ক্লায়েন্ট ৫-৭ টা ক্লায়েন্ট উনাকে রিয়াল ক্লায়েন্টরা নক করে চলে গেছে। উনার খবর নাই। উনি ঘুমে। হয়তোবা কোনো একটা এক্সটেনশন দিয়া উনি ধরেন হচ্ছে রিফ্রেশার দিয়ে ঘুমায়ে গেছে। সকালে উইঠা দেখে যে ক্লায়েন্ট তো অন্য কাউকে কাজ দিয়ে দিছে। এরকম হইছে আরকি। সো আ রাইট। তখন না আসলে মনে হবে যে না আমি যে অ্যাকচুয়ালি সময়টা কি এই দিলাম যে তখন আচ্ছা, এইটা হয় কি যে ক্লায়েন্ট আমরা এইভাবে চেষ্টা করি। ক্লায়েন্ট আমাদের মেসেজ দেওয়ার সাথে আমরা তো ১০ সেকেন্ডও টাইম নেই। যেমন ধরুন বলছে রিকোয়ারমেন্ট দিছে আমরা একটা নতুনদের জন্য বলি। রিপ্লাইটা এভাবে দিতে পারেন যে, "হ্যালো, আই এম চেকিং ইউর রিকোয়ারমেন্ট। প্লিজ গিভ মি টাইম।" তার মানে সে একটু বুঝলো যে আমি এখন চেক করতেছি। তারপর আপনি ১ম বার দেখে তার যদি কোন কোয়েশ্চেন থাকে তাকে একটা কোয়েশ্চেন রিপ্লাই দেন। নয় অনেক সময় ওরা ভাবে যে এটা অটো রিপ্লাই হইতে পারে। আমরা চেষ্টা করি হুম, ১ হুম। মিনিটও টাইম নেই না। আমরা ১০ সেকেন্ডের ভিতর টাইম নিয়ে ক্লায়েন্টকে বিজি রাখি যে না একটার পর একটা কোয়েশ্চেন করে যে হ্যাঁ এইটা সমস্যা। তখন কি মনে করে যে না অবশ্যই আমার কাজটা ভালোভাবে বুঝছে, ভালোভাবে কাজটা করতে চাচ্ছে, এর প্রতি আমার কনফিডেন্স আছে। তখনই কাজটা দেয়। আর আমি যদি ১০ মিনিট পরে রিপ্লাই দেই, তখন সে মনে করে না অ্যাক্টিভ না। যদি কোন কোয়েশ্চেন না করি, কিছু না করি। সো আমরা চেষ্টা করি ক্লায়েন্টকে বিজি রাখার জন্য। এমনও হয়েছে যে একটা সিক্রেট বলি যে আপনি যদি ক্লায়েন্টকে বিজি রাখতে না পারেন, আপনার মেসেজের মধ্যে আরেকজন কিন্তু মেসেজ দিয়ে যাবে। আমরা এমনভাবে মেসেজ করি যে ব্যক্তিগত আমি বলি যে আরেকজন মেসেজ দেওয়ার তাকে আমি কোনো স্পেস দিচ্ছি না। সে হুম, তার হুম, মেসেজ হুম, হুম। কিভাবে দিবে? আমি ক্লায়েন্ট বিজি রাখতেছি। সে একটা রিপ্লাই দেওয়ার আগে আরেকটা কোয়েশ্চেন চলে আসতেছে। ইভেন কারণ আমি এক তার কাছে কারণ এক অর্ডারটা এক কনফার্ম একটা করার ক্লায়েন্ট আগ পর্যন্ত তাকে আমি আর ছাড়তেছি না। কারণ একটা ক্লায়েন্ট তো ধরেন তার কাছে তো অপশনের অভাব নাই। ধরেন কেউ একজন ইয়ে করলো, তার তো ৩-৪ জনকে নক করতেই পারে। সো আপনি ভাইয়ের কথা মতে যে আসলে এটা একটা সিক্রেটই আসলেই। কারণ ক্লায়েন্টকে যদি আসলে আপনি ব্যস্ত রাখতে পারেন। আমরা অনেকেই অটো রিপ্লাই সেট করে তারপর ঘুমায়ে যাই। তো ভাই যেটা বলছেন ১ম এ যে, "আমি তোমারটা চেক করতেছি, তোমার কি দরকার?" সো এই কথাটা সে মনে করেন অটো রিপ্লাইতে সে দিয়ে ঘুমায়ে পড়ল। কিন্তু পরক্ষণেই তো ক্লায়েন্ট বুঝবে আপনি এটা দিয়া তারপর উনি আরেকটা নক করছে। হয়তোবা আরেকটা অটো রিপ্লাই দিয়ে রাখছেন এরকম। তো যেটা বুঝাই যায় যে কোন একটা মানে কিছু লেখা অটো রিপ্লাই দিচ্ছেন। তো এরকম না হয়ে যদি এরকম হয় যে না আমি আ রিয়েলি হচ্ছে ক্লায়েন্টকে স্যাটিসফাই করার জন্য বা ক্লায়েন্টকে হুক করার জন্য আমি উনাকে ব্যস্ত রাখতেছি। উনার যেই রিকোয়ারমেন্ট গুলো দেখে উনাকে সাথে আনসার করতেছি। তখন আসলে নতুনরা কাজ পায় না এই কারণেই। কারণ দেখা যায় যে সে তার রিকোয়ারমেন্টটাই বুঝতেছে না। কি বলা উচিত? তাই না? এই কারণে আসলে ওই যে ১ম বললাম না যে পড়াশোনার কোনো বিকল্প নাই। এটা ওভাররেটেড না অবশ্যই। সো রাইট, এই জিনিসটা রাইট, আরকি রাইট। ইয়ে করতে হবে। এটা হচ্ছে যে অনেক সময় দেখা গেল যে যখন ক্লায়েন্ট ৩-৪ জনকে নক করতেছে তখন কিন্তু যেমন ধরুন আপনি একটা রয়েছে ১,০০০ লিডের কাজ আপনি একটা রেটে করতেছেন। তখন কিন্তু ক্লায়েন্ট কিন্তু যদি আপনি স্পেস দেন যে আরেকজনের সাথে কথা বলার জন্য, তাহলে ক্লায়েন্ট কি করে? যে তখন তাকে বলে যে আমি তো এই রেটে পাইছি। তখন কিন্তু সে আরো $২০ কমে কাজটা নিয়ে নেওয়ার জন্য ট্রাই করে, হ্যাঁ? যদি আপনি স্পেস দেয় বা আমি স্পেস দিয়ে দেই। এমন হচ্ছে ক্লায়েন্ট কাজ নিয়ে অর্ডার দিয়ে আসে পরে বলতেছে, আমাকে তো আরেকজন এই রেটে দিচ্ছে। আমি কই, "না তুমি এটা জানোই না। এটা হচ্ছে কোয়ালিটির ব্যাপার আছে। হ্যাঁ? তুমি এসব বিষয়ে জানো না।" তখন অর্ডার দেওয়া শেষ হলে আর কোন প্রবলেম নাই। কিন্তু আমি যদি স্পেসটা দিয়ে দেই যে হ্যাঁ, আরেকজন তখন কিন্তু আরেকজন অফারটা করতে সো আমি কেন আমার ক্লায়েন্টকে আরেকজনকে হাতে দিয়ে দিব? সো এটা নতুনদের সবসময় কেয়ারফুল থাকতে হবে যে আপনারা সবসময় অনলাইনে থাকবেন, রিয়াল টাইমে থাকবেন। ওই অটো রিফ্রেশার এগুলোর পক্ষে আমি কখনো আজ পর্যন্ত ইউজ করিনি। আমি এটার পক্ষেও না। আমি সবসময় জেনুইন একদম অথেন্টিক এর পক্ষে। এটাই ভাই। ওকে। আচ্ছা তাহলে আচ্ছা ধরেন আপনি তো মোটামুটি একটা লাইনে আছেন আলহামদুলিল্লাহ। তো যারা অলরেডি মনে করেন একটা মোটামুটি ক্লায়েন্টের কাজ করতেছে, উনার ধরেন আপনার একটা মাসে ইনকাম হইছে ৳১,০০,০০০ পরের মাসে এর উপরে না যাক মিনিমাম একটা টার্গেট থাকবে যে এই টাকা ইনকাম হোক। তাই না? তো ধরেন যারা এটা করতে চায় বা যারা এটা থাকে এটা নাইলে একটা প্যারা হয়। সো ধরেন আপনার ইনকাম হইল না বা যারা ইনকাম করতেছে এই মুহূর্তে, তো তারা আসলে এই মুহূর্তে বিচলিত না হয়ে ধরেন ইনকাম হইল না সমস্যা নাই। কিন্তু বিচলিত না হয়ে তারা যদি নতুন স্কিল ডেভেলপমেন্ট করে,
তারা যদি স্কিল ডেভেলপমেন্ট করতে চায়, ধরেন করতে চায়, তাহলে আসলে তার স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত? ধরেন কেউ একজন কোন একটা ক্লায়েন্টের সাথে কাজ করতেছে, তো সেই অবস্থায় কি তার মানে স্কিল ডেভেলপমেন্টটা তার জন্য জরুরি, নাকি মানে আপনি কিভাবে চিন্তা করেন এই জিনিসটা একটু আমাদেরকে একটু বলেন। আপনি আপনার চিন্তাটা একটু শুনতে চাই। ওকে, ওকে। আমি ১ম এ বলব যেটা, জি, জি ভাইয়া। সাপোজ ধরুন কাজ থাকে না, আমাদেরও থাকে না, অনেক সময় অনেকেরই থাকে না। ১ম হচ্ছে আপনাকে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। একদম ১ম নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে চাইতে হবে যে ধৈর্য ধরতে হবে আল্লাহর উপরে। কারণ রিজিক তার হাতে। এখানে আমাদের কারো হাতে নেই। ২য় হচ্ছে যে আপনার কাজ নাই। আপনি স্কিল ডেভেলপমেন্টটাও ১ম থেকে বলছি, এখনো বলছি স্কিলটা ডেভেলপ করেন। স্কিল ডেভেলপের পাশাপাশি আপনাকে অনলাইনে থাকতে হবে এবং ক্লায়েন্ট হান্ট করতে হবে, আমি যেটা মনে করি। আপনি মার্কেট প্লেসে হুম, কাজ নেই, হুম, মার্কেট প্লেসের বাইরে আছে। ক্লায়েন্ট হান্ট করেন। LinkedIn আছে, সোশ্যাল মিডিয়া আছে, বিভিন্ন মাধ্যমে আপনি ক্লায়েন্ট হান্ট করতে পারেন। সেটার দিকে ফোকাস দিতে পারেন। হয়তোবা ১ মাসে ইনকাম বেশি হইছে, ১ মাসে কম হইছে। এটার উপর আমার মনে হয় না এটার ভয় পাওয়ার কিছু আছে। আপনাকে যেটা করতে হবে, ১ম এ যেটা বললাম আল্লাহর উপর ভরসা রাখেন। হয়তোবা আল্লাহ আপনাকে নেক্সট মাসে আরো ডাবল দেওয়ার সম্ভাবনা আছে। সে হুম। আরো অনেক কিছুই করতে পারে। আমি বলব ধৈর্য আচ্ছা, ধরার আমি জন্য আ- এবং সেই আমি সাথে নতুন কাজ শিখে। ভাইয়া, ধরেন আমি রিজিকের ব্যাপারে আমি একটু কথা বলতে চাই। আসলে আল্লাহর উপর ভরসা করে থাকলে আল্লাহ যে কোন জায়গা থেকে রিজিক দিবে, ধরেন এই যে ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, অনেক সময় দেখা যায় না যে আমি আমার নিজে দেখছি, একজন ভাই আমাকে নক দিছে যে ভাই আমার আহ, আলহামদুলিল্লাহ উনি এখন ভালো ফ্রিল্যান্সিং হিসেবে মানে ফ্রিল্যান্সার হিসেবে ভালো ইনকাম করতেছে। নিয়মিত কথা হয় আমার, ওনাকেও আনার চেষ্টা করব কোন একটা পর্বে। তো ভাই বলতেছিল যে ভাই আমার 1 লাখ টাকা বেতনের চাকরি চলে গেছে, আমি এখন কি করব? মানে যখন কোভিড ছিল আর কি। তো উনি আল্লাহর উপর ভরসা করে লেগেছিল, এখন কি হচ্ছে না? হয়তোবা উসিলাটা ফাইবার হইতে পারে, আপওয়ার্ক হইতে পারে, বা ফ্রিল্যান্সিং হইতে পারে, হ্যাঁ, অনলাইন কোন একটা অনলাইন অনলাইন ইনকাম হইতে পারে। হালাল ওয়েতে যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে হতাশ করে না। ভাই মনে আবার চলে গেছে। আমি বলবো যে আহ, আমি বলবো যে আসলে আল্লাহর উপর ভরসা, তাওয়াক্কুলটা খুবই জরুরি, খুবই জরুরি। ইনশাল্লাহ আমরা যদি এটা আহ, আহ, মানে সকাল সন্ধ্যা যে জিকির গুলো আছে এগুলাতে যদি মগ্ন থাকি, হ্যাঁ, যে মাসনুন দোয়া গুলো আছে, এখানে কিন্তু রিজিক বৃদ্ধির দোয়াও আছে, এগুলা নিয়মিত পড়া উচিত। এবং নেক আমল করা, হ্যাঁ, বেশি বেশি, যেহেতু আমরা ফ্রিল্যান্সার রাত জেগে আছি, একটু নামাজ পড়া যদি সুযোগ থাকে, সুযোগ করে নিতে হয়, থাকে কি আবার। সো এটা একটু করতে হবে আর কি, ঠিক আছে? আর কোনো সময় হতাশ হওয়া যাবে না। আপনার 2 বছরে হয় নাই, 1 বছরে হয় নাই, 1.5 বছরে হয় নাই, কি হয়েছে? হবে ইনশাল্লাহ। কারো 2 দিনে হয়ে যায়, কারো, ভাই আপনার কত সময়, কয়দিন আপনার প্রথম অর্ডারটা কতদিন পরে পাইছিলেন অ্যাকাউন্ট করার পরে? ওকে। হ্যাঁ, ১ম অর্ডারটা ছিল আমার মূলত ৩ মাস পর। আমি কিন্তু ৩ মাস কাজ শিখতেছি, ধৈর্য ধরতেছি। কাজ শিখতেছি, আমি কিন্তু ধৈর্য অনলাইনে থাকতেছি। ৩ মাস কিন্তু আমি ওয়েট করছি। হ্যাঁ, ক্লায়েন্টের সাথে কথা হয়েছে ছোট, ছোট, কিন্তু তারা নতুন দেখে অনেক সময় কাজ দেয় না। আমি কিন্তু একটু হতাশ হইছি, বাট তারপর আল্লাহর উপর ধৈর্য ধরছি যে না, হবে। সবাই যদি পারে আমি কেন পারব না? হবে ইনশাআল্লাহ। আরেকটা ব্যাপার ভাই, যে আগের কোয়েশ্চেন এ বলছিলেন যে যদি কখনো কাজ না থাকে, দেখেন আমার একটা সময় গত বছর হয়েছিল যে আমার গিগটা এমনভাবে ডাউন হইছে যে কোনভাবে ওইটা কিন্তু ফাইবার, আমি মূলত ফাইবারে বেশি কাজ করছি। কোনভাবে এটা কিন্তু র‍্যাংকে আসতেছে না। কিন্তু আল্লাহর কি একটা রহমত, আমার একটা মাত্র ক্লায়েন্ট ছিল যে আমাকে ১০ টা ক্লায়েন্টের চাইতেও বেশি রেভিনিউ এনে দিছে আমাকে। জাস্ট একটা ক্লায়েন্ট। মাশাল্লাহ, মাশাল্লাহ। একটা ক্লায়েন্টই ১০ টা ক্লায়েন্টের চাইতে আমাকে বেশি রেভিনিউ এনে দিছে। এটা হলো আল্লাহর একটা ইচ্ছা যে না, তোমার ১০ টা দরকার নাই। তুমি একটা নিয়ে থাকো। আমি একটা নিয়ে সন্তুষ্ট ছিলাম। ওই একটা ক্লায়েন্ট আমাকে এত কাজ দিয়েছে, শুধু আমি না, আমার সাথে আরো প্রায় ১০ থেকে ২০ জন, ৩০ জন কাজ করছে। আরো ৩০ জনের রিজিকের ব্যবস্থা হয়ে গেছে জাস্ট একটা ক্লায়েন্টের মাধ্যমে। মানে কি একটা আশ্চর্য ব্যাপার না? আল্লাহর কি ইচ্ছা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আমি তো আছে। না, আমার সাথে আরো ২০-৩০ জন আমার টিমে কাজ করছে তখন। টানা একটা বছর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আপনার টিম নিয়ে আমরা একদম শেষে কথা বলবো ইনশাল্লাহ। আপনার টিমে কারা কারা কাজ করে, বা আপনি কিভাবে আসলে এখন আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আসলে সময় ব্যবস্থাপনা নিয়ে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু একটা সূরাই নাজিল করেছেন যে সময় নিয়ে, তাই না? সূরা আসর আমরা জানি যে নিশ্চয়ই আমরা গাফিলের মধ্যে আছি, বা গাফিলতিতে আছি, আমরা সময় নষ্ট করতেছি। তো খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন যে ভাই আপনি যেহেতু ধরেন আল্লাহর রহমতে আল্লাহ আপনাকে দিতেছে, বা মানে একটা
জাস্ট একটা এটা নিট এন্ড ক্লিন ভাবে বলা যায় না। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে ভাই আপনার সময়টা আপনি এত কাজ কেমনে করেন, বা ধরেন ভাই আমি নিজে ইউরোপে থাইকা আসছি, আমি নিজে বাংলা লিংকে একটা কোম্পানিতে জব করছি, এখানে প্রায় 30 জন আমার আন্ডারে ছিল, প্রায় 10টা 12টা 15টা 16টা অনেক সময় 20টা পর্যন্ত গাড়ি ছিল, গাড়ির ড্রাইভার ছিল। আমি যখন বাংলা লিংকে আমি যখন ডিউটি করতাম, মানে আমার যে সময় আমি মূলত অন কল ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম আর কি, আবার কখনো ফিল্ড মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার হিসেবেও ছিলাম। আমি যখন মেনটেন করতাম তখন দেখা যাইতো যে সকল আহ, বাংলা লিংকের যেই টাওয়ার গুলো আছে, ধরেন একটা চাবি দিয়ে অনেকগুলা টাওয়ারের ইয়ে খোলা যায় আর কি। মানে এটা একটা গোপন খবর, তারপরে বলে ফেলি আর কি, যে ধরেন এই যে টাওয়ারের নিচে যে ঘরগুলা থাকে না, ওইগুলা তো কোন একটা তালা মারা থাকে। তো ধরেন এই ঘরের ভিতরে কোটি কোটি টাকার সম্পত্তি, অনেক ব্যাটারি থাকে, অনেক কিছু থাকে, যেগুলা চুরি হইলে আবার এগুলা জবাবদিহিতাও আছে। তো এই সবগুলো বিষয় আমি যখন একা অন করে থাকতাম, আমি এরকম দেখা গেছে যে যখন ডিজাস্টার ছিল, বৈশাখী ঝড় ছিল, তখন 14-15 কল একদিনে ধরছি। তো মাল্টিপল অনেক কাজ করতে 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 দেখা গেছে যে আমার একটা আইডিয়া হয়ে গেছে, বা অনেক লম্বা সময় ধরে আছে আলহামদুলিল্লাহ। এবং এরকম না যে আমি একা সবকিছু ম্যানেজ করি, ভাইও একটু পরে বলবে যে আসলে উনি একা ম্যানেজ করতেছে না এখন। সো একটা সময় এটা হয়ে যায় যে আপনার সাপোর্টে মানুষ থাকে। তো কথা ছিল যে এটা যে মানে প্রশ্ন হচ্ছে এটা যে ভাই আপনি এত কিছু ম্যানেজ করেন কেমনে, আপনার রুটিনটা কি, একজন ফ্রিল্যান্সারের রুটিন কেমন হয়, তারা কি আসলেই 24 ঘন্টার বেশি সময় পায়, মানে এটা কেমনে হয়, এটা মানে এই জিনিসটা আসলে একটু বলেন, আপনারটা আপনি বলবেন আর কি। ওকে ভাইয়া, ফ্রিল্যান্সিং মানে আমাদের তো রাত জাগতেই হয়, সেই সাথে ফ্যামিলি থাকে, বাচ্চা কাচ্চা থাকে, বন্ধু বান্ধব থাকে, কাজ থাকে, ক্লায়েন্ট থাকে, সবকিছু কিন্তু আমাদের মেনটেন করে। এমন না যে একটা একটা বাদ দিয়ে আর একটা একটা বাদ দিয়ে, কোনোটা কিন্তু বাদ দেওয়া হচ্ছে না। আমরা টাইমটাকে মেনটেন করি। যেমন ধরুন আমার রাতে জাগতে হবে, সো আমার রাতের সময়টা আমার নিজের কাজের জন্য রেখে দিচ্ছি। আমার রাত জাগা শেষে সকাল ঘুমাইতে হবে, ঘুমানোর সময়টা আমার রেডি করে রাখি। কয় ঘন্টা ঘুমান আপনি, ধরেন কয় ঘন্টা ঘুমাতে তারপরে যে, পারেন? আচ্ছা ভাই, ঘুমানো এটা ডিপেন্ড করে ভাই কাজের উপরে। এখন দেখা গেল আসলে রাত জাগলে হয় কি যে ঘুমটা একটু বেশি প্রয়োজন হয়। কারণ আমি দেখা গেল কোনদিন সন্ধ্যা ৬টা থেকে পরের দিন সকাল ৭টা-৮টা পর্যন্ত জাগছি। তখন একটু ঘুমটা একটু বেশি হয়। ৬ ঘন্টা ৭ ঘন্টা। আবার অনেক সময় দেখা গেল একটু বেশিও হয়ে যায়। আ এটা ডিপেন্ড করে আসলে যে আপনার শারীরিক অবস্থার উপর। আগে হলো আমার শরীর সুস্থ থাকতে হবে। কারণ এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর, যে সুস্থতা। সুস্থতা না থাকলে কিন্তু কোনভাবে আপনি কাজে যাইতে পারবেন না। আগে হলো আমার ফোকাস থাকে আমি সুস্থ আছি কিনা। তারপর থেকে যে আমি কাজে যাব, কখন যাব, কতটুকু সময় কাজ করব। এখন আমার কাজ করার সময় হচ্ছে সন্ধ্যা থেকে, আমি ধরে রাখছি সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত। এটা হচ্ছে আমার কাজ। এর মাঝে ব্রেক নেই, এর মাঝে ফ্যামিলির সাথে কথা বলি, এর মাঝে বন্ধু-বান্ধব থাকতে পারে, সোশ্যাল মিডিয়া একটু চালানো দরকার হতে পারে। এগুলো থাকতে পারে। হ্যাঁ, এখন যদি বলি যে আমার বাকি সময়টা আমি কিভাবে ম্যানেজ করি কাজের ক্ষেত্রে। এখন কাজ, সাপোজ ধরেন আপনি ১ম যদি নতুন যারা আছেন তাদের কাছে অল্প কাজ থাকবে, ১ টা ২ টা ৩ টা প্রজেক্ট থাকবে। তখন নিজে, নিজে কাজ করা যাবে। কিন্তু যখন দেখবেন যে আপনার হাতে ১০ টা ১২ টা ক্লায়েন্ট আছে, তখন কিন্তু আপনি একা, তখন ক্লায়েন্টই সামলানোর যে সময়টা থাকবে সেটাই আপনাকে অনেক সময় দিতে হবে ক্লায়েন্টকে। একটা ক্লায়েন্ট জুম মিটিং থাকবে, একটা ক্লায়েন্ট ফাইবার এ কথা বলতেছে, একটা ক্লায়েন্ট আপওয়ার্ক আসতেছে, মার্কেটপ্লেসের বাইরে, একটা ক্লায়েন্টের রিভিশন, আপনি তো জানেন ভাইয়া যে রিভিশন আসলে কতটা পেইন খাইতে হয়। কত হুম। প্রচুর সমস্যা। একটা রিভিশন মানে বিশাল একটা অবস্থা। আবার অনেক সময় দেখা যায় সব ক্লায়েন্ট কিন্তু সমান থাকে না, ২ ১ টা ক্লায়েন্ট। তখন আমরা যেটা সময়টা মেইনটেইন করি যে একার পক্ষে কখনো একটা মানুষ কখনোই সবকিছু করতে পারবে না। কারণ তার ২ টা হাত, একটা হাত সে ইউজ করতে পারবে। সো আমরা তখন করি কি এই কাজটাকে ভাগ করি। আমাদের এখন একটা টিম রেডি করি যে এই ছেলেটা এই কাজটা করতে পারবে, এই ছেলেটা এই কাজটা ভালো পারে। তখন আমাদের একটা মাথায় একটা থাকে বা লেখা থাকে যে আমাদের একটা শিট থাকে যে একে এই কাজটা দিলে ভালো হবে। তখন আমরা, কেউ দেখা গেল নতুন কাজ শিখছে, তখন তাকে আমরা একটু দেখা গেল একটা কপি পেস্টের কাজ দিচ্ছি বা একটা ওয়েব রিসার্চ এর কাজ দিচ্ছি। আবার একজন লিড জেনারেশন এক্সপার্ট যে আমার সাথে ২ বছর ধরে কাজ করে, তখন আমি তাকে আরো বড় একটা প্রজেক্ট দিয়ে দিচ্ছি বা একটু কঠিন, একটু সময় সাপেক্ষ। হুম? এভাবে আমরা টাইমটাকে ভাগ করি। এখন আমাদের বলতে এই মুহূর্তে আমাদের কাজ থাকে যে ক্লায়েন্ট হ্যান্ডেল করা। নতুন, হুম। নতুন হুম। ক্লায়েন্ট আনা, ক্লায়েন্ট হ্যান্ডেল করা, কাজগুলোকে চেক দেয়া, কাজগুলোকে জমা দেয়া, তারপর টিমটাকে মেইনটেইন করা। এইগুলো হচ্ছে মূলত আমাদের এখন কাজ থাকে যে এখন আমরা চাইলেও দেখা গেল যে কাজ করতে পারি না। হ্যাঁ, কাজ করা লাগে, করি না এমন না।
দেখা হলো একটা কাজ হয়েছে কি যে আমার টিমকে দিচ্ছি, সেই কাজটা করে নাই বা রিভিশন আছে, ক্লায়েন্ট স্যাটিসফাই না, তখন আমরা ওই কাজটা ধরি যে না, এখন আমাকে এই কাজটা ধরতে হবে। কারণ আগে সবার আগে ক্লায়েন্ট, কারণ সবাই তো সবকিছু ভালো পারবে না, এটা কিন্তু খুবই স্বাভাবিক। আবার অনেক সময় জানেন যে ফাইবারে অনেক সময় কিন্তু অটো অর্ডার দিয়ে চলে যায় ক্লায়েন্টরা, সে জানেও না, যে হুম, হুম, জিজ্ঞাসা করে না যে আমরা কি কাজটা পারি কিনা। তো দিন শেষে হুম, কিন্তু হুম, আমাকে কাজটা কিন্তু কমপ্লিট করে দিতে হয় তাকে। যেমন একটা অর্ডার আমার স্টিল এখনো চলতেছে, সেই ক্লায়েন্ট গত 10 দিন ধরে অনলাইনে নাই, সে 1000 লিডের কাজ দিছে, লিড পাওয়া গেছে মাত্র 350। এখন আমি তো অর্ডারটা ডেলিভারি দিতে পারি না, তাকে আমি প্রচুর মেসেজ দিচ্ছি, কোনোভাবে তারা খুঁজে পাচ্ছি না। এখন আমি কি করতে পারি? আমি আস্তে আস্তে ডেলিভারিটা, এখন ফাইবারের একটা ভালো দিক, অটো ডেলিভারি টাইম বাড়ানো যায়। আমি ডেলিভারি টাইম স্টিল অনেক দিন ধরে বাড়ায় রাখছি যে থাক, চলুক এভাবে। আমি তার জন্য ১ মাস ২ মাস ওয়েট করি। এই যে রয়েছে, তারা প্রথম অবস্থায় হয়তো কিছু কাজ করার, যদি কোনো বড় প্রজেক্ট পায় তাদের আমি রিকোয়েস্ট করব, দেখেন আপনি যদি কাজ একা করবেন চিন্তা করেন, তাহলে কিন্তু আপনার নিজের বড় একটা ক্ষতি হয়ে যাবে। কি ক্ষতি হবে? আপনি যখন কাজে প্রচুর কাজ করবেন, তখন কিন্তু আপনি অনলাইনে ওইভাবে থাকতে পারবেন না। আবার একটা জিনিস, আপনি যদি একটা উপকার আছে, আপনি যদি আপনার কাজটা আরেকজনের মধ্যে ভাগ করে দেন, দেখেন আপনারও কিন্তু রিজিক হচ্ছে, সেই সাথে সেও কিন্তু, তার একটা ফ্যামিলি আছে। তার যদি একটা, সে ছাত্র থাকলে তার স্টুডেন্ট লাইফ একটু উপকার হচ্ছে। তার যদি একটা ফ্যামিলি থাকে, তার ফ্যামিলির একটু হেল্প হচ্ছে। মূলত আপনার রিজিকটা কিন্তু, আমি মনে করি আমার ব্যক্তিগতভাবে যে রয়েছে, আরো বেড়ে যাবে আপনার। আপনার রিজিকটা আমি আশা করি আল্লাহ তাআলা আরো বাড়ায় দিবে। দ্বিগুণ তিনগুণ করে দিবে, যে আপনি আপনার কাজটাকে একজনকে দিছেন, সে তার উপকার হচ্ছে। সো আল্লাহ আপনাকে দিবেন। আপনার মাধ্যমে যদি আরেকজন উপকার হচ্ছে, আশা করি আল্লাহ আপনাকে আরো বেশি দিবে। আর এটাও বিষয় যে কাজের ক্ষেত্রে আপনি একা সবকিছু করতে পারবেন না। আপনাকে যদি বড় প্রজেক্ট হয়, যেটা আপনার একা করা সম্ভব না টাইমের ভিতরে, আপনি এটা ভাগ করে দিবেন। যেমন বিভিন্ন গ্রুপ আছে। ভাইয়ারও তো অনেক বড় একটা গ্রুপ আছে, যে গ্রুপে আমি আছি। যে ৩২ না ৩৬,০০০ মেম্বার। সেই গ্রুপেও যদি পোস্ট করেন, আশা করি পঁচ- অনেক প- ভালো, ভালো এক্সপার্ট মানুষ পেয়ে যাবেন। ৭৫,০০০ মতো এখন মেম্বার। আল্লাহ, আমি তাহলে লাস্ট দেখলে ৭৫,০০০। সো এখানে একটা পোস্ট দিলে আপনি প্রচুর এক্সপার্ট পারসন পেয়ে যাবেন। সো আমি ভাই বলি যে ভাই যারা আছেন গ্রুপ তো এটা গ্রুপ তো গ্রুপ তো সব স্প্যামাররা ভরে গেছে বুঝছেন। খালি তার জামা না কাপড় ভাই, বিক্রি করতে আসে, জামা কাপড় বিক্রি করতে আসে, এই অমুকের ওয়াচ শেয়ার করে। মানে আমার আসলে গ্রুপে ঢুকতে ইচ্ছা করে না। মানে যেটা ভালোর জন্য করছিলাম, তবে কিছু মানুষ উপকৃত হচ্ছে অবশ্যই। আচ্ছা ভাইয়া, তাহলে আমাদের সময় ব্যবস্থাপনাটা তাহলে দেখা যায় যে এক একজনের কাজের উপর ডিপেন্ড করে এক এক রকম হবে। তবে মোটামুটি একটা যে আপনি রাতের বেলাতে মোটামুটি কাজ করবেন বা কাজ করতে হবে আপনাকে ক্লায়েন্ট পাওয়ার জন্য, ক্লায়েন্ট ম্যানেজ করার জন্য, যেহেতু তাদের অফিসিয়াল টাইমটা আমাদের হচ্ছে বাংলাদেশের রাত। সো এটা নতুন অবস্থায় প্রেশারটা একটু বেশি থাকে। একটু যখন পুরাতন হবেন, আপনার একটা আশেপাশে মানুষ থাকে হেল্প করার, তখন দেখবেন যে না, হেল্পারে বসায় থুয়েও আচ্ছা আপনার অনেক সময় আপনার ফ্যামিলি মেম্বার, ধরেন আপনি যদি ছেলে হন তাহলে আপনার বউ আপনার হেল্প করতেছে, আপনি যদি মেয়ে হন তাহলে আপনার জামাই আপনার হেল্প করতেছে, এরকম হেল্প করবে অবশ্যই। আপনি যদি একটু বয়স্ক হন আপনার ছেলে মেয়েরা হেল্প করতেছে। হ্যাঁ, হইতে পারে, এরকম হইতে পারে। আচ্ছা ভাইয়া, তাহলে আপনার, ভাইয়া বোধহয় নেটওয়ার্কের একটু ঝামেলা আছেন। আমরা দুইজনে আসলে ঘামায়া যাচ্ছি, অনেক গরম বাংলাদেশে। সিলেটে একটু আগে যদিও বৃষ্টি হয়েছে, বাট সারা জি, বাংলাদেশে ওভারঅল হচ্ছে আপনার একটু গরম পড়তেছে। তো ভাইয়া, জি, জি আমি ভাই, যদি খুব মোস্ট অফ দা বাজে কথা। মোস্ট মোস্ট অফ দা কেসে যদি আমি চিন্তা করি, ধরেন আপনার এই পর্যন্ত কতজন ক্লায়েন্ট আপনি ম্যানেজ করছেন? মানে ইন্ডিভিজুয়াল যদি চিন্তা করি, রিপিটেটিভ ক্লায়েন্ট তো অনেকবার ছিল, বাট রিপিটেটিভ ক্লায়েন্ট না, মানে ইউনিক ক্লায়েন্ট কয়টা মূলত? আহ, এটা মূলত ৩৫০ থেকে ৪০০ হবে এরকম। এরকম হবে। আর আচ্ছা, সর্বমোট যদি ধরি, সেক্ষেত্রে ৫০০ প্লাস হবে। সর্বমোট যদি মার্কেট প্লেসের ৫০০। বাইরে হয়, হ্যাঁ, আদার্স অ্যাকাউন্ট হয়, সবকিছু মিলে ৫০০ প্লাস হবে। আচ্ছা, অনেকের প্রশ্ন থাকতে পারে এরকম যে এই যে আপনি ৫০০ ক্লায়েন্ট ম্যানেজ করছেন, সো এদের ভিতরে কি সবার সাথে কি ভিডিও কলে যাইতে হয়েছে? মানে এটা ভার্বাল কমিউনিকেশন নাকি, মানে কমিউনিকেশনটা কিরকম ছিল? মানে এই জিনিসটা একটু বলেন, আমরা যদি একটু শুনি, মানে এই জিনিসটা আর কি। ভাইয়া, আমার এক্সপেরিয়েন্স থেকে আমার মেক্সিমামই টেক্সটে মেসেজ করছে, এবং টেক্সটে আচ্ছা, মেসেজের মাধ্যমে কাজটা তারা বুঝাই দিচ্ছে। সেক্ষেত্রে আমরা অনেক সময় একটা সাপোর্ট, অনেক সময় কাজ যদি না বুঝি, বলে যে তুমি চাইলে একটা ভিডিও, একটা তোমার কাজের একটা রেকর্ড করে দিতে পারো, যদি কোনো কাজটা একটু কঠিন মনে হচ্ছে বা বুঝতেছি না যে কিভাবে কাজটা করতে হয়। যেমন ডেটা এন্ট্রি অনেক কিছু কাজ আছে যেগুলা ওরা পারে, বাট ওদের সময়ের জন্য আমাদেরকে দিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে ওরা একটা টিউটোরিয়াল দিয়ে দেয় আমাদের ২ মিনিটের বা ৪ মিনিটের।
তারপরে যদি আমাদের ইমার্জেন্সি দরকার হয়, কোনো লুম ক্লায়েন্ট বলে, লুম জাতীয় কোনো প্ল্যাটফর্মের লিংক দেয়, তাই না এরকম? রাইট, রাইট, লুম দিয়ে দিচ্ছে আমাদের, লুম দিয়ে দিচ্ছে, লুমের মাধ্যমে রেকর্ড করে আমাদের দিয়ে দিচ্ছে। আবার যদি কোনো ক্লায়েন্ট মনে করে যে অনেক সময় চাই যে কার সাথে কাজ করতেছি, কাজটা সরাসরি দেখার জন্য, তখন তারা আমাদের সাথে ভিডিও কলে কথা বলে। তবে মেক্সিমামে মেসেজের মাধ্যমে আমাদের কাজটা বুঝে নেওয়া হয়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওকে, তাহলে কমিউনিকেশনে যারা মোটামুটি ইংলিশ দেখে বুঝে পড়তে পারেন, নিজে লিখতে পারেন, তাদের জন্য প্লাস পয়েন্ট যে না আমি লিখতে 100% পারতেছি। যারা এটা তো এরকম না যে আমি আইএলটিএস পরীক্ষা দিতেছি, একটা গ্রামাটিক্যাল মিস্টেক হইলে আমাকে ক্লায়েন্ট জব দিবে না, বা একটা স্পেলিং মিস্টেক হইলে জব দিবে না, এরকম তো না। আমাদের কাছে না, না, গ্রামারলি থেকে শুরু করে অনেক টুল আছে যেগুলা একদম আপনার সেন্টেন্স মেকও করে দিতেছে, আছে অনেক কিছুই আছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ভাই আসলে কি করে, কিভাবে কি করে। তো জি, জি। ভাইয়া ভাই আমি ধরেন, একটু এড করি কমিউনিকেশনের ব্যাপারে, ইংলিশটার ব্যাপারে। একটু হুম, সামান্য কিছু এড করি। সেটা হচ্ছে আমরা তো মনে করি সবাই ইংলিশে, আমি ব্যক্তিগত এমন না এক্সপার্ট না, বা আইএলটিএস ভাই যেটা বলে আইএলটিএস পাস করে নেই। কিন্তু বায়াররা আপনাকে কাজের ক্ষেত্রে অনেক হেল্প করবে আপনার কমিউনিকেশনে। আপনি বেসিক ইংলিশটা অন্ততপক্ষে বলেন। জানি আমি বলে ফেলাম গুড এর জায়গায় ব্যাড বলে ফেলান, বা ব্যাড এর জায়গায় গুড। এরকম করেন না তাহলে। আপনারা একটু যে মেসেজটা দিবেন, যদি আপনি নিজেও না বুঝেন, একটু ইংলিশ টু বাংলা ট্রান্সলেটটা করে সেখানে যে কারেকশন করে অন্ততপক্ষে বায়ারকে মেসেজটা পাঠান। যাতে আপনি বাংলা বুঝলেন যে না, আমি তোমার কাজটা করে দিতে পারবো। এটার অর্থ এটা দাঁড়ায়। যেন তারা হুম, কিন্তু খুবই সাপোর্ট করবে। তারা, কারণ তাদের কাজ দরকার। তাদের আপনার মানে কাজটা বুঝছেন কিনা, কাজটা করে দিতে পারবেন কিনা, এটা হচ্ছে মেইন ব্যাপার। তবুও ইংলিশ কমিউনিকেশনটা থাকলে খুবই ভালো হয়, এবং ক্লায়েন্টের সাথে ভালোভাবে আপনি কনভিন্স করতে পারবেন। যেমন ধরেন আপনি অনেক সময় প্রাইস নিয়ে নেগোসিয়েশন হইতে পারে যে বায়ার বলতেছে, বায়ারের আপনার প্রাইসে বলছে কিন্তু বায়ারের কাজটা অনেক বেশি একটু কঠিন। তখন আপনি চাচ্ছেন যে একটু কাজটার টাকাটা বাড়ানোর জন্য। যদি আপনার কমিউনিকেশনটা ভালো থাকে, তখন আপনি চাইলে কিন্তু আপনার প্রাইসটা বাড়ায় নিতে পারবেন অনেক সময়। যেটা খুবই, খুবই কাজে দেয়। তাই আচ্ছা, যারা নতুন কমি আছেন তা হুম, জি, 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 বলেন। যারা নতুন আছেন তাদের বলবো যে ডে বাই ডে ইংলিশটা ইমপ্রুভ করেন। সেটা আপনার ইনকামটাকে অনেক বেশি বাড়ায় দিবে। আর যেটা ভাইয়া ভিডিও কলের কথা বলছিল, একটা বার যদি আপনাকে মেসেজে যদি $100 দেয়, আপনি যদি ভিডিও কলে তার সাথে ইংলিশে ভালো কমিউনিকেশন করতে পারেন, তার থেকে আপনি $200-300 কিন্তু বেশি নিতে পারবেন। মানে আপনি তাকে বুঝানোর মাধ্যমে যে আমি এই কাজটা করব, আমি এই সময়টা লাগবে, আমার টিম এভাবে কাজ করবে, আমি এই পেইড টুলস ইউজ করতেছি, এইটা করতেছি, কি করতেছেন। যখন বলবেন তখন সে আপনার সময়ের মূল্যটা 100% দিবে। টাইম ম্যানেজমেন্টে তখন বুঝবেন আপনার এত সময় লাগবে। সো না, আপনাকে ইংলিশ কমিউনিকেশনটা খুবই, খুবই দরকার। যারা একদম নতুন আছেন আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হচ্ছেন। তবে কমিউনিকেশনের কোনো বিকল্প নাই। এটা যদি বলেন যে ভাই আমি কেমনে পারবো? আমি তো কিছুই বুঝি না, বা আমার দ্বারা কি সম্ভব হবে কিনা? ভাই পড়াশোনার কোনো বিকল্প নাই, চেষ্টার কোনো বিকল্প নাই। এটা কি এরকম না যে আপনি আহ, কি বলে আপনাকে আল্লাহ হুট করে নাজিল করে দিবে। হ্যাঁ, এরকম আছে, আমার নিজেরও এরকম হয়েছে যে আমি একটা প্রবলেমে পড়ছি, এটা সলভ করতে গিয়ে গুগলে সার্চ করতে করতে কিছু ডকুমেন্টেশন পড়ছি, পড়তে 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 আস্তে আস্তে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে? তো কমিউনিকেশনের ক্ষেত্রে ভাই ন্যাচারালি কিছু ক্লায়েন্ট এরকম থাকবেই, যারা এমনিতেই বদমেজাজি, এরকম থাকবেই। আপনি খুব ভালো কাজ করছেন, আপনার নেগেটিভ রিভিউ দেওয়ার জন্য সে বসে আছে, এরকমও আছে। ঠিক আছে? ন্যাচারালি কিছু থাকেই। বিশেষ করে যারা ড্রপ সার্ভিসিং বিষয়টা ইয়ে করে আর কি, ধরেন সে নিজেই বায়ান না, কাজ এনে তারপর কাউকে দিয়ে করাচ্ছে, সে চাইবে যে খুব অল্প দামে আপনাকে দিয়ে মানে কাজ করায় নিতে, এরকম আছে, আছে মার্কেটে আছে। তো এই আর কি। আচ্ছা ভাই, তাহলে আমরা বুঝে গেলাম ভাই, আপনি যে ওই যে 550 ক্লায়েন্টের সাথে কাজ করলেন বা এর অধিক, এগুলা কোন দেশি ক্লায়েন্ট ছিল, মানে মানে বেশিরভাগ কি? আচ্ছা, ৫৫০ ক্লায়েন্টের বেশিরভাগই আমাদের ইউএসএ মার্কেট থেকে, মানে ইউএসএ থেকে। আহ, কারণ ম্যাক্সিমাম ক্লায়েন্ট ইউএসএ থেকে আসে। তারপর যেমন থাকে ইউকে থাকে, জার্মানি থাকে, তারপর আস্তে আস্তে পোল্যান্ড থাকে, তারপর কি বলে নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, বাকি দেশ থেকে। তবে বলতে পারেন যদি ৫০০ ক্লায়েন্টের ভিতরে ধরতে পারেন যে ৩৫০ ক্লায়েন্ট ইউএসএ থেকে। আচ্ছা, সাড়ে ম্যাক্সিমামই তিনশো ইউএসএ করেছে। থেকে আমাদের ক্লায়েন্ট আছে, কারণ এক- ম্যাক্সিমাম আপ- কাজই আপনি একটা ক্লায়েন্টের কাছ থেকে সর্বোচ্চ কত টাকা ইনকাম করতে পারছেন, এরকম কোন আইডিয়া আছে বা? আচ্ছা, আমার একটা ক্লায়েন্টের থেকে সর্বোচ্চ হচ্ছে $১৪,০০০ মতো ইনকাম হয়েছে, প্লাস এখনো কাজ চলতেছে। আচ্ছা, 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 ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আহ ওকে।
ওকে, যারা কাজ করতে চাইবে, ধরেন কোন একটা ক্লায়েন্ট নক করছে, কত সময়ের ভিতরে আনসার দিলে মূলত ক্লায়েন্টরা কনভার্ট হওয়ার বা হুক হওয়ার সম্ভাবনা আছে? এটা আপনি যদি আপনার ক্ষেত্রে ক্লায়েন্টের কি হয়েছে? মেসেজটা আচ্ছা, ক্লায়েন্টের মেসেজটা পাইছেন, আপনি ইনস্ট্যান্ট একটা রিপ্লাই দিয়ে দেন। হাই, যেটা আমি প্রিভিয়াস বললাম, হাই, আই এম চেকিং ইউর রিকোয়ারমেন্ট। ওকে? তারপরে কিছু একটা রিপ্লাই দেন। ইয়েস, আই এম হিয়ার। এরকম একটা রিপ্লাই দিয়ে আপনি ১ম ভাবে এক নজরে তার রিকোয়ারমেন্টটা পড়ে ফেলেন। যদি সে রিকোয়ারমেন্ট না দেয়, বলেন যে, "হ্যাঁ, আই এম হিয়ার, প্লিজ গিভ মি ইউর ওয়ার্ক ডিটেইলস, প্লিজ শেয়ার ইউর রিকোয়ারমেন্ট, হাউ ক্যান আই গিভ ইউ সাপোর্ট?" নট এইভাবে বললেন যে, "হাউ আর ইউ? হোয়াট আর ইউ ডুইং?" এটা তারা এখানে করতে আসেনি। তারা এখানে আপনার সাথে খোশ গল্প করতে আসেনি। তারা আসছে কাজের জন্য। এটা টোটালি কাজের জন্য। অনেকে দেখা যায় বলতে পারেন যে, "কি করো? কোথায় থাকো?" এগুলা কখনোই বলবেন না। "হাউ আর ইউ?" এগুলো আসলে মনে হয় না আমার প্রয়োজন আছে। হুম? আপনাকে বলতে হবে যে, "তুমি তোমার কাজের ডিটেইলসটা আমাকে দাও।" আমার এক্সপেরিয়েন্স থেকে আমি কখনো বলি নাই। কারণ এটা আমি জানি যে তারা প্রফেশনাল। তারা সবাই এখানে আসছে তাদের টাইমটাকে ম্যানেজমেন্ট করার জন্য। সময়টাকে বাঁচানোর জন্যই আমাদের কাছে আসছে। সো আমরা তাদের সময়টা যত সেভ করে শর্টলি কাজটা বুঝে নিয়ে তাদেরকে কাজটা ডেলিভারি দেয়া। সো দ্রুত কাজটা যত দ্রুত সম্ভব আপনি অ্যান্সার দিবেন এবং যত দ্রুত সম্ভব কাজটা রেডি করে অর্ডারটা কমপ্লিট করে ফেলবেন। যত দ্রুত সম্ভব। কারণ সে কিন্তু টাকা নিয়েই আসছে কিন্তু আপনার জন্য। আচ্ছা ভাই, এখন আপনি কোন মাধ্যমে টাকা তুলেন? আপনি ধরেন, এটা অনেকের প্রশ্ন থাকতে পারে, মানে টাকাটা আচ্ছা, তুলেন এখন কিভাবে? বাংলাদেশে এটা যদি মার্কেট প্লেস এ কাজ করেন তাহলে তো আপনারা জানেন যে যদি Upwork এ কাজ করেন Payoneer, ব্যাংক দুটাই ইউজ করা যায়। আর যদি Fiverr এ কাজ করেন Payoneer এর বিকল্প নাই। হ্যাঁ, তবে আমাদের প্রবলেম হয় যখন যে আমরা যদি মার্কেট প্লেস এর বাইরে কাজ করি। হ্যাঁ, এটা খুবই কঠিন। তবে আপনাকে যেটা করতে হবে মার্কেট প্লেস এর বাইরে কাজ করলে বায়ারের সাথে ভালো একটা কমিউনিকেশন করতে হবে যে যেহেতু আমাদের পেমেন্ট একটু সমস্যা আছে যে আমরা সব মাধ্যম ইউজ করতে পারি না। PayPal টা তারা সবসময় প্রেফার করে। সেক্ষেত্রে আপনাকে বায়ারের সাথে একটা ভালো কমিউনিকেশন রাখতে হবে যে আপনি একজন বিশ্বস্ত পারসন। যে হুম, আপনি কোন একটা পেমেন্ট করে দিলে সে যদি বিশ্বাস করতে পারে যে না এটা ভালো মাধ্যম। তখন আপনি যেটা করতে পারেন Payoneer এর মাধ্যমে ডিরেক্ট তার সাথে পেমেন্ট রিকোয়েস্ট পাঠিয়ে টাকাটা নিতে পারেন। হ্যাঁ? হুম, হুম, তারপর হইতে পারে আপনি যদি মনে করেন যে আপনার বিকাশ আছে বা ব্যাংক অ্যাকাউন্ট তো আছেই। সেক্ষেত্রে আপনি বায়ারকে যদি বুঝাইতে পারেন তার যদি হয়তোবা পার্সোনাল অ্যাকাউন্ট থাকে PayPal সেক্ষেত্রে Zoom এর মাধ্যমে বা PayPal এর একটা সার্ভিস কিন্তু Zoom ভাই আপনিও জানেন। হুম, হুম, সেটার হুম, মাধ্যমে হুম। আপনি সরাসরি কিন্তু ক্লায়েন্টের টাকাটা নিতে পারেন। সেক্ষেত্রে আপনার সুবিধা হচ্ছে না আপনি ইনসেনটিভ পাবেন। এখন দেয় কিনা জানি না। কারণ এখন তো একটু ডলারের একটু জুমে সমস্যা আছে। মাঝখানে প্রবলেম হয়েছিল একটু, প্রবলেম হয়েছিল। হ্যাঁ, বাট এগুলো আস্তে তারা রিকভার করছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে, আ এই ভিডিওর মাধ্যমে আমি ওই সকল ভাই-বোনদের জন্য যারা একান্ত ধরেন কোন ক্লায়েন্ট জুমের মানে PayPal ছাড়া দিচ্ছে, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে যদি এটা $100 এর আশেপাশে হয়, কম টাকার হয়, তাহলে আমি আমি আমার PayPal এর মাধ্যমে আপনাদেরকে সাপোর্টটা দিতে পারবো। ধরেন আমার PayPal এ নিয়ে আসলেন, আমি বিকাশে আপনাকে টাকা দিয়ে দিলাম। মানে ব্যাংক রেট যেটা আছে ওইটা। সো এটা শুধুমাত্র আমাদের আ আ স্টুডেন্টদের ক্ষেত্রেই এই অফারটা। অনেকে বলতে পারে যে, "ভাই আপনি কিভাবে PayPal ইউজ করেন?" এটা একদমই সিক্রেট কিছু না। আমাদের আ পরবর্তীতে আমাদের একজন ভাই, আ কাজী ভাইয়ের মতোই, শফিউল কাজী ভাইয়ের মতোই আমাদের লাইভে আসবে এভাবে। মনোর ভাই আমাদের 2nd বেজের। তো আ উনি আমাকে উনি যখন দুবাইতে ছিল, মানে UAE তে ছিল, তখন বলল যে, "ভাই আপনাকে আমি একটা PayPal অ্যাকাউন্ট খুলে দেই।" পরে যখন উনার ফ্রিল্যান্সিং এ উনি ভালো করা শুরু করলেন, উনি দেশে চলে আসলেন, তখন তো আমার PayPal টা বন্ধ। যেহেতু উনার ফোন নাম্বারটা আ বা উনার ব্যাংক অ্যাকাউন্টটা ইউজ করা ওইখানে। তো আমার নামেই করা, আমার একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে করা। সো পরে আমি যেটা করছি আরকি, ওইখানে আমার একটা রুমমেট UAE তে বর্তমানে আছে। উনি আসার পরে ওই ডিটেইলস গুলা উনার দিয়ে দিছি শুধুমাত্র। এভাবে আরকি। মানে ইউজ করা যায়, এটা বাংলাদেশে লিগ্যাল না। বাট আ আ ধরেন অনেক সময় দেখা যায়, যেমন গতকালকে আমার একটা ওয়েবসাইটের হোস্টিং এর হচ্ছে আপনার পারচেজ করা লাগছে, রিনিউ করা লাগছে একটা ওয়েবসাইটের। আমার PayPal ছিল, PayPal দিয়ে আমার এমটিবির একটা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একটা ক্রেডিট কার্ডও আছে, এটা দিয়েও করি। PayPal দিয়েও করি। সো যদি কোন সময় এমন কোন ক্লায়েন্ট থাকে যে PayPal ছাড়া হবেই না, $40-50 এর কাজ, $100 এর কাজ, এর আশেপাশে থাকলে আমি এই সার্ভিসটা দিতে পারবো আরকি। সো আ যাক আলহামদুলিল্লাহ এটা এটা খুবই এটা হেল্প ভালো করতে একটা পারবো উদ্যোগ আরকি। নিয়েছেন ভাই। তবে জি, বাংলাদেশ জি। সরকারের উচিত যে পেমেন্ট গেটওয়ে নিয়ে আরো সহজলভ্য করা। যাতে করে আমরা অনেক সময় দেখা যায় অনেক বড় প্রজেক্ট হাতছাড়া হয়ে যায় PayPal এর কারণে। সো এটা কেন হচ্ছে না আমি জানি না। আ এটা নিয়ে কাজ করা উচিত।
তবে শুধু ভাই এটা প্রজেক্ট যে হাতছাড়া হচ্ছে এমন না, দেখা গেল যে আমাদের পেমেন্টটা নিতে অনেক প্রবলেম হয়। যেমন ধরেন বায়ার চাইলে কিন্তু যে কোনো জায়গায় বসে কিন্তু পেমেন্টটা করে ফেলতে পারতেছে। আমরা যখন বলতেছি পিওনিয়ার দেন, সে কার্ড নম্বর হ্যান ত্যান অনেক মানে তারা একটু ডিলে করে। যেমন এই সপ্তাহে আমার একটা পেমেন্ট আসার কথা, সে কিন্তু আমি কিন্তু তাকে ফোর্স করতে পারি না, তুমি এখনই আমাকে পেমেন্ট দাও। আমি তাকে হুম, বললাম যে রিকোয়েস্ট, সে বললো যে আমাকে একটু সময় লাগে, তখন আমি কিন্তু ফোর্স করি। যদি পেপার হতো সে কিন্তু আমাদের ইনস্ট্যান্টলি কিন্তু পাঠিয়ে দিতে পারতো। এটা খুবই আবার মানে আমাদের জন্য। আবার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপওয়ার্কের ডিরেক্ট ক্লায়েন্ট। ডিরেক্ট ক্লায়েন্টের পেমেন্ট আনা যাবে। উনার কোনো আপওয়ার্কে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট কিছু করতে হবে না, ওনাকে শুধু ওনার ইমেলটা দিতে বলবেন। আপনার ড্যাশবোর্ডে ডিরেক্ট ক্লায়েন্ট নামে একটা অপশন আছে, ওইখানে ক্লিক করলে ওনার ইমেলটা দিলে ওনার ইমেইলে একটা পেমেন্টের রিকোয়েস্ট যাবে। ওইখানে উনি ওনার আপওয়ার্কে ওনার কোনো টাকা পয়সা কাটবে না। আপনি হয়তোবা যখন উইথড্র করবেন তখন আপনার টাকা কাটবে, একটা ট্রানজেকশনে তো তারা একটা ফি নেয়। So, আপনার কিছু লস হবে হয়তোবা। তো বড় লস করার চেয়ে একটু ছোট লস করে ফেলেন। যদি এরকম হয় যে ডিরেক্ট ক্লায়েন্টের মাধ্যমে পেমেন্টটা নিতে পারতেছি, আপওয়ার্কেও একটা ট্রানজেকশন আসলো, আবার আপনি ক্লায়েন্টদের কোনো টাকা পয়সা খরচ ছাড়াই, আপনার যেহেতু পেপাল নাই, সো আপনি ডিরেক্ট ক্লায়েন্টটা ইউজ করতে পারেন। এটা নিয়ে বিস্তারিত আমাদের চ্যানেলেও ইউটিউবে ভিডিও আছে। আপওয়ার্ক ডিরেক্ট ক্লায়েন্ট এটা লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। সো এটা হচ্ছে মার্কেট প্লেসের বাহিরের কাহিনী। সো আশা করি ভাই বুঝাইতে পারছে, আমিও কিছু ট্রাই করলাম বোঝানোর। সো মার্কেট প্লেসের বাইরে কেমন কাজ পাওয়া যায় ভাই? মানে এটা কিরকম যে মার্কেট প্লেসে ক্লায়েন্ট কি মার্কেট প্লেস থেকে বাইরে নিয়ে যায় বা নিয়ে যাওয়া যায়, নাকি বাইরে থেকেও মানে আপনার মার্কেটে আসে? মানে দুইটা দিক থেকে আমরা যদি একটু কথা বলি, আপনার আচ্ছা এক্সপিরিয়েন্স কেমন এটা নিয়ে? আচ্ছা, প্রথমে মার্কেট প্লেসের কথা বলি। মার্কেট প্লেসে সব বায়ার না, কিছু বায়ারকে কিন্তু বাইরে নিয়ে আসে, কিন্তু এটা খুবই রিস্কি একটা ব্যাপার। আপনার অ্যাকাউন্টে কিন্তু অনেক রিস্ক থাকবে, এটা না করা আমি সাজেস্ট করবো। কারণ কোনো কারণে বায়ার যদি আপনার কাজে স্যাটিসফাই না হয়, কোনো একটা ঝামেলা হয়, আপনার অ্যাকাউন্টে যে একটা রিপোর্ট মানে আপনার কিন্তু মানে একটা বড় একটা প্রোফাইল কিন্তু একদম শেষ হয়ে যাবে। আপনি কখনোই এটা পাবেন না ফাইবারের ক্ষেত্রে বা আপর ক্ষেত্রে। এটা খুবই রিস্কি। সেক্ষেত্রে যদি কোনো ক্লায়েন্টকে আপনি পেয়ে যান বিভিন্ন মাধ্যমে, সেক্ষেত্রে আপনার কিন্তু একদম হাই লেভেলে তার সাথে কমিউনিকেশন বিল্ড করতে হবে। খুবই উপরের লেভেল। তার সাথে ভুলেও কোনোভাবে ঝামেলা দেওয়া যাবে না। যদি কখনো আপনার ব্যক্তিগত লসও হয়, সেটা আপনার মেনে নিতে হবে। এই সবকিছু স্যাক্রিফাইস করে আপনার মার্কেট প্লেসে ক্লায়েন্টকে বাইরে নিতে হবে। কারণ তার হাতে কিন্তু একটা হাতিয়ার আছে যে আপনার নামে যেকোনো সময় রিপোর্ট করতে হবে। আপনার কিন্তু মনে সবসময় একটা ভয় থাকবে। এই কথা মাথায় চিন্তা রেখে এটা কিন্তু খুবই একটা রিস্ক কিন্তু। যে আমরা সবসময় রিস্কে থাকি। একটা ক্লায়েন্ট আমাকে কাজ করার যদি টাকা না দেয়, আমরা তাকে কিছু বলতে পারি না। যদি মার্কেট প্লেস থেকে তাকে আমরা বাইরে নেই। এইটা একটা রিস্ক কিন্তু প্রচুর। তবে হ্যাঁ, যদি ভালো ক্লায়েন্ট হয়, যদি আপনি একটা জিনিস রাখবেন, যদি মার্কেট প্লেস থেকে বাইরে কোনো ক্লায়েন্ট নিতে চান, তার সাথে অন্ততপক্ষে মিনিমাম ১০ টা অর্ডার কমপ্লিট করতে হবে। এটা মাথায় রাখবেন। মিনিমাম ৫ টা ১০ টা। তখন আপনি তার সাইকোলজি বুঝতে পারবেন সে আসলে মানুষ হিসাবে কেমন। সে কি ভালো নাকি খারাপ? দেখা গেল আপনি ভালো কিভাবে বুঝবেন? অনেক সময় ক্লায়েন্ট দেখবেন আপনাকে সবসময় ৫ স্টার ফিডব্যাক দিবে। অনেক সময় বায়ার আপনাকে আ অনেক সময় টিপস দিবে। তার মানে কি বোঝা যাচ্ছে তার মেন্টালিটি অনেক ভালো। তখন আপনি তাকে যদি কোন সুযোগ থাকে বাইরে নিতে পারেন। আর দ্বিতীয় কোয়েশ্চেন যেটা আছে যে মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট কেমন? ভাই মার্কেট প্লেসের বাইরের ক্লায়েন্ট কিন্তু মার্কেট প্লেসে আছে। তার মানে বাইরেই তো সব ক্লায়েন্ট। আমি যেটা মনে করি। ক্লায়েন্ট যা আছে সবই বাইরে। বাইরের মানুষই কিন্তু মার্কেট প্লেসে। মার্কেট প্লেস থেকে কিন্তু বাইরে আসে না। সো হুম, মানে একটা মহাসমুদ্র আপনাকে এখন খুঁজে, খুঁজে নিতে হবে। আপনাকে মার্কেটিং করতে হবে। কারা আপনার সার্ভিস নিতে আগ্রহী। সো প্রচুর ক্লায়েন্ট বাইরে, বাইরের ক্লায়েন্ট গুলো খুবই ভালো হয়। তারা চাইলে আপনি যেমন আমার ২-৩ টা ক্লায়েন্ট আছে, লং টার্ম ক্লায়েন্ট আছে যাদের সাথে আমি মান্থলি কাজ করি। কিভাবে কাজ করে? আমি কাজটা নিচ্ছি, আমি আমার টিমকে দিচ্ছি। টিম আমাকে কাজ করে দিচ্ছে, আমি ক্লায়েন্টকে দিচ্ছি। আমি চেক দিয়ে দিচ্ছি, যেটা আমি সবসময় করি। সো এরকম কিন্তু বাইরের ক্লায়েন্ট গুলো খুব ভালো হয় এবং পার্মানেন্ট হয় এবং পেমেন্টটা খুব ভালো হয়। যেমন মার্কেট প্লেসে আসলে অনেক অপশন থাকে তার হাতে। কিন্তু বাইরে কিন্তু সেই অপশনটা থাকে না। কারণ দেখেন আমরা কিন্তু পৃথিবীর ভিতরে সবচেয়ে মনে হয় কম রেটে কাজ করি বাংলাদেশীরা। যেমন ইন্ডিয়া, পাকিস্তানের চেয়ে তো কম রেটে কাজ করি। সো তারা যে টাকাটা দেয় তাদের হয়তো সকালের নাস্তার হুম, বিলটা দিয়ে হুম, তাকে কাজটা করায় নিচ্ছে। যখন আপনি মার্কেট প্লেসের বাইরে চিন্তা করবেন, তখন আপনি ভালো একটা অ্যামাউন্ট যদি বলে থাকে তাও সে রাজি হবে। কিন্তু মার্কেট প্লেসে আসলে হবে কি? যে একটা অনেক অপশন থাকবে। কেউ $৫ ও স্যালারি দিচ্ছে, কেউ $২০, কেউ $৫। তখন সে যদি $৫ কেন নিব না? এরকম একটা ব্যাপার থাকে। কারণ কেউ $৫ সন্তুষ্ট, কেউ $১০০ সন্তুষ্ট। সো আপনি মার্কেট প্লেসের বাইরে বেশি ট্রাই করবেন যাতে ভালো অ্যামাউন্টের মানে অ্যামাউন্ট পাওয়া যায় বা ভালো কাজ পাওয়া যায়। তবে হ্যাঁ, আপনার কিন্তু যেটা আগের কথা বলা হয়েছে, মার্কেট প্লেসের বাইরের ক্লায়েন্টদের সাথে আপনাকে প্রচুর মিটিং করতে হবে ভিডিও কলে, প্রচুর সময় দিতে হবে।
তারপর আপনাকে কমিউনিকেশন খুব ভালো হবে। যদি আপনার কমিউনিকেশন ভালো না হয়, ক্লায়েন্ট আপনার সাথে কাজ করবে না কোনোভাবে। আচ্ছা, আরেকটা বিষয় একটু অ্যালার্মিং একটা বিষয়, সেটা হচ্ছে কিছু প্রতারক চক্র, এটা বাংলাদেশিদের ভিতরেই আরকি। তারা অটো অর্ডার দিয়ে চলে যাচ্ছে। অটো অর্ডার দিয়ে ধরেন সে একজন ভালো ফ্রিল্যান্সিং করতেছে, মানে তারে বিপদে ফেলানোর জন্য সে অটো অর্ডার কমপ্লিট করতেছে, তারপর তাকে ধরেন মেসেজ করতেছে এরকম যে তুমি ইয়ে করো, তুমি আমার এই কাজটা করে দাও, অথবা তুমি আমাকে এক কাজ করো, আমার এইখান থেকে একটা অর্ডার নাও। ধরেন সে হচ্ছে আপনার অর্ডারের বিজনেসটাই করে আর কি, বুঝছেন, যে ফাইবারের বা আপওয়ার্কের অর্ডারের বিজনেস করে। সে ধরেন তার কাছ থেকে অর্ডারটা মানে বিক্রি করার জন্য তাকে অটো অর্ডার দিয়ে যাচ্ছে। অটো অর্ডার দিয়ে যাওয়ার পরে সে বলতেছে যে তুমি যদি এখন কাজ না করো, তোমার নামে তো আমি ফাইবারে বিচার দিব। তো তুমি কি করো, তুমি আমার টাকা দাও, তুমি আমার টাকা দাও, তুমি অর্ডার ডেলিভারি দাও, আমি তোমারটা অ্যাকসেপ্ট করে ফেলবো। বুঝছেন, এই ধরনের কাহিনী হচ্ছে। সেই ক্ষেত্রে শক্ত হাতে প্রতিহত করতে হবে। ফাইবারে দেখেন, সব সব মার্কেট প্লেসেরই একটা সাপোর্ট টিম থাকে। ঠিক আছে, মানে বায়ারদের পক্ষ নিয়েই বেশি কথা বলে এখানে। আমরা যারা ফ্রিল্যান্সিং করি আমাদের একটু অবস্থানটা একটু দুর্বল। তবে এটা না যে আপনি স্ক্যামার ধরাই দিতে পারবেন না। হয়তোবা দেখা যায় যে ফাইবারের বট ধরতে পারছে না, আপনি একটা টিকেট ওপেন করে তার সাথে কথা বললে সে হয়তোবা এদেরকে নিয়ে অ্যানালাইসিস করলো, তার অ্যাকাউন্টটা ধরলো, এরকমও হইতে পারে। সো এই প্রতারক চক্রকে বলবো বা এরকম 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 পড়ার একটা আমি কিছুদিন আগে এটা ফেস করছি। সো এই কারণে যারা নতুন আছেন তাদেরকে বলবো যে বিভিন্ন অপশন আছে, বিভিন্ন কিছু আছে, সবগুলো ওভারকাম করে আমাদেরকে, আপনি যদি আসলে রিয়েল সেলার হয়ে থাকেন বা কাজ পারেন, নিয়মিত কাজ করতেছেন, বা ডেলিভারিটা কোয়ালিটি ডেলিভারি দিতে পারবেন, এরকম আপনার হিম্মত থাকে, তাহলে কোনো কিছু আপনাকে দমাইতে পারবে না। এই বিষয়গুলো আর কি একটু ইনফরমেশন দেওয়া আর কি। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। ভাইয়া, আসলে টিম নিয়ে কাজ করেন কতদিন হইলো, বা আপনার টিমে কেমনে কাজ করে, বা আপনি কিভাবে কাজ করছেন, মানে আপনার মডেলটা কি কাজের এই মুহূর্তে? ওকে। ভাইয়া আমি মূলত আমার যে সেকেন্ড অর্ডারটা মেবি সেকেন্ড অর্ডার থেকে আমার মূলত টিম সাপোর্টটা প্রয়োজন হয়। যেমন আপনার গ্রুপ থেকে তখন গ্রুপটা যেমন ছিল, আমি ওইখান থেকে কিছু টিম মেম্বার, যেমন বড় একটা প্রজেক্ট হঠাৎ করে চলে আসে, মানে তখন হয়তো কি একটা অর্ডার ভালোভাবে শেষ করছি, পরক্ষণে ফাইবার আমাদেরকে বায়াররা দেখা গেলো যে ভালো ভালো বড় বড় অর্ডার নিয়ে চলে আসতেছে, বড় একটা অর্ডার হুম, সেকেন্ড, তখন আমি মনে করলাম যে না, আমার অবশ্যই একটা টিম বিল্ড করতে হবে। যখন কাজ থাকে, এমন না যে আমার পার্মানেন্ট ভাবে রাখতে হবে, এখন আর ওইটা নাই যে আমার অফিস নিয়ে কাজ করতে হবে এমন কিছু। এখন মূলত আমার এখন যে অবস্থা, যে আমি মূলত, হ্যাঁ, আমার একটা পার্মানেন্ট টিম আছে যাদেরকে আমি রেগুলার কাজের পর রাখি, মানে তাদেরকে আমি রেগুলার কাজ, যেমন ধরেন একটা ক্লায়েন্ট এসে পার্মানেন্ট, ওই ক্লায়েন্টের কাজটা আমি তাকে ওইভাবে রেডি করছি যে তুমি এই ক্লায়েন্টের কাজটা সবসময় করবা, রেসপন্সিবিলিটি সবকিছু তোমার থাকবে। তুমি কিন্তু যদি ভুল করো, আবার ক্লায়েন্ট চলে যাবে, মানে তোমারও ক্ষতি আমারও ক্ষতি, ক্লায়েন্টেরও ক্ষতি। ক্লায়েন্টও ভালো কাজ পাচ্ছে না, আমি আমার ক্লায়েন্ট হারাচ্ছি, তুমি তোমার ক্লায়েন্ট হারাচ্ছ, মানে আমাকে হারাচ্ছ। এটা কিন্তু খুবই একটা রিস্ক। এভাবে আমি কিন্তু টিমটাকে রেডি করে রাখছি যে যাতে তাকে মুভ করতে না। হ্যাঁ, এখন মূলত দেখা যায় মাঝে মাঝে 20 জনও প্রয়োজন হয় টিম মেম্বার, অনেক সময় বেশিও প্রয়োজন হয়। সেক্ষেত্রে বিভিন্ন গ্রুপের সাপোর্ট নেওয়া হয় যে যারা কাজ করে। তবে সবাই যে ভালো সাপোর্ট দিবে, ভালো কাজ করে এমন না। আপনাকে বাছাই করতে হবে যে কারা আসলে ডেডিকেটেড ভাবে কাজ করে। অনেকে দেখা গেলো আপনাকে 50 জন নক করবে, তারা কিন্তু হুম, হুম, সবাই কিন্তু ভালো হবে না। অনেক সময় আমরা কিন্তু হুম, দেখেন, আমি নিজেও কিন্তু বাংলাদেশের বাইরের মানুষকে কিন্তু, মানে আমার গ্রুপের মাধ্যমে বাংলাদেশের বাইরের মানুষকে হায়ার করছি। আমি কিছুদিন আগে পাকিস্তানে একটা মেয়ের সাথে কাজ করাইছি অনেকদিন যাবত। সে খুব ভালো প্রফেশনাল কাজ করছে। সো আমার কাজ করতে সমস্যা হয়নি। দেখা গেল ওই কাজটা বাংলাদেশিরা কেউ ওই কাজটা করে দিতে পারছে না। সো ভালো একটা টিম বিল্ড করতে হবে, ভালো একটা রিলেশন রাখতে হবে যাদের টিমের সাথে, যে কিভাবে কি কাজ করতে হবে, তাদেরকে কাজ বুঝাই দিতে হবে। আপনাকে এই দেখেন, এখানে একটা ব্যাপার, আপনি যদি কাজ না পারেন তাহলে আপনি আপনার টিমকে কিভাবে কাজ বুঝাই দিবেন? এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনি হুম, বাইরের হুম, কাছে হুম, কাজও নিতে পারবেন না, টিমকে বুঝাও দিতে পারবেন না। সো আপনাকে কাজটা খুব ভালোভাবে জানতে হবে, তারপর কাজটা নিতে হবে, আপনার টিমকে তখন দিতে হবে। এবং টিমকে যখন কাজ দিবেন তখন টিমটাকে আপনাকে রেডি করতে হবে যে কারা ভালো কাজ পারে, কাদের দিয়ে কোন কাজটা করানো উচিত। এই ছেলেটা এই কাজ পারে, এই মেয়েটা এই কাজ পারে, এই কাজটা দিলে সে সঠিক, এবং টাইম ম্যানেজমেন্টটা শিখাবেন টিমকে যে এই টাইমের ভিতর আমাকে, আপনি অবশ্যই প্রত্যেকটা টিমের ক্ষেত্রে যে কাজটা করবেন, আপনার সময় আছে 10 দিন, আপনি তাদের বলবেন 8 দিন, আপনার হাতে 2 দিন ব্যাকআপ রাখবেন। না হলে কিন্তু আপনি কাজটা শেষ করতে পারবেন না।
এটা একটা হুম, ব্যাপার হুম। থাকে। তারপর আচ্ছা। ফিনান্সিয়াল ব্যাপার থাকে যে আপনি কিভাবে তাদের সাথে চুক্তি করবেন। সেক্ষেত্রে বাংলাদেশের মার্কেটে যেভাবে আমরা লোকাল সেলারদের হায়ার করি সেভাবে আপনি আপনার বাজেট অনুযায়ী বা আচ্ছা, প্রজেক্ট অনুযায়ী করতে আরেকটা পারবেন। আরেকটা আরেকটা বিষয় হচ্ছে যারা টিমে কাজ করেন বা করতে চান, বা যারা করাইতে চান, আমি একটু অন্যদিকেই কথা বলি। আমি এরকম অনেক ফেস করছি আমাদের গ্রুপে। ধরেন একজন ভাই পোস্ট করছে যে আমার এতজন মানুষ লাগবে। ধরেন উনার কমেন্ট থেকে উনার এখানে মানুষ গেল। যাওয়ার পরে উনি কাজ করাইছে কিন্তু টাকা দেয় নাই। এই বিচার আমার করতে হইছে। এই কারণে আমি গ্রুপে অনেক সময় অনেকে বলতে পারে যে ভাই আপনি তো গ্রুপে টিম নেয়ার জন্য পোস্ট করলে আ এটা অ্যাকসেপ্ট করেন না। তো অ্যাকসেপ্ট করে কি আমি বিচার করার জন্য রেডি থাকবো? এরকম হইছে। এই না, কারণে আরকি। এই না, আরকি। এটা তো এটা কিন্তু এটা 100% হয় ভাই। এটা প্রচুর হয়। আমার টিমে অনেক আছে যারা অনেক ক্লায়েন্টের কাজ করছে, তাদের টাকা দেয় না। দেখেন ভাইয়া, আসলে কয় টাকা? একটা সেলার যখন কাজ করে, বাংলাদেশের সেলার, লোকাল সেলাররা, তারা কিন্তু খুব পরিশ্রম করে। আমার এমনও আছে যে আমি ক্লায়েন্টের টাকা পাইনি। আমি আমার সেলারদের টাকা দিয়ে দিছি। কারণ সে তো কাজ হুম, করছে। কাজ আমি করছে। আমার সেলারদের বলে দেই কাজ করার আগে যে, দেখেন, ক্লায়েন্ট যদি আমার ভুলের কারণে অর্ডার ক্যানসেল করে, আপনি টাকা পাবেন, কোনো সমস্যা না। আমার ভুলের কারণে যদি কোনো সমস্যা হয়, সেটা আমি অবশ্যই দায়ী। কিন্তু যদি আপনার ভুলের কারণে আপনি কাজ ঠিকমতো দেন নাই, অনেক সময় কিন্তু স্ক্যামিং করে বাংলাদেশের যারা লোকাল সেলার আছে। যেমন ধরুন লিড দরকার আমার ১,০০০, একটা সে আগের পুরানো লিড দিয়ে দিছে। কে হুম, হুম, চেক হুম। করবে? কেউ তো চেক করবে না। তখন কি আমি কিন্তু স্ক্যামের শিকার হইতেছি ভাইয়া, কিন্তু এটাও কিন্তু হয়। হুম, তখন এটা আমি হয়, এটা। ক্লায়েন্টের আমি বলে যে ১৪ দিন ওয়েট করতে হবে। আগে পারলে আগে দিব, বাট ১৪ দিন ওয়েট করতে হবে। বায়ারের অ্যাকসেপ্ট করতে হবে। তারপর তোমাকে আমি পেমেন্টটা করব। হ্যাঁ? আমিও পেমেন্টটা একদম করব। মানে এভাবে দিয়ে দেই। যে অরিজিনাল সেলার সে কিন্তু এটা বুঝবে। আর যে অরিজিনাল সেলার না, স্ক্যামার, সে কিন্তু কখনো এটা রাজি হবে না। কখনোই রাজি হবে না। কারণ সে হুম, ভাববে হুম। যে আমার তো ভুল ধরে ফেলবে। হুম, আমার হুম, কিন্তু হুম, ভুল হুম। ধরে ফেলবে। এমন কিন্তু তার একটা ভয় থাকবে। হ্যাঁ, প্রচুর লোক আছে যারা টাকা মেরে দেয়। এমন হয়েছে যে আমার আমার আমি নিজে ক্লায়েন্ট আছে। একটা ক্লায়েন্ট পেয়েছিলাম। যে ক্লায়েন্ট বলছে তোমাকে আমি বছরে ৳১০,০০,০০০ কাজ দিব। আমি তখন একটা লোককে ভালোভাবে বুঝাই দিলাম, ভাই একদম পুরা সারা বছর কাজ করতে পারবেন। প্রচুর কাজ আছে ক্লায়েন্টের, সহজ কাজ। খালি একটু ডাটা চেক দিতে হবে। সে লোক আমাকে ২ টা প্রজেক্টে ভুল প্রজেক্ট দিছে। টাইম হুম, মতো কাজ হুম। দেয় নাই। খুবই খারাপ কাজ দিছে। সেও কাজ করে না। সে আবার আরেকজনের কাজ করে। বুঝতে পারছেন? তখন আমি যাই বুঝতে পারছি। কিছু বললাম না। আমি তার টাকাটা দিয়ে দিলাম। আমি ক্লায়েন্টের সাথে সম্পর্ক নষ্ট। ক্লায়েন্টও টাকা দিল না। হুম? আমি কিছু বললাম না। যাক, আমি বললাম থাক, এটা কোন বিষয় না। রিজিকের মালিক আল্লাহ। এটা হয়তোবা এভাবে হইছে, হয়তোবা আরো ভালো ক্লায়েন্ট আমি পাবো। সো এগুলো কোন বিষয় না। কিন্তু প্রচুর লোক আছে কাজ করে টাকা দেয় না। সো আপনাকে যেটা করতে হবে, আগে দেখবেন যে যে লোকটা কাজ করাইতেছে তার প্রিভিয়াস হুম। এক্সপেরিয়েন্স, তার সাথে আপনার পরিচিত কেউ কাজ করে কিনা, পেমেন্ট ঠিক হয়ে যায় না। যদি পরিচিত কেউ কাজ না করে, তাহলে আপনি একটু সাবধান থাকবেন। আরেকটা কাজ করবেন, আচ্ছা। ১ম যে কাজের পেমেন্টটা চেষ্টা করবেন যে কাজ করার শেষে অল্প কিছু টাকা হলেও যেন আপনাকে দেয়। 50% হুম, টাকা হলেও যেন দেয়। কারণ আমি জানি যে 50% আপনার খরচ আছে। যেন খরচটা যেন ওঠে বা কষ্টটা ওঠে। বাকি টাকাটা আপনি তার টাকাটা আসলে তারপর নেন। তাহলে আপনার রিস্ক থাকবে না। যেমন আমার সাথে যে কেউ কাজ করতে আসে, আমি ১ম কি করি? ছোট, ছোট প্রজেক্ট দিয়ে তাকে আমি টাকাগুলো ক্লিয়ার করে দিই। যে না, আমার প্রতি তার একটা ট্রাস্ট থাকুক। না কিন্তু সেও কিন্তু আমার সাথে কাজ করবে না। কারণ সে একবার প্রতারিত হইছে। সো আমি তাকে অল্প কিছু টাকা দিয়ে, যে না, ট্রাস্টটা থাকুক। এবং আমি আমার একটা ছোট একটা গ্রুপ আছে। সেই গ্রুপের মাধ্যমে আমি আমার পোস্ট গুলো তো আছে গত ৩ বছর ৪ বছরে। হ্যাঁ? যারা কাজ করতেছে। সো আমাকে নিয়ে একটা নেগেটিভ কথা বললে দেখেন, আমার সাথে যারা কাজ করছে তারা এটা মানে মোটামুটি ডিফেন্ড করে। সো আচ্ছা। যারা লোকালি কাজ করবে তাদের রিকোয়েস্ট থাকবে যে আপনি যখন কাজ করবেন, কাজ শেষে অল্প কিছু পেমেন্ট নিয়ে নিবেন। অল্প কিছু পেমেন্ট অবশ্যই নিবেন। যদি কেউ না দিতে চায়, সেক্ষেত্রে তার সাথে কাজ করার দরকার নেই এবং তার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স, যারা কাজ করে তাদের সাথে একটু কথা বলে নিবেন। এটাই ভাইয়া। আরেকটা বিষয় আর অপরদিকে যেটা হইছে, ধরেন কোন একজন ভাই তার খুব পেরেশানি, মানে এই কাজটা করে নিতে হবে। ধরেন একজন ভাই 50,000 ডেটার একটা কাজ মানে মানুষ পাচ্ছে না, তো আমাকে ফোন দিল। তো আমাকে অনেকেই ফোন দিয়ে বলে রাখে যে ভাই আমার আর্থিক অবস্থা একটু খারাপ। তো আমার হচ্ছে যদি কোনো ভাই এরকম নক করে আমাকে একটু কাজ দিন। অনেকেই নক করে। তো সবাইকে তো মনে রাখতে পারি না। তো যাদেরকে মনে রাখার চেষ্টা করি বা লিখে রাখি যে আ আ চেষ্টা করি আরকি। তো উনাদেরকে যখন আমি পরে ওই উনার গ্রুপে ঢুকাইয়া দিলাম, তো দেখা গেছে যে ভাই পৃথিবীতে কোনো কাজই সহজ না। হ্যাঁ? যে না, আপনি এ এটা এরকম না যে আরেকজন ভাই কষ্ট করে মার্কেট প্লেস থেকে কাজ আনতেছে। উনার একটা রেপুটেশন আছে। আপনার কাজের
যে কোয়ালিটি, এটার উপরে উনি কেমন রিভিউ পাবে বা ফিডব্যাক পাবে, এটাও কিন্তু ডিপেন্ড করতেছে। তো আমি আপনাকে একটা গ্রুপে ঢুকাই দিলাম, আপনি ওনাকে ওয়াদা করলেন যে না আপনি এত এত ঘন্টা থেকে এত ঘন্টা কাজ করলেন। তো দেখা গেল ওনার পেটে ব্যথা, ওনার কই ঘুরতে গেছিল গা, মানে তারপরে ধরেন এই অনেক অনেক কাহিনী আর কি। তো দেখা যায় যে যে ভাইকে দিছিলাম উনি আবার বলে যে ভাই ওনাকে দিয়ে তো হয় না, আপনার কাছে কি আরো মানুষ আছে কিনা। তো এরকমই আর কি, যারা আহ, মনে করতেছেন যে না টিমে কাজ করব, সো আপনি টিমে কাজ করেন আর ক্লায়েন্টের কাজ করেন, কোনো কাজই সহজ না। ওইটা ক্লায়েন্টের কাজ করা তো বা তার সাথে কমিউনিকেট করা তো আরো কঠিন। আবার আল্লাহ চাইলে সবকিছু সহজ। তো বিষয়টা হলো যে আপনি যার গ্রুপে ঢুকতেছেন বা ইয়ে করতেছেন, অনেকে আছেন এরকম যে সে সবসময় এরকম আছে যে 3-4টা মানুষের সাথে কাজ করতেছে, রিপিটেটিভ ক্লায়েন্টের কাজ করতেছে বা মানে ভাইদেরকে হেল্প করতেছে। তো আপনাদেরকে বলবো যারা টিমে কাজ করতে চান তারা অবশ্যই ডেডিকেশন নিয়ে আসবেন আর বিপদে ফেলানোর চেষ্টা করবেন না, কারণ আপনার কাজের উপরে ডিপেন্ড করতেছে। আর আরেকটা কথা বলবো যে যারা টিমের অপেক্ষা করেন, আপনারা উম, এটা ঠিক আছে টিমে কাজ করবেন ঠিক আছে, কিন্তু কাজের পাশাপাশি আপনিও কাজ পাইতেছেন কিনা বা আপনি কাজ পাওয়ার চেষ্টা করতেছেন কিনা ওই জিনিসটাও ভাবা উচিত। কারণ দেখা যায় যে আপনি যার কাজ করতেছেন তার প্রোফাইল হঠাৎ করে নাই, তখন আপনি কি করবেন? এরকম হয় না ভাই? রাইট, এরকম তো হয়। রাইট, তো এই রাইট। কারণে নিজের স্কিল ডেভেলপমেন্ট, অন্যের উপর ভরসা না করে থাকা। আর আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন আহ ওই ভাইও তো ধরেন কোন একটা কাজ, সহজ একটা কাজ যেটা আপনাকে দিয়ে না করাইলেও হয় উনি করে ফেলতেছে হয়তোবা, নিজের টিম মেম্বার বা নিজের ফ্যামিলি মেম্বারকে দিয়ে করাই ফেলতেছে। এই কারণে যারা টিমে কাজ করা মানে এই মুহূর্তে করতেছেন বা ভবিষ্যতে করবেন বা করার চিন্তা করতেছেন, তাদেরকে বলবো যে নিজেরও একটা ব্যবস্থা করা উচিত। হ্যাঁ অবশ্যই রাইট। সবাই সবাই প্রথম দিকে পারবে না। আপনি যে টিমে কাজ করতেছেন এটা মনে মনে রাখবেন যে আল্লাহ একটা সুযোগ দিছে যে আপনি চলাফেরারও কিছু টাকা হইলো, পাশাপাশি আমি একটু ট্রাইও করলাম, এটা আপনাকে সুযোগ দিছে আর কি। সো মানে টিমের বিষয়টা আমার পক্ষ থেকে এই বিষয়টা কথা বলার দরকার ছিল। আমাদের তো মিটিং তো ভাই 2 ঘন্টা হয়ে যেত। হ্যাঁ তখন ভাই, আমি এটা ঠিক আছে। আমি টিম নিয়ে আরেকটু একটু বলে 1 মিনিটের ভিতরে। অনেকে মনে করে যে ভাই লোকালি কাজ করে কয় টাকা পাবো, এত কম টাকা দিয়ে কি হবে। বিশ্বাস করেন, আমার টিমে এমনও ছেলে আছে যারা আমার কাছ থেকে মাসে 50,000 টাকাও নিচ্ছে। জাস্ট সে কিন্তু কাজ করছে কিভাবে, তার কাজের উপর ডিপেন্ড করে। এমনও ছেলে আছে মাসে 20,000 25,000 নিচ্ছে। সে কিন্তু তার কিন্তু বাইরে দরকার হচ্ছে না। এখন তার উপর ডিপেন্ড করতেছে। কেউ যদি মনে করে লোকালি কাজ করে কি হবে না ভাই। লোকালি আমি ইংলিশ পারি না, বাট আমি বাংলায় কেউ যদি আমাকে বুঝাই দেয় আমি কাজটা করতে পারবো। সেক্ষেত্রে লোকালি কাজ করতে হবে। সেক্ষেত্রে লোকালি কাজ করে কিন্তু মোটামুটি ভালো টাকা ইনকাম করা সম্ভব। যারা টিমে লোকালি কাজ করতে ভয় পায় তাদের জন্য বলবো যে আমি বলতো আমার টিমে এমন আছে যারা মাসে 20-25 হাজার পার্মানেন্ট নিতেছে। প্রজেক্ট অনুযায়ী, আমি কিন্তু পার্মানেন্ট তাদের স্যালারি দিচ্ছে না, প্রজেক্ট অনুযায়ী নিচ্ছে। তারা একটা হুম কাজ হুম শেষ হওয়ার সাথে সাথে ভাই কোনো কাজ আছে কিনা একটা কাজ ধরতেছে। তারা আবার কি করতেছে, যেমন ধরেন মেইন কাজগুলো তারা করতেছে, বাকি কিছু কাজ দেখা গেলো এলাকার যে ভাই ব্রাদার আছে তাদেরকে একটু হেল্প নিতেছে, তাদেরকে সামান্য কিছু পেমেন্ট করে দিচ্ছে। সো এইভাবে কাজগুলো তারা কিন্তু ম্যানেজমেন্ট করতেছে। যেমন আমি যেমন আমার ক্লায়েন্টের কাজ নিয়ে ম্যানেজ করতেছি, তারাও এইভাবে আমার, আমিও তার ক্লায়েন্ট, সে ওইভাবে ম্যানেজ করতেছে। আমার তো কোনো সমস্যা নেই, আমার কাজ দিন শেষে আমার কাজ লাগবে। সো যারা লোকালি কাজ করেন ভালো একজন টিমের সাথে যদি জয়েন করতে পারেন, আশা করি আপনি সাকসেস হবেন, আশা করি। ঠিক আছে ঠিক আছে ভাইয়া। আচ্ছা তো হুম। বিষয়টা হচ্ছে যে আহ, আমরা অনেক কথাবার্তা বললাম, শফিউল ভাইকে আসলেই অনেক কষ্ট করে ভাই ঘামায় গেছে, আপনাদেরকে কথাবার্তা বলছে। না, না, আমিও অনেক সাউন্ড। আমিও অনেক কিছু শিখছি, প্রতিদিন শেখার আছে, প্রতি সময় শেখার আছে। আসলে আহ, আল্লাহ রাব্বুল আলামিন তো রিজিকের মালিক, হয়তোবা এই কথাগুলো আপনার ভবিষ্যতের পথ চলাতে একটু না একটু হলেও ভূমিকা রাখতে পারে। আর যারা লেগেছিলেন লেগে থাকুন। ধরেন আপনি বছরখানেক ট্রাই করছেন, 2 বছর 3 বছর ট্রাই করছেন, কোনো কারণে হয় নাই, আপনি সব পারফেক্টলি অ্যাকাউন্ট করছেন, আপনি কোথাও ক্লাস করছিলেন, ওনারা যেমনে করছে এমনি করছেন, মানে তারপরেও হয় নাই, কিন্তু একটা একটা কথা মাথায় রাখেন যে উম, প্রচুর পরিমাণে মানে আহ, বাইরে ইয়ে হচ্ছে ভাই, থান্ডারিং হচ্ছে আর কি আমাদের এখানে। আচ্ছা, তো আচ্ছা। তো যেটা বলছিলাম যে যারা বছরখানেক লেগেছিলেন, 2 বছর 3 বছর হয়ে গেছে কাজ পাইতেছিলেন না, আমি বলবো যে ধরেন আপনি একটা আমাদের একটা বেচের স্টুডেন্ট, আমি ওনাকেও নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ।
আমাদের এখান থেকে কোর্স কইরা উনি পরে এসিওর কাজ করছে। এসিওর কাজ করার ১-২ মাস ৩ মাসের ভিতরে উনি লেভেল 1 হয়ে গেছে। এরকমও হইছে। তার মানে আপনি একটা কাজ শুরু করলে এইটাতেই যে সফলতা চলে আসবে গ্যারান্টি কিন্তু ভাই কেউ দিতে পারে না। ঠিক আছে? আমরা হয়তোবা আমাদের অভিজ্ঞতা থেকে কথাগুলা বলছি। গ্যারান্টি আপনি ফ্রিল্যান্সিং এ কারো কাছ থেকে গ্যারান্টি যখন নিবেন তখন বুঝবেন যে না আসলে সে হয়তোবা আপনাকে একটা ব্লাফ মারতেছে বা কিছু একটা। সো গ্যারান্টি কারো কাছ থেকে নেয়ার চেষ্টা করবেন না। নিজেও এই ফাঁদে পড়বেন না। আর গ্যারান্টি ইনকাম ১ মাসে ২ মাসে ইনকাম এগুলা সবই হচ্ছে ভাই স্প্যামিং টাইপের কথাবার্তা। সো আমি বলব যে আমাদের যে কাজগুলো আমরা এই কাজগুলো নিয়ে যে কথা বললাম, এগুলা পর্যাপ্ত না আমাদের জন্য। আমাদের আরো সামনে আগায় যেতে হবে। শফিউল ভাই হয়তোবা উনি অনেক জায়গায় কোর্স করতেছে, অনেক কিছু শিখতেছে। উনিও হয়তোবা নতুন দিগন্ত শুরু করবে। হ্যাঁ? তাই না? অনেক, অনেক কিছু শিখার আছে। আমি নিজেও অনেক কিছু শিখতেছি। আমরা সবাই শিক্ষানবিশ। হ্যাঁ? আরেকটা সময় কি চিন্তা করবেন যে আ নিজের ক্যারিয়ারটাকে যাতে আ আ বিল্ড করার পাশাপাশি আপনি কিছু মানুষের কর্মসংস্থান হবেন। ঠিক আছে? এটা যদি করেন দেখবেন যে আল্লাহ খুব দ্রুত ইয়ে করে ফেলবে। আর সবসময় আ আল্লাহর কাছে চাওয়া যে কাজগুলো করলে আল্লাহ খুশি হন এগুলা করা। আর সবসময় রিজিক তালাশের উদ্দেশ্যে লেগে থাকা, কঠোর পরিশ্রম করা। আর সোশ্যাল মিডিয়াতে যারা অভ্যস্ত সোশ্যাল মিডিয়াতে কমায় দেন। ধরেন একটা ফেসবুকে একটা পোস্ট করলাম এটাতে কয়টা লাইক আসলো, কয়টা কমেন্ট আসলো। এগুলা কিন্তু অনেক মনোযোগ থাকে কিন্তু এগুলায়, বুঝছেন? সো আমি বলব যে সোশ্যাল মিডিয়ার এই যুগে বিতর্ক অনেক কিছুই আসবে সামনে। এগুলা একটু ধৈর্য ধরে কয়েকটা মাস, কয়েকটা মাস লেগে থাকুন দেখবেন পরিবর্তন আসবেই। যারা লেগেছিলেন হয় নাই তাদেরকে আবারও বলব, হবে ইনশাআল্লাহ। হয়তোবা কারো ৭ দিন হইছে, কারো ৭ মাসে হইছে, কারো একটু হয়তোবা ক্যারিয়ারটা পাথটা চেঞ্জ করলে অনেকের হয়ে যায়। ঠিক আছে? এই আরকি। ভাইয়া আপনি কি আমার সাথে একমত আছেন এই কথাগুলোতে? জি, জি। হ্যাঁ, আমি 100% একমত। আপনাদের একমত প্লাস আমি একটু এড করি যে সবাইকে ধৈর্য ধরতে হবে। ধৈর্যর বাইরে কিছু নাই। আপনি যদি মনে করেন যে ২০ বছর পড়াশোনা করে আপনি একটা চাকরি করতেছেন। ৳২০,০০০ সেলারিতে। আপনি কিভাবে ফ্রিল্যান্সিং এ ৩ দিন ক্লাস করে আপনি লাখ, লাখ টাকার স্বপ্ন দেখেন। এটা মানে একটা লজিকের ব্যাপার কিন্তু। সো আপনাকে কিন্তু ধৈর্য ধরতে হবে। অনেকে মনে করেন যে এই ফ্রিল্যান্সার লাখ টাকা ইনকাম করছে। হ্যাঁ, লাখ টাকা ইনকাম করছে। দেখেন তার স্ট্রাগল কত। সে কিন্তু একদিনে না ৪-৫ বছর কাজ করে এক্সপেরিয়েন্স অর্জন করে তারপরে সে কত বিষয় যে জানে। আপনি যদি ভাইয়ার কথা বলেন, ভাইয়ার বিষয়ে তো আমি জানি পার্সোনালি সে কত বিষয় জানে। আমি পার্সোনালি একদম ক্ষুদ্র একজন ফ্রিল্যান্সার হিসেবে বলব যে আমিও কিন্তু অনেক বিষয় YouTube বলেন, SEO বলেন, তারপর কি বলে Facebook মার্কেটিং অনেক কিছু কিন্তু জানি। কারণ আমার প্রয়োজনে আমার শিখা লাগে। সো আপনাকে বলব ধৈর্য ধরে একটার পিছনে ভাইয়া যেটা বলল যে আপনার রিজিক আল্লাহ তাআলা কোথায় লিখে রাখছে আপনিও জানেন না। আপনি দেখা গেল একটা শিখছেন কিন্তু আরেকটা জায়গায় একটু শিখছেন। তারপর ওইটা আপনার কাজে লেগে গেছে। সো আপনি সব জায়গায় একটু ট্রাই করেন। ট্রাই করেন, হুম, ধৈর্য ধরেন। ৬ মাসও হয় নাই ১ বছর, ১ বছর না ২ বছর ট্রাই করেন। দেখবেন যে ২ বছরও দেখেন অনেক সময় যেমন ধরেন কি বলে মেসির কথাই বলি, তার তো বিশ্বকাপই পাইতো না। শেষ বছর আইসে শেষ জীবনে শেষ সময় বিশ্বকাপটা পাইলো। সো সে তো ধৈর্য ধরে ছিল, তাই না? সেও কিন্তু ধৈর্য হুম, ধরছে। সো হুম, সবকিছুতে হুম, ধৈর্যর বাইরে কিছু নেই। আর আল্লাহর উপর ভরসা রাখতে হবে। ইনশাআল্লাহ যেন সে যেন রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেই আপনার। আপনি যেভাবে আপনার রিজিক যেখানে লেখা আছে সেখানে থাকবেন। এই তো ভাই আমার কথা। আর সবাই সৎ পথে থাকবেন। এটা একটা আমার উপদেশ থাকবে যে সৎ পথে থাকবেন ভাই। যেটা যত কিছুই হোক আপনি যদি ২ বেলাও খান, সৎ পথে থাকেন। দেখবেন যে ওই বিপদে পড়ার থেকে একটু ভালো থাকা যাবে। আমি যেটা মনে করি। আর ইনশাআল্লাহ, একটা ইনশাআল্লাহ। উপদেশ থাকবে সবার জন্য যারা নতুন আছে ক্লায়েন্টদের সাথে সবসময় সত্য কথা বলবেন। 100% সত্য কথা। আপনি যদি কাজ করতে না পারেন না ভাই আমি পারি না। আমরা অনেক সময় কাজ পাই না। পারি না। আমরা বলি যে I am so sorry I am not doing this job because I am not perfect for your job. I am so sorry. সে কিন্তু খুব খুশি হয়। এবং বলে যে পরবর্তী কোনো কাজ থাকলে আমি তোমাকে জানাবো। কখনো মিস ইনফরমেশন দিবেন না ক্লায়েন্টদের সাথে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পোর্টেন্ট। জি ভাই। আর আরেকটা বিষয় হলো যে এআই মানুষকে বরঞ্চ হেল্প করবে। এআইটাকে প্রপারলি ইউজ করতে পারলে হয়তোবা এআইও আপনার ক্যারিয়ারের একটা পাথ হইতে পারে। সো জি, এই আরকি। যেমন আ ধরেন এআই কে ইউজ করে অনেকেই কনটেন্ট মার্কেটিং করতেছে, অনেকেই মাইক্রোস্টকে বিভিন্নভাবে ছবি আপলোড করে হোক, যেভাবেই হোক ছবি মেক করে পোস্টার বানায়া অনেক ওয়ে আছে যেগুলো এআই দিয়ে করা সম্ভব।
যদি সময় থাকে ফ্রিল্যান্সিং এর পাশাপাশি এআইটাও কিন্তু ফ্রিল্যান্সিং এর একটা সেক্টর হয়ে গেছে। আপনি একটু ফাইবারে ঢুকেন না, এআই সার্ভিসেস নামে একটা পোর্শন কিন্তু আছে, অনেক মানুষ কাজ করতেছে। সো আপনি কেন পারবেন না? শফিউল ভাই, আপনাকে মোবারকবাদ। আমরা আপনাকে নিয়ে আরো সেশন করার চিন্তা করব ইনশাল্লাহ। বিশেষ করে আহ, আমার কাছে মনে হয় যে কমিউনিকেশনের ব্যাপারটা, একটা ধরেন একটা ক্লায়েন্টের জবে কোন বিষয়গুলা দেখে আসলে অ্যাপ্লাই করা উচিত। ও আরেকটা বিষয় বলে ফেলি, মার্কেট প্লেসের যে বিষয়টা, ক্রাইসিস আমি বলি, জবের ক্রাইসিস। অনেকেই জব পাচ্ছে, অনেকেই চেষ্টা করেও পারতেছে না। অনেক কারণ আছে, আমি একটু বলি। আপনি একটু ফেসবুকের কথা চিন্তা করেন। ফেসবুক একটা ফ্রি সোশ্যাল মিডিয়া, এখানে অ্যাকাউন্ট করলেই কোনো টাকা দিতে হয় না। কিন্তু দেখেন ফেসবুক কিন্তু মানুষকে, তাদের ইউজারকে কাজে লাগায় সেও বিজনেস করতেছে। এবং ফেসবুকের কিন্তু ওই যে ফেসবুকের অ্যাড, ফেসবুকে মার্কেটিং এর একটা ব্যবস্থা হয়ে গেছে, ফেসবুকে অ্যাডসেন্স আছে, অনেক কিছু। মানে ফেসবুক কিন্তু এরকম না যে আপনার মাথায় খাটাল ভেঙে খাচ্ছে না। সে কিন্তু একটা সময় দেখা গেছে যে রিসেন্ট সময়ে যার রিচ ছিল এই জায়গাতে, সে তার রিচটা এই জায়গাতে নামায় দিছে। কারণ কি? যাতে তার এখানে অ্যাড দেওয়া হয়। আপওয়ার্কে দেখেন, আপওয়ার্কে কানেক্টের দাম বাড়ায় হচ্ছে, কানেক্ট বেশি লাগে এখন। তারপরে হচ্ছে আপনার ফাইবারে ধরেন গিগ প্রমোটের একটা অপশন নিয়ে আসছে। এগুলা কিন্তু ফাইবার আপওয়ার্কের ব্যবসা ভাই, ঠিক আছে? সো এগুলা একটু মাথায় রাখতে হবে। এগুলা নিয়ে আমরা ইনশাল্লাহ বিস্তারিত আরো কথা বলবো ইনশাল্লাহ। কাজী ভাইকে, আহ জি জি কাজী ভাই। সুজুল ভাইকে এই এই বিষয়টা একটু একটু যদি বলে ফেলেন 1 মিনিটের ভিতরে, যে এই যে গিগ প্রমোটের ব্যাপারটা। জি জি ভাই, এটা আসলে আসলে একটু নতুন ফ্রিল্যান্সারদের জন্য সমস্যা। যদি আমরা অনেক বছর ধরে কাজ করি আমাদের ওইভাবে প্রবলেমটা হয় না, কারণ আমরা দেখা গেলো প্রমোট দিলো, আমাদের যে কটা বায়ার আসে দেখা গেলো কোনো মাসে কম সেল আসছে, পরবর্তী মাসে আমরা কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু একজন নতুন সেলার তার কিন্তু একটা খরচ থাকে, সবকিছু মিলে একটু প্রবলেম হয়ে যায়। কিন্তু ভাই আপনি যেটা বললেন যেটা কিন্তু তাদের একটা বিজনেস, আসলে বিজনেস, কারণ আমাকে দিয়ে কিন্তু তারা বিজনেস করতেছে। সো আমাকে সেভাবে একটু আহ, কিছু এখানে তাদের রুলস মেনে চলতে হয়। কারণ দেখা গেল আমি যদি প্রমোট না দিই সেক্ষেত্রে কিন্তু আমি চাইলেও কিন্তু, সরি ভাই, চাইলেও কিন্তু কি বলে আমার গিগটা কিন্তু র্যাঙ্কে আসতেছে না। সো বাধ্য হয়ে কিন্তু হুম, আমরা প্রমোট দিতেছি। আবার আপওয়ার্কে আমাদের কানেকশন, এখন আমরা যদি নতুন অবস্থায় যাই আপওয়ার্কে যদি আমরা বিট করতে যাই তাহলে কিন্তু কানেকশন আবার যদি বুস্ট করতে হয়, কানেকশন আবার দেখা গেল আরো বেশি খরচ করা লাগে। হুম, হুম। সেক্ষেত্রে দেখা গেল যে $20 একটা কাজে একজন 50 কানেকশন দিয়ে রাখতেছে, বিট মানে ওই যে করতেছে, তারপর 100 কভার লেটার লিখার পরে যে ওই যে কানেকশনের যে ব্যাপারটা হ্যাঁ, দিতে হ্যাঁ, হয় যে। আবার বুস্ট করে। হ্যাঁ, হ্যাঁ, এই যে কি এখন তারা তাদের স্বার্থটা দেখতেছে কিন্তু, হ্যাঁ। সো হুম। নতুন ফ্রিল্যান্সারদের জন্য আমার এতটুকুই থাকবে যে দেখেন ভয় পাওয়ার কিছু নাই। হয়তোবা আপনার একটু কোন মাসে লস যাবে, কোন মাসে একটু লাভ হবে, কিন্তু আপনি যখন 1 বছর 2 বছর হয়ে যাবে তখন এটা আপনার পুষায় যাবে। ভাই আমি যেটা আচ্ছা, মনে করি। আবার আমি দেখা গেল আমি আচ্ছা ধরেন একজন ব্যক্তি, কথা হচ্ছিল যে উনি, আমি নিজে এটা করছিলাম আর কি ওনার ওনার জন্য। উনি 5-6 মাস ধরে কাজ পাইতেছে না, ওনার সাথে আমার নিয়মিত যোগাযোগ হচ্ছিল। তো আমরা মানে নর্মালি ট্রাই করতেছিলাম ক্লায়েন্ট হান্টিং এ, ওনাকে পরামর্শ দিচ্ছিলাম। পরে বললাম যে ভাই আপনার কাজ করেন, গিগটা একটু প্রমোট করে দেখেন। তো একজন একজন লেভেল 2 সেলার, অনেকদিন ধরে রিপিটেটিভ ক্লায়েন্ট আসতেছে, নতুন ক্লায়েন্ট আসতেছে না, নক করতেছে না। তখন যেটা ওনাকে পরামর্শ দিছিলাম যে ভাই আপনার গিগটা একটু প্রমোট করে দেখেন। সো এই বিষয়টা আর কি, যে যারা কাজ পাইতেছেন না, যে হয়তোবা আপনি একটু খরচ করলে হয়তোবা আপনার গিগটা প্রমোট করলে হয়তোবা হয়ে যাইতে পারে। ঠিক আছে না এই জি, পরামর্শটা? জি ভাইয়া, ঠিক আপনি আছে না ভাই? আপনি ভাইয়া খুবই ভালো একটা পরামর্শ দিয়েছেন। কারণ আপনি গিগ কেন প্রমোট করবেন না? কারণ দেখেন ম্যাক্সিমাম সেলাররাই কিন্তু, আমি ব্যক্তিগতভাবে বলি, শুধু একটা গিগ না প্রত্যেকটা গিগ প্রমোট দেয়া। এবং গিগ এত প্রমোট দেয়া যার জন্য তাদের গিগ গুলো মানে ১ম দিকে আসে। এবং শুধু ১ম দিকে না থাকলে আপনার গিগটা যদি প্রমোট থাকে বায়ারদের কাছে কিন্তু ফাইবার নিয়ে যায় যে এই গিগটা ভালো। এই কাজটা ভালো করতেছে। তবে আমার রিকোয়েস্ট থাকবে যারা লেভেল 2 আছে বা কাজ করতেছে অনেকদিন ধরে কাজ পাচ্ছে না, দেখেন আপনি নেক্সট যে অর্ডারটা পাবেন গিগ প্রমোট দেওয়ার পর হুম, আপনি ক্লায়েন্টকে 100 এ 100 স্যাটিসফাই করবেন। যখন হুম, দেখবে ফাইবার যে আপনি একটা 5 স্টার রিভিউ পাইছেন বা ভালো করছেন, তখন আপনাকে ক্লায়েন্ট আরো এনে দিবে ফাইবার। হুম, আপনার হুম, কাছে ফাইবার আমার কিন্তু অনেক অটো অর্ডার চলে আসে। যারা কি বলে নতুন একটা অপশন আছে বায়ার প্রমোশন নামে, হ্যাঁ? হুম, 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 যেটার হুম, মাধ্যমে অনেক অর্ডার আসতেছে। এখন হুম, হুম, আপনি যদি প্রমোশন চালু না করেন তাহলে আপনি পিছায় যাবেন। দেখেন আগে তো আমরা মোবাইল ইউজ করতাম না। আমাকে তো মোবাইল ইউজ করতে হচ্ছে। স্মার্টফোন ইউজ করতেছি। তারপর সব টেকনোলজি আমরা ইউজ করতেছি। যখন ফাইবার একটা নতুন টেকনোলজি আনছে আপনাকে তো সেটা অ্যাকসেপ্ট করতে হবে। আপনি যদি মনে করেন না এখন খরচের ভয়তে যাবো না, তাহলে আপনার একটা বড় ভুল হবে। সাপোজ ধরেন আপনি প্রমোটেড দিক থেকে একটা বায়ার পাইছেন। এমন হতে পারে ওই বায়ারটা আপনার লাইফটা চেঞ্জ করে দিবে। আপনি এটা হুম, হুম। নিজেও কিন্তু জানেন না।
একটা আর বায়ারে কিন্তু আমার ম্যাক্সিমাম রিপিট বায়ার থাকে। প্রচুর রিপিট বায়ার যারা কিন্তু প্রমোটেড থেকে আসে, নন প্রমোটেড থেকে আসে কিন্তু। এবং এমন আছে যে প্রমোটেড বায়ার আসছে তার ভালো কাজ দিয়েছে, সে আমাকে এত টিপস দিছে যে আমার ৪-৫ মাসের প্রমোটেড খরচ উঠে গেছে। এমনও হয়েছে কিন্তু। জি, 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 জি। আবার যেমন ধরুন আমি আর রিসেন্ট ভাই একটা বলি Upwork এর বলি। আমি কিন্তু কানেকশন বুস্ট করি মাঝে, মাঝে, হ্যাঁ? একটা ক্লায়েন্ট পাইছি সে কিন্তু আমাকে রিপিটেড অর্ডার করেই যাচ্ছে। সো আমার সমস্যা কোথায়? ইভেন আমি জি। এমন হয়েছে যে ১ম দিকে Upwork এ কোন টাকা কিন্তু আমি তুলতাম না। যেহেতু আমার প্রয়োজন হচ্ছে না। আমি যে টাকা ইনকাম করতাম সেই টাকায় আমি ক্লায়েন্ট বাড়াইতাম শুধু। ক্লায়েন্ট বাড়াইতেছি। যে আমার হুম, ক্লায়েন্ট হুম। বাড়ুক। প্রচুর ক্লায়েন্ট বাড়ে। আমি আর $১০০, $১৫০ যা আছে আমি তুলতেছি না, ওটা খালি আমি খরচ করতেছি। আমি কানেকশন কিনি ৩০০, ৪০০, ৫০০ কানেকশন। তারপরে Upwork এর আপনার প্রজেক্টও তো আপনার বুস্ট করা যায়। সেখানে আমি হুম, হুম। সর্বোচ্চ কানেকশন দিয়ে বুস্ট করে রাখতেছি। হোক, এটা একটা ইনভেস্টমেন্ট আচ্ছা, বলতে পারেন। এটা মানে যারা মোটামুটি কাজ পাইতেছেন না কিন্তু কাজ পাচ্ছিলেন আগে তাদের জন্য এই পরামর্শটা থাকবে। আর জি, আমার জি, একটা জি, জি। বায়ার অ্যাকাউন্ট আছে যেখানে আমি আমার বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন কনটেন্ট লিখানোর জন্য ফাইবারে মানে মানুষ হায়ার করি আরকি। কনটেন্ট রাইটারদেরকে মূলত হায়ার করি। সো ওইখানে আমি আমার মানে থেকে মানে ফাইবারের বায়ার হিসেবে এই এন্ড থেকে আমি দেখেছি আরকি। ফাইবার কয়দিন পরে, পরে মানে প্রায় প্রতিদিনই আমাকে ইমেইলে নোটিফিকেশন পাঠায় যে এই, এই এই ইয়েগুলা ভালো করতেছে। এই সেলার গুলা ভালো করতেছে। এটা এরকমও মানে হইছে যে হয়তোবা সে তার গিগটা প্রমোট করছে ফাইবারের কাছে। এই নোটিফিকেশনটা সে আমারে পাঠাইতেছে। সে অনেক অর্ডার পাচ্ছে, ওই নোটিফিকেশনকে আমারে পাঠাচ্ছে। তো আমি তার প্রোফাইল গুলা গিয়ে দেখতেছি যে না তার অর্ডার কিউতে আছে, অনেক ভালো সার্ভিস দিচ্ছে। সো এই আরকি যারা কাজ পাচ্ছিলেন না এই জিনিসটা করেন। আশা করি দেখবেন গিগগুলো আবার র‍্যাংক হবে। আর নতুনদের জন্য আগে একটা সময় ছিল আমি বলতাম যে সোশ্যাল মিডিয়াতে আ এত বেশি হায়ার করার দরকার নাই। বাট সোশ্যাল মিডিয়া বলতে আপনি LinkedIn এ বা এই টাইপের যেমন medium.com আছে, LinkedIn আছে, তারপরে আপনার Quora আছে। তো এই বিষয়গুলোতে আপনার গিগের সরাসরি লিঙ্ক পোস্ট না করে একটু লিঙ্কিং করে দিবেন আরকি। আ লিঙ্কিং করা যায়। হুম। ওই ওই ইয়েতে মানে আপনার করতে পারবেন। সো সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করা যায় নতুনদের আ এটা করা। যেমন আমাদের গতকালকেও একজন ভাই আমাদের নাম কি? হাসিবুর সম্ভবত। হ্যাঁ, হাসিবুর ভাইকে আমি নিয়ে আসবো। উনি লেভেল 1 পাইছে। উনি একটা ক্লায়েন্টকেই পাইছে LinkedIn এ উনার পোস্টটা শেয়ার কইরা এবং ওই LinkedIn এর বায়ারটা উনাকে অনেক, অনেক কাজ দিয়ে গেছে। মানে ইনশাআল্লাহ আমরা উনার কথাও শুনবো কোনো এক সময়। তো এই আরকি ভাইয়া তাহলে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। শফিউল ভাইয়ের জন্য অনেক, অনেক দোয়া। আমাদের জন্য দোয়া করবেন। আমি জানি না কতদিন বাঁচবো। হয়তোবা ভিডিওগুলো থেকে যাবে। আমরা জানি না যে একটা মানুষ হয়তোবা এই কথাগুলো শুনে তার আমূল পরিবর্তন হইছে, হইলেও হইতে পারে। তো এই যাযাগুলো অবশ্যই আমাদেরকে আল্লাহ দিবেন। সো জি। শফিউল ভাই আপনার সাথে কথা বলে আপনার লাইফের স্টোরিটা, আপনার ক্লায়েন্টের আমি কিন্তু আপনার সাথে আগে তেমন কথাবার্তা বলা হয় নাই বা না, ডিটেইলস আমি আসলে জানতাম না। আমি অনেক কিছু আপনার কাছ থেকে শিখলাম। অনেক কিছুই জানলাম। আপনি কিভাবে আপনার ক্লায়েন্ট গুলা ম্যানেজ করেন এই বিষয়গুলা মোটামুটি জানা হইলো। আপনার রুটিনটা জানা হইলো। টোটাল আপনার তাহলে 80 র উপরে 80K প্লাস মানে $৮০,০০০ এর উপরে ইনকাম এই জিনিসটা জানলাম। অনেক মানুষের কর্মসংস্থানে আপনি ভূমিকা রাখতে পারছেন। এই বিষয়টা জানলাম। হয়তোবা নতুনরা একটা সময় পুরাতন হবে। নতুনরাই পুরাতন হয়। দেখেন আমাদের জার্নি আমার হয়তোবা জার্নি শুরু হয়েছিল মাঝখানে অফ ছিল ২০১৩ থেকে। ভাইয়ের শুরু হইছে ২০১৯ থেকে বা ২০ থেকে। তো এই যে একটা লম্বা একটা সময়, এই লম্বা সময় উনার পরিশ্রম কিন্তু পরিশ্রমের দেখেন দুনিয়ার আচ্ছা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই, হালাল হারামের বিষয়টা। মানে কাজ তো হারাম কাজও হইতে পারে। এই জিনিসগুলা হ্যাঁ। আ এই জিনিসগুলা একটু এভয়েড করে চলতে হবে। আ জি, জি, জি। এরকম এরকম আমি নিজেও দেখছি যে একজন ভাইরে পটু দিয়া গেছে চলে গেছে। সে ক্যানাবিস ওই যে গাঁজার যে ইংলিশ শব্দ, এই জিনিসটা সে বুঝে নাই আরকি। সে কাজ নিয়ে নিছে। পরে সার্চ করে দেখে যে এটা তো ভাই অ্যা মানে গাঞ্জার আপনার কোম্পানির লিড কালেক্ট করে দিতে হবে। তো এরকম হইছে আরকি। সো এই জিনিসগুলা হ্যাঁ, এরকম আ হয়। হ্যাঁ, এরকম এ অনেক, অনেক, এরকম অনেক আছে। এরকম হয়। তো আরো সবাই আরো আরো খারাপ কিছু আরো অনেক মানে খারাপ কিছু হুম, আসে অনেক সময়। হ্যাঁ? সো আমাকে চেষ্টা করতে হবে যতদূর সম্ভব এভয়েড করে চলা। বা একদের সুন্দরভাবে বুঝাই দেয়া যে আমি যদি বলো যে আমি বলেন যে কেউ যদি বলে আমি এই কাজটা পারি না,
তাহলে সে ভাইয়ার জীবনে রিপ্লাই করবে না যে ভাই আই এম নট পারফেক্ট ফর দিস জব, আই এম সো সরি, থ্যাংকস ফর ইওর টাইম, জাস্ট এতটুকু বললে এনাফ। তাহলে আমি যদি কাজ আম- পারি না। হুম হুম। জি আমাদের ভাইয়া একজন বলেন। ভাই আছে, ওনার একটা খুব বড় ধরনের একটা কাজ মানে হাতছাড়া হয়েছে। আমি ওনাকে নিষেধ করছি এই কাজটা করা যাবে না। পরে দেখা যায় যে উনি এর থেকে ডাবল অ্যামাউন্টের, ট্রিপল অ্যামাউন্টের কাজ আল্লাহ তাআলা ওনাকে দিছে। সো এই হারাম কাজটা অ্যাভয়েড করার কারণে আমরা এই গল্পটাও এর পরের পর্বতে হয়তো ভাইকে আনতেছি, এটা শুনবো ইনশাল্লাহ। সো ভাই আপনার সাথে আরো কথা বলতে হবে। আরো এই সেশনটা আমারই ভালো লাগছে, সবারই ভালো লাগার কথা। আর আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক এবং নেক থাকার তৌফিক দিক। এবং আমি চেষ্টা করব যে আমাদের যারা স্টুডেন্টরা সফল হয়েছে বা কাজ করতেছে তাদের কাছ থেকে তাদের বেস্ট কথাগুলো বের করে আনা, এবং এই সিরিজটা চলতে থাকবে। মাসে একটা ভিডিও আসুক না, কিন্তু সত্যগুলা জানুক মানুষ, আর নতুনরা ইন্সপায়ার হোক, এই আর কি। জি, ভাইয়া দোয়া করবেন আমাদের জন্য, সবার জন্য। আপনার লাস্ট কোনো কথা থাকলে বলতে জি, পারেন। জি। যারা ভিডিও দেখছেন এত সময় ধরে, আমাদের ভুল ত্রুটি হইতেই পারে, আমারও ভুল ত্রুটি হতে পারে, কোনো মিস ইনফরমেশন আমার অজান্তে হতে পারে। একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুল করে থাকি। আর দোয়া করবেন সবার জন্য ইনশাআল্লাহ। আর সবাইকে ধৈর্যশীল হইতে হবে। একটা জিনিস আমার সবার জন্য বলা, যে আপনার দ্বারা যদি মানুষের কারো উপকার হয়, চেষ্টা করবেন উপকার করার জন্য। কিন্তু আপনার কথা বা আপনার হাতের দ্বারা বা আপনার মুখের দ্বারা কারো কোনো ক্ষতি হোক, এটা আমি চাই না। আপনারা, আশা করি আপনারা এটা মানতে চেষ্টা করবেন যে আপনার দ্বারা কারো ক্ষতি না হোক। পারলে উপকার করুন, না হলে দরকার নেই, বাট ক্ষতি যেন না হয়, এতটুকুই। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খাইর। আপনার সাথে জি আরো ভাইয়া। কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অনেক আচ্ছা ভালো ভাই। লাগলো। আমার অনেক ভালো লাগলো ভাইয়া, আসলে আপনার সাথে মন খুলে, কারণ আপনি হচ্ছেন আমার মেন্টর, এবং যার মাধ্যমে আমার এই পথে আসা। আসলে আজকে আপনার সাথে যে আমি এখানে বসে, এটা আল্লাহর ইচ্ছা, নাহলে সম্ভব হইতো না। আমার হয়তোবা গত ৫ বছরের যা জমা কথা ছিল, আজকে সব আমি বলতে পারছি। আরো অনেক কথা আছে। আসলে জি ভাইয়া, জি খুব ইনশাআল্লাহ আমরা ভালো শুনবো লাগছে। আমার শুনবো মনে হয় যে ৫ বছরের ভিতরে শুনবো। সবচেয়ে ভালো একটা সময় আমি পার করলাম আমার লাইফে। কারণ আমার আমিও অনেক এই যে ভালো কাজ করতেছি, জি ভাই, এই যে কাজ আসলে করতেছি, অনেক এই যে অনেক সময় হয়তোবা আপনাদের সাথে কথা হয়েছে, কিন্তু অনেক সময় কথা শোনা হয় নাই। আমার উচিত ছিল আপনাদের খোঁজ খবর নেওয়া, আমি নিতে পারি নাই। অনেক অনেক না ভাই, মানুষের কোনো মানে সমস্যা অভিযোগ নেই। এরকম আর কি, যে ভাই আপনি তো খোঁজ নিলেন না। আপনার তো তো আপনার তো প্রচুর স্টুডেন্ট ভাই। আপনার ফ্রি স্টুডেন্ট, পেইড স্টুডেন্ট। আপনি একা একা যদি আপনি ডেইলি ১ মিনিট করে সময় দেন, আপনার তো ২৪ ঘন্টা লেগে যাবে আমার মনে হচ্ছে। যদি ভাই আপনি ১ আমার যারা মিনিটের খবর নিবেন। ফ্রি এবং পেড স্টুডেন্ট আছে, আমি সবাইকে বলবো যে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জানেন, আমার যে আরএসটেকের নাম্বারটা, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমাদের ফেসবুকের পেজ আছে। যদি কোনো কারণে আপনার কোনো দরকার হয়, যেকোনো দরকারে আমাদেরকে নক করবেন। ইনশাআল্লাহ আমরা গ্রুপে পোস্ট করবেন। শফিউল ভাই আছে, আমরা আছি। আপনাকে হেল্প করার ইনশাআল্লাহ, চেষ্টা করব। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, তবে আমার ইনশাআল্লাহ। পক্ষ থেকে বা আরএসটেকের পক্ষ থেকে যোগাযোগ রাখাটা একটু কঠিন। আপনার পক্ষ থেকে যদি আমাদের সাথে আসে যোগাযোগটা, তাহলে একটু ভালো হবে আরকি। জি, জি, এই আরকি। তো প্রতিদিন ভাই আ ফ্রি বা পেইড নাই ভাই। আমি অনেক মানুষের, আপনি চাইলে দেখতে পারেন আমার স্ক্রিনে, মানে অনেক মানুষের সাথে কথা হয়। তো চেষ্টা করতেছি ভাই। আপনিও, আপনাকে উদাত্ত আহ্বান জানাবো যে মানুষকে হেল্প করার। আ আপনি ইনশাআল্লাহ তো ভাই, ইনশাআল্লাহ। করতেছেনই, আপনি তো টিমের মাধ্যমে করতেছেনই। সো আরো অনেকভাবে সুযোগ আছে ইনশাআল্লাহ। জি, জি ভাই। আসলে আমি আমি আপনি জানেন কি না জানি না, যে আমার কাছে অনেকে আসে যারা আমার মাধ্যমে, আমার সাজেশনে এখন মার্কেট প্লেসেও কাজ করতেছে। আমি কিন্তু কারো কাছ থেকে ১ পয়সাও কখনো করি না, যে না আমি আমি শিখছি আমার ভাইয়ের কাছে, আমার মেন্টর আমাকে ফ্রিতে শিখাইছে। আমি কেন, আমার কাছে তো ফ্রিল্যান্সিং বিষয়ে কেউ কোনো কিছু চায় বা জানতে চায়, কিছু চায়। আমি বলি ভাই আমি ফ্রিতে আমি যতদূর জানি, আমি তোমাকে আমার মন খুলে আমি তোমাকে সাপোর্ট দিব। এটা নিয়ে কোনো সমস্যা নাই। অর্ডার পাচ্ছে না, ইনশাআল্লাহ। অর্ডার রিকোয়ারমেন্ট বুঝতেছে না, আমাকে মেসেজ দিচ্ছে। অনেকে আছে। আমি কিন্তু তাদের সব ধরনের সাপোর্ট দেওয়ার চেষ্টা করি ভাই, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা আমি জানি ভাই, আপনি একদিন বলছিলেন আমাকে। ঠিক আছে জি ভাইয়া, ভাই। তাহলে ভালো থ্যাংক ইউ। থাকেন। জি, জি ভাই। আল্লাহ হাফেজ।